তো গল্পটি হচ্ছে এমন একটি ছেলের যে পৃথিবীতে মারা যাওয়ার পর অন্য একটি ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে রিইনকার্নেট হয়, বাট সে কোনো মানুষ হিসেবে রিইনকার্নেট হয় না, সে রিইনকার্নেট হয় একটি স্লাইম হিসেবে। আর এখন তাকে মানুষ হওয়ার জন্য লেভেল আপ করতে হবে। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার এমন একটা ওভার পাওয়ার সিস্টেম পায় যার সাহায্যে সে কয়েকদিনের মধ্যে নিজের মানুষ রূপ অ্যাচিভ তো করেই, উল্টো সে ওই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে পুরো একটি গ্রাম তৈরি করে যেখানে বিভিন্ন পাওয়ারফুল ক্রিয়েচার, মানুষ, মনস্টার সবাই একসাথে বসবাস করে। আর এখন রিমুর স্বপ্ন হচ্ছে তার এই ছোট্ট গ্রামে পৃথিবীর মতোই ফ্যাসিলিটি তৈরি করা, যেমন আমার প্রিয় চা থেকে চিপস, কোলা, মোবাইল, বিদ্যুৎ সব ধরনের সুবিধা আনলক করা। কিন্তু এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে যেখানে সবাই জাদু, মারামারি, রাজত্ব এসব নিয়ে পড়ে থাকে, সেখানে কি রিমুরু তার পৃথিবীর মতো গ্রামের স্বপ্নটা কমপ্লিট করতে পারবে? তো গল্পটি শুরু হয় টোকিও সাতুরু নামে একটি ছেলেকে দেখিয়ে, যে তার বন্ধু আর তার গার্লফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে এসেছে। কিন্তু হঠাৎ একটি ছেলে এসে ওর বন্ধুকে স্ট্যাব করার ট্রাই করে, আর সাতুরু এখানে তার বন্ধুকে সরিয়ে ওর জায়গায় চলে আসে। ছেলেটি ওকে স্ট্যাব করে ওখান থেকে পালিয়ে যায়। সাতুরুর অঝরে ব্লাড বের হচ্ছে, বাট তখন একটু অদ্ভুত বিষয় ঘটে। সাতুরু বলে তার অনেক ব্লাড বের হচ্ছে আর এটা অসম্ভব যন্ত্রণা দিচ্ছে। তখনই তার মাথার মধ্যে একটি আওয়াজ আসে, এখন থেকে তোমার আর কোনো ব্যথা হবে না, এমন একটি শরীর তৈরি করা হয়েছে যার মধ্যে কোনো ব্যথা থাকবে না আর কোনো রক্ত প্রয়োজন হবে না। সাতুরু ভাবে আজকে কি ওর শেষ দিন কিনা, তার শরীর অনেক ঠান্ডা লাগছে। তখনই আবারও আওয়াজ আসে, শরীরের মধ্যে কোল্ড রেজিস্ট্যান্ট অ্যাড করে দেওয়া হয়েছে, তোমার এখন আর ঠান্ডা লাগবে না, আর এই দুইটা মিলিয়ে তোমাকে এখন এমন শরীর দেওয়া হবে যার মধ্যে কেউ অ্যাটাক করতে পারবে না। সাতুরু ভাবে এটা হয়তো মৃত্যুর আগে সবাই শোনে, এন্ড সে তার বন্ধুকে ডাকে আর তাকে ওর কম্পিউটারের হার্ড ড্রাইভটাকে পানিতে ফেলে দিতে বলে, আমাকে প্রমিস করো তুমি ওটা দেখবে না। এন্ড ওর বন্ধুও বুঝতে পারে সে কি মিন করেছে, আর সে প্রমিস করে সে ওর ফোল্ডার দেখবে না। আর সাতুরু চিরকালের মতো ঘুমানোর আগে তার লাস্ট উইশটা ভাবে, যদি সে কোনোভাবে রিইনকার্নেট হয় তাহলে সে কিছু একটা করবে, যেটা আমি বলছি না, দরকার নেই। বাট ঘুমানোর আগে সে তার বন্ধুকে আবারও মনে করিয়ে দেয় সে যাতে তার হার্ড ড্রাইভ চেক না করে। এভাবেই সাতুরু হ্যাভেনলি র্যামে প্রবেশ করে, কিন্তু সাতুরুর ভয়েস বলতে থাকে সে কিছু দেখতে পারছে না, কিন্তু সে অদ্ভুত ফিল করছে, তার নিজের শরীরটাকে পানির মতো মনে হচ্ছে। প্রথমে সাতুরু ভাবে সে হ্যালুসিনেট করছে, কিন্তু সে আশেপাশে যা ফিল করছে এটা কোনো হসপিটাল মনে হচ্ছে না। বাট এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, যদি সে মারা গিয়ে থাকে তাহলে ওর বন্ধু তার হার্ড ড্রাইভ রিলেট করেছে কিনা। তো এভাবে কয়েক মিনিট অন্ধকারে কথা বলার পর সাতুরু হঠাৎই রিয়েলাইজ করে তার সুপার পাওয়ারফুল বডি বিল্ডার, যেটা তার বডি ছিল না, ওই মাসেলম্যান সত্যি কোনো স্লাইম হয়ে গেছে কিনা। আর এভাবে কয়েক মিনিট আবল তাবল বকবক করে আর ঘোরার পর সাতুরু রিয়েলাইজ করে সে একটি স্লাইম হয়ে আবার জন্ম নিয়েছে। তো সাতুরু একটি স্লাইম হয়ে রিইনকার্নেট হয়েছে, এটা রিয়েলাইজ করার পর কয়েকদিন পার হয়ে যায়। সাতুরু আমাদেরকে বলে তার শরীরের কোনো ক্লান্তি, ঘুম কিচ্ছুর প্রয়োজন হয় না, সে সবসময় অ্যাক্টিভ আর জেগে থাকতে পারে। কিন্তু একটা অদ্ভুত বিষয় সে নোটিস করেছে, সে যে কোনো কিছুকে খেতে পারছে, কিন্তু ওটার কোনো টেস্ট নেই আর এটার ওর শরীর থেকে বের করার প্রয়োজন হয় না। আর সাতুরু আমাদেরকে বলে, তো তোমরা ভাবছো যে যেহেতু আমার খাবারের প্রয়োজন নেই তো আমি এই পাতাগুলো কেন খাচ্ছি, কারণ এই ছোট্ট গুহার মধ্যে আমি অনেক বোর ফিল করছি, আর অদ্ভুত বিষয় আমার এত খাওয়ার পরেও ওয়াশরুম যেতে হয় না। তখনই আবারও সে তার মাথার মধ্যে আওয়াজটি শুনতে পায়, যেটা এই প্রশ্নের উত্তর দেয়। এর কারণ হচ্ছে এটা আপনার একটা ইউনিক স্কিল, আপনি যা চান যত চান এটা আপনার পেটের মধ্যে স্টোর করতে পারবেন। এন্ড সাতুরু যখন জিজ্ঞেস করে কিন্তু এগুলোর পেটের মধ্যে স্টোর করার দরকার কি, ওর মাথার ওই ভয়েসটা উত্তর দেয়, আপনি আপনার পেটের মধ্যে যেটাই স্টোর করবেন ওটার উপর আপনি নিজের মতো করে রিসার্চ করতে পারবেন, আর ওই জিনিসটা যে স্কিল আছে ওগুলোকে অ্যাবজর্ব করতে পারবেন, কিন্তু আপনার পেটের মধ্যে কোনো কিছুই আপনাকে কোনোভাবে হার্ম করতে পারবে না। এন্ড সাতুরু বুঝতে পারে এটা কত ওভার পাওয়ার একটা স্কিল, যে সে যে কোনো কিছুকে খেতে পারবে, আর যে জিনিসটা ওর পেটের মধ্যে ঢুকবে ওটা যাই হোক না কেন ওটার সম্পর্কে সে সবকিছু জানতে পারবে, এন্ড ওটার যে ইউনিক স্কিল আছে ওটাকে অ্যাকোয়ার করতে পারবে। এন্ড যখন সাতুরু এতক্ষণ ধরে যে সে পাতা খাচ্ছিল ওটাকে অ্যানালাইজ করতে বলে, আর অ্যানালাইসিস কমপ্লিট করে ওই সিস্টেম বলে এটা একটা মেডিসিনাল আর্ব, আর যেহেতু সাতুরু এটা খেয়েছে এখন সে তার শরীর থেকে হিলিং পোশন বের করতে পারবে। এন্ড সাতুরু যখন জিজ্ঞেস করে যে হিলিং পোশনের স্কিল সে অ্যাকোয়ার করেছে ওটা কি সে যত ইচ্ছে অত বের করতে পারবে কিনা, সিস্টেম জানায় একদম সে যত ইচ্ছে অত হিলিং পোশন তৈরি করতে পারবে। তো সাতুরু ইচ্ছে মতো ওই গাছগুলোকে খেতে শুরু করে, এন্ড ওই গুহার ভিতর সে কিছু দামি পাথরও পায় যেগুলোকেও সে খেয়ে ফেলে। ঘুরতে ঘুরতে সাতুরু অদ্ভুত কিছু একটার সাথে বাড়ি খায়, যাতে ওর মাথার মধ্যে অনেক বড় একটি ডেন্ট পড়ে, কিন্তু সাতুরু ভাবে এতে ওর কোনো ব্যথা হচ্ছে কিনা। তখনই সিস্টেম বলে ওর কাছে পেইন ম্যালিফিকেশনের পাওয়ার আছে, তো ওর কোনো পেন ফিল হবে না। আর মনে আছে সাতুরু যে মৃত্যুর সময় কথাগুলো বলছিল যে ওর পেন হচ্ছে, ওর রক্ত শেষ হয়ে যাচ্ছে, তো ওর সিস্টেম ওর মারা যাওয়ার সময় অ্যাক্টিভ হয়ে গেছিল, যেটা ওর ডিমান্ড অনুযায়ী এমন একটি শরীর তৈরি করেছে যেটা কোনো পেন, ঠান্ডা, গরম কিচ্ছু ফিল হয় না, আর কোনো রক্তেরও প্রয়োজন হয় না। মানে সাতুরু ওই সময় যে যে পেন ফিল করছিল ওটা সে যাতে আর না ফিল করে তাকে এরকম একটা শরীর দেওয়া হয়েছে। আর সাতুরুর এই ঘাটার সাথে সাথে হিল হয়ে যায়, কিন্তু হঠাৎ সে কোনো একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় যে ওকে ওর পরিচয় দিতে বলছিল, স্মল ওয়ান তুমি কি আমাকে শুনতে পারছো?
সাতোরু যখন কনফার্ম করে সে ওর কথা শুনতে পারছে কিন্তু ওকে দেখতে পারছে না, ওই আওয়াজটা অনেক খুশি হয়। অ্যান্ড সাতোরু যখন রিয়েলাইজ করে ওই জিনিসটা ওর মনের কথা শুনতে পারছে, সে অনেক খুশি হয়, কারণ সাতোরু এখন অব্দি দেখতে বা কথা বলতে পারে না। অ্যান্ড সাতোরু আর ওই ভয়েসটা একে অপরের সাথে নিজেদের স্টোরি শেয়ার করতে শুরু করে। সে পৃথিবীতে তার বন্ধুকে বাঁচাতে গিয়ে মারা যায়, আর এরপর সেই লিকুইডের মতো শৈলে আটকে পড়ে আছে। অ্যান্ড ভয়েসটি জানায় সে রিইনকার্নেট হয়েছে, যেটা এই দুনিয়ার মধ্যে কয়েকশো বছরের মধ্যে একবার হয়। বাট এটা একটু অদ্ভুত যে কেউ স্লাইম হিসেবে জন্ম নিয়েছে। তো ভয়েসটা সাতোরুকে বলে তুমি তাহলে শুনতে বা দেখতে পাচ্ছ না। অ্যান্ড সাতোরু যখন কনফার্ম করে ওটা ওকে কোনো ম্যাজিক সেন্সের কথা বলে, যেটা করলে সে তার চারপাশে সবকিছু দেখতে পাবে। অ্যান্ড সাতোরু জানায় সে এটা কখনো ট্রাই করেনি, বাট যখনই সে এটা করে সে আরো একটি স্কিল অ্যাকোয়ার করে, আর সে এখন তার চারপাশে সবকিছু দেখতে পাচ্ছে। সাতোরু কয়েক মাস পর দেখতে পেয়ে অনেক খুশি হয়ে ওঠে, বাট পর মুহূর্তে ওর খুশি গায়েব হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যার সাথে সে এতক্ষণ ধরে কথা বলছিল ওটা একটা বিশাল ড্রাগন। সাতোরু ড্রাগনটাকে দেখে অনেক ভয় পেলেও ড্রাগনটা ওর সাথে অনেক ভালোভাবে কথা বলে। সে জানায় তার নাম ভ্যালডোরা, সে এই দুনিয়ার 4টা রিয়েল ড্রাগনের মধ্যে একটা। বাট সাতোরু যখন জিজ্ঞেস করে সে গুহার মধ্যে কি করছে, ভ্যালডোরা জানায় সে নাকি ভুলে 300 বছর আগে একটি রাজ্যকে জ্বালিয়ে দিয়েছিল, আর তখন সেখানকার যে সামেন করা হিরো ছিল সে নাকি ওকে হারিয়ে দেয়, আর এরপর ওকে গুহার মধ্যে সিল করে। অ্যান্ড সে এখন এই গুহার ভিতর 300 বছরেরও বেশি সময় ধরে আছে। বাট সাতোরু বুঝতে পারে সে যে বলছে ভুল করে পুরো রাজ্যকে জ্বালিয়ে দিয়েছিল এটা একটা ডাহা মিথ্যা। বাট সাতোরু এতে অবাক হয় যে এই দুনিয়াতেও ইসেকাই অ্যানিমের মতো হিরোদেরকে সামিন করা হয়, বাট তার ক্ষেত্রে একটু আলাদা, সে মৃত্যুর পর রিইনকার্নেট হয়েছে। কিন্তু ড্রাগনটা রিভিল করে এই দুনিয়াতে এটা একটু আলাদা, যে সামিন করেছে ও সামিনা হওয়া হিরোর উপর একটি কার্স ইমপ্ল্যান্ট করে, যার ফলে ওই হিরোকে সামিনারের সব আদেশ মানতে হয়। অ্যান্ড সাতোরু এভাবে অনেকক্ষণ ধরে ড্রাগনটার সাথে এই দুনিয়া সম্পর্কে কথা বলে, অ্যান্ড এই দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এই দুনিয়াতে ম্যাজিক আছে, মনস্টার আছে, হিরোদেরকে সামিন করা হয়, আর মাঝে মাঝে মানুষ রিইনকার্নেট হয়। অ্যান্ড সাতোরু ড্রাগনটাকে অফার করে সে ওর বন্ধু হবে কিনা, যা শুনে ড্রাগনটা চিৎকার করে ওঠে। সাতোরু ভাবে ও রেগে উঠেছে, কিন্তু ড্রাগনটা উল্টো খুশি, সে 300 বছর পর কারোর সাথে বন্ধুত্ব করছে। হঠাৎই আমাদের স্লাইম জিজ্ঞেস করে ভ্যালডোরার এই শাস্তি কোন দিন শেষ হচ্ছে। শাস্তি মানে তুমি কি বলছো? মানে তোমাকে যে ওই হিরো 300 বছর ধরে বন্দি করে রেখেছে ওটা কোন দিন শেষ হবে। অ্যান্ড ড্রাগনটা জানায় এটা কখনোই যাবে না, আর হয়তো একদিন সে এই বন্দি অবস্থায় মারা যাবে। স্লাইমের এটা শুনে অনেক খারাপ লাগে, অ্যান্ড সে কিছুক্ষণ ভাবার পর ড্রাগনটাকে অফার করে সে ওকে খেয়ে ফেলতে পারে। ড্রাগনটা বুঝতে পারে না আমাদের স্লাইম হঠাৎ কি বললো। স্লাইম ভয় পেয়ে ওকে ক্লিয়ার করে, যার সাহায্যে যত বড় জিনিসই হোক না কেন সে ওটাকে ওর পেটে স্টোর করতে পারে, আর ওই জিনিসটা সম্পর্কে সবকিছু জানতে পারে। তো ভ্যালডোরাকে সে যদি খেয়ে ফেলে তাহলে সে ওর পেটের মধ্যে বন্দী হয়ে থাকবে, অ্যান্ড সাতোরু ওর কাজটাকে অ্যানালাইজ করতে পারবে যে ওকে কিভাবে মুক্ত করতে হবে। আর যদি কোনোটাই না হয় সে সাতোরুর পেটে করে পুরো দুনিয়া ঘুরতে পারবে, একটা গুহার মধ্যে চিরকাল আটকে থাকতে হবে না। ড্রাগনটা ওর পেটে যেতে রাজি হয়ে যায়, শর্ত হোক সে 300 বছর ধরে নিজের শাস্তি কেটেছে। কিন্তু এটা করার আগে ও স্লাইমকে বলে তারা দুজনকে একটা একটা করে নাম দেবে, অ্যান্ড এই দুনিয়াতে যে নাম দিয়েছে ওর নামের উপর একটা ব্লেসিং থাকে, আর একে অপরকে নাম দেওয়ার কারণে তারা একজন আরেকজনের ব্লেসিং পাবে। অ্যান্ড যেহেতু ড্রাগন এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বিং, তো সাতোরু এতে একটা ডিভাইন প্রোটেকশন পাবে। অ্যান্ড সাতোরু ভ্যালডোরাকে নাম দেয় ভ্যালডোরা টেম্পেস্ট, মানে নামের শেষের অংশ, যেটা ড্রাগনটার অনেক পছন্দ হয়। সে চিৎকার করে বলে ওঠে এটা অনেক ভালো। অ্যান্ড ড্রাগন সাতোরুকে নাম দেয় রিমুরু টেম্পেস্ট, অ্যান্ড সাথে সাথে ওর ব্লেসিং রিমুরুর উপর অ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড ওরা দুজনই এখন তাদের লাস্ট নেম শেয়ার করে, মানে ওরা দুজন এখন একটা পরিবার। অ্যান্ড আমাদের কিউট স্লাইম পুরো একটা ড্রাগনকে খেয়ে ফেলে। ড্রাগনটা ওর সাথে কথা বলে, অ্যান্ড সাতোরুকে ও এই কার্স সম্পর্কে যত কিছু জানে সবকিছু জানিয়ে দেয়। বাট সিস্টেম ওর কার্স অ্যানালাইজ করে জানায় এটা অনেক পাওয়ারফুল একটা কাজ, তো এটা অ্যানালাইজ করতে অনেক সময় লাগবে। তো যে রাজ্যে আমাদের ড্রাগন বেলা বন্দি ছিল ওর গায়েব হওয়ার খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে, অ্যান্ড পুরো দুনিয়া এখন এটা নিয়ে চিন্তিত যে সবচেয়ে পাওয়ারফুল ক্যাটাস্ট্রফি লেভেলের ড্রাগন হঠাৎই কোথাও গায়েব হয়ে গেছে। আর এটা নিয়ে যত রাজ্য ছিল সবাই ইনভেস্টিগেশন শুরু করে। অ্যান্ড যে রাজ্যে আমাদের স্লাইম ছিল কিংডম অফ ব্লুম, ওরা যে ডাইনজেনে বেলরা বন্দি ছিল ওটার মধ্যে একটি গ্রুপকেও পাঠায় যে ড্রাগনটা সত্যি গায়েব হয়েছে কিনা এটা চেক করতে। তো আমাদের সাতোরু, যার নাম এখন রিমুরো, সে ওই পুরো ডাইনজনটাকে এক্সপ্লোর করতে শুরু করে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। বাট হঠাৎই সাতোরুর সামনে একটি স্নেকের মতো মনস্টার এসে পড়ে। সাতোরু এটা থেকে ভয় পেলেও ওর উপর তার একটি ওয়াটার কাটিং স্কিল ইউজ করে, অ্যান্ড সাপটা মাঝখান দিয়ে টুকরো টুকরো হয়ে যায়। রিমুরো নিজের শখ হয়ে যায় ওর অ্যাটাক এত পাওয়ারফুল, আর সে সাপটাকে খেয়ে ফেলে। ইয়াক ইয়াক ইয়াক, এক সেকেন্ড, আমি তো টেস্টই করতে পারি না। সাথে সাথে ও সাপটি দুটি স্কিল অ্যাকোয়ার করে ফেলে। সে এখন চাইলে সাপটার রূপ নিতে পারবে আর পয়জন ছাড়তে পারবে, মানে এটা সত্য। যদি সাতোরু কোনো প্রাণীকে মেরে খেয়ে ফেলে ওটা সব ধরনের পাওয়ারও পেয়ে যাবে। এন্ড সাতোরু পুরো ডানজনটাকে এক্সপ্লোর করে, পথে যত মনস্টার ওর সামনে আসে সবগুলোকে সে ইজিলি হারিয়ে দেয় আর প্রত্যেকের স্কিল অ্যাকোয়ার করে। এভাবে ওই ডানজনের মধ্যে কিছুক্ষণ ঘোরার পর রিমুরু ওই ডানজন থেকে বের হওয়ার একটি রাস্তা পেয়ে যায়। বাট প্রশ্ন হলো সে এটা এখন কিভাবে খুলবে। এন্ড ভাগ্যক্রমে তখনই সেখানে তিনজন অ্যাডভেঞ্চারার চলে আসে। এদেরকে এখানে এই রাজ্যের হাই পোস্টের অফিসাররাই পাঠিয়েছে যাতে ওরা চেক করে আসে সত্যি কি ড্রাগন ভ্যালমোরা এই ডানজন থেকে গায়েব হয়ে গেছে কিনা। এন্ড ওরা কোন একটা ম্যাজিক স্পেল ইউজ করে গায়েব হয়ে
হয়ে ডানজনটাকে চেক করতে চলে যায়। আর রিমুরু প্রথমবার এই দুনিয়ার আলো দেখে, তো সে অনেক এক্সাইটেড। তার ড্রাগন ভ্যালমোরার কথা মনে পড়ে, কিন্তু গুহা থেকে বের হওয়ার পর ভ্যালমোরা ওর সাথে আর কোনো কথা বলেনি। রিমুরু পুরো জঙ্গলটা ঘুরে দেখতে শুরু করে। এটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর রিমুরুর মতো একটা পাওয়ারফুল ড্রাগন এখানে থাকার কারণে এর আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। অ্যান্ড পর মুহূর্তে সে নোটিস করে ওর সামনে কয়েকটা গবলিন দাঁড়িয়ে আছে। অ্যান্ড কোনো কারণে এরা সবাই ভয়ে কাঁপছিল। অ্যান্ড ওদের মধ্যে একজন ভয়ে ভয়ে ওকে জিজ্ঞেস করে রিমুরু এখানে কেন এসেছে। অ্যান্ড রিমুরু বুঝতে পারে না ওরা কাকে দেখে এত ভয় পাচ্ছে যে মুখ দিয়ে আওয়াজই বের হচ্ছে না। অ্যান্ড ও ভাবে ড্রাগনের মতো এদের সাথে ও মনে মনে কথা বলতে পারবে না, তো সে তার মুখ দিয়ে সাউন্ড ওয়েভ বের করে কথা বলার চেষ্টা করে। কিন্তু এটা করতে গিয়ে সে এত জোরে চিৎকার করে ওঠে, সবাই ভয়ে মাটিতে শুয়ে পড়ে। রিমুরু ওদেরকে ওর নাম বলে, কিন্তু ওরা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ওকে শান্ত হতে বলে। আমরা সবাই জানি আপনি কত পাওয়ারফুল, তো আপনার ভয়েস দিয়ে আমাদেরকে ভয় দেখাতে হবে না। অ্যান্ড রিমুরু এবার ফিস ফিস করে ওদেরকে জিজ্ঞেস করে ওরা ওর থেকে কিছু চায় কিনা। অ্যান্ড ওরা জানায় হঠাৎ করেই ওরা কোনো পাওয়ারফুল একটা মনস্টারের প্রেজেন্ট অনুভব করে। অ্যান্ড যখন ওরা চেক করতে আসে ওরা রিমুরুকে দেখতে পায়। রিমুরু এখনো হতবাক, ওরা একটা স্লাইমকে এত ভয় কেন পাচ্ছে। অ্যান্ড গবলিনটা বলে আপনি আমাদের সাথে মজা করছেন, আপনি যদি একটি স্লাইমের রূপ নিয়ে আছেন, কিন্তু আমরা আপনার অরা দেখেই বুঝতে পারছি আপনি কত পাওয়ারফুল। অ্যান্ড ওই গবলিনটি রিমুরুর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যেহেতু আপনি অনেক শক্তিশালী, তো আমাদের আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। সিন শিফট হয়, রিমুরু গ্রামের এল্ডারের কাছে ওরা কি সাহায্য চায় জানতে চায়। অ্যান্ড ওই বৃদ্ধ এল্ডার ওকে একটা অবাক করা কাহিনী শোনায়। তাদের গবলিন গ্রামটা ভ্যালমোরা ড্রাগনের প্রোটেকশনে ছিল। ভ্যালমোরার কারণে এখানে কোনো পাওয়ারফুল মনস্টার আসতো না, কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করে ভ্যালমোরার অরা পুরো গায়েব হয়ে যায়। আর অনেক ধরনের পাওয়ারফুল মনস্টার তাদের গ্রামের আশেপাশে আসতে থাকে। অ্যান্ড এই মনস্টারগুলো এই গবলিনদের গ্রামটাকে দুর্বল পেয়ে এটার উপর কয়েকদিন ধরেই বারবার অ্যাটাক করছে। আর এভাবেই এই গবলিন গ্রামে যত পাওয়ারফুল যোদ্ধা ছিল সবাই শেষ হয়ে গেছে, কারণ যে মনস্টারগুলো এখানে আসছে ওরা ওদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। অ্যান্ড বৃদ্ধ বলে যেহেতু ভ্যালমোরা হঠাৎ করে গায়েব হয়ে গেছে, তো এখন তারা যদি সম্ভব হয় রিমুরুর প্রোটেকশন চায়। যদিও আপনি একটি স্লাইমের রূপ নিয়ে আসেন, কিন্তু আপনার অরা দেখে আমরা বুঝতে পারছি আপনি কত শক্তিশালী। রিমুরু বুঝতে পারে ভ্যালমোরার ড্রাগন ওর জন্য গায়েব হয়ে গেছে, ও এখন ওর পেটে। তো ভ্যালমোরার প্রোটেকশনে যে গ্রামটা ছিল এরা যে এখন নেই এটা ওরই দোষ, কিন্তু ও বুঝতে পারে না ওরা ওর কি অরার কথা বলছে, যা দেখে ওরা ওকে পাওয়ারফুল ভাবছে। অ্যান্ড রিমুরু সিস্টেমকে জিজ্ঞেস করে যাতে ওরা ওকে কিভাবে দেখছে এটা সে ওকে দেখায়। অ্যান্ড যখন ও ওদের চোখ দিয়ে নিজেকে দেখে সে বুঝতে পারে ওরা ওকে কত ভয়ঙ্কর ভাবে দেখছে। ওর শরীর থেকে এক ধরনের ডার্ক ম্যাজিক বের হচ্ছে, কিন্তু সে ওটা বুঝতে পারে না। ও ওই মানুষদের পাশ দিয়ে তো এসেছিল, কিন্তু ওরা তো কিছুই বুঝতে পারেনি। তো রিমুরু ও সিস্টেমকে বলে ওর পুরো অরাকে হাইড করে নেয়। এখন বাইরের সবাই ওকে নর্মাল স্লাইম হিসেবে দেখবে। গবলিনটা ওর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যাতে রিমুরু ওদের ওর ডিভাইন প্রোটেকশন দেয়। অ্যান্ড রিমুরু ওদের ডিসপারেশন দেখে বুঝতে পারে এটা অনেকটা পৃথিবীরই মতো যখন সে তার বসের সামনে থাকতো। অ্যান্ড যেহেতু এই গবলিনটা ইনডাইরেক্টলি ওর জন্যই সাফার করছে, তো সে ওদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নেয়। ওদের উপর যে মনস্টারগুলো অ্যাটাক করছে ওদের থেকে ও এদের কিছুদিনের জন্য প্রোটেক্ট করবে। তো সে নিজের পক্ষ থেকে ওদের যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবে। তখনই তারা কিছু মনস্টার উল্ফের আওয়াজ শুনতে পায়। অ্যান্ড সব গবলিনদের এখানে ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওদের এখানে যত অ্যাডাল্ট পুরুষরা ছিল সবাই প্রায় মনস্টারের হাতে মারা গেছে। অ্যান্ড এখন যারা বেঁচে আছে ওরা সবাই মহিলা আর বাচ্চা, তো ওদের ফাইট ব্যাক করার কোনো চান্স নেই। তখনই রিমুরু বের হয়ে আসে, আর সে ওদের ভয় পেতে না করে আমি তোমাদেরকে প্রোটেক্ট করব। সবাই কৃতজ্ঞতায় ওর সামনে ঝুঁকে পড়ে, আমরা এখন থেকে আপনার সব আদেশ মেনে চলবো। অ্যান্ড রিমুরুর কাছে এটা আনকমফোর্টেবল লাগে, আমি তো এখন অব্দি কিছু করলামই না। রিমুরু এদেরকে দেখেই বুঝে যায় এরা কেউ ওই ডায়ার উলফের সামনে এক সেকেন্ডও দাঁড়াতে পারবে না, আর এদের দিয়ে ফাইট করানোর জন্য ওকে অনেক কষ্ট করতে হবে। কিন্তু সে ওদেরকে সাহস দেয় তোমরা ভয় পেও না, আর তোমাদের পক্ষে যতটুকু সম্ভব অতটুকুই করো। অ্যান্ড রিমুরু লজ্জা পেয়ে যায়, কারণ এরকম কথা নাকি রাজারা যুদ্ধের আগে বলে। রিমুরু কাউকে ওকে আহতদের কাছে নিয়ে যেতে বলে যারা আগের ফাইটে ইনজর্ড হয়ে আছে। রিমুরু নোটিস করে এদের সবার অবস্থায় অনেক খারাপ, হয়তো একজনও বাঁচবে না। অ্যান্ড সে ওদের মধ্যে একটাকে খেয়ে ওটার উপর হিলিং স্পেল ইউজ করে ওটাকে উগলে দেয়। দেখা যায় সাথে সাথে গবলিনটার পুরো শরীর ভালো হয়ে গেছে, ওর শরীরে এখন আর একটা আঁচড়ের দাগও নেই। অ্যান্ড ভিলেজ চিফ পুরো শক এটা কিভাবে সম্ভব। অ্যান্ড রিমুরু এভাবে এক এক করে ওদের সবাইকে হিল করে দেয়। সবাই আবারও কৃতজ্ঞতায় মাটিতে শুয়ে পড়ে। অ্যান্ড রাতের অন্ধকারে দেখা যায় পুরো একটি ডায়ার উলফের গ্রুপ ওই ছোট্ট গবলিন গ্রামের উপর অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অ্যান্ড ওদের লিডার বলে ওঠে যেহেতু ভ্যালমোরা চলে গেছে, তো এখন থেকে ওরা এই পুরো জঙ্গলের উপর রাজত্ব করবে। আর ওরা সবাই একসাথে ওই গবলিনদের গ্রামের দিকে দৌড় দেয়, কিন্তু কাছে গিয়ে লিডার হতবাক হয়ে যায়, কারণ কয়েকজন বাচ্চার মতো দেখতে গবলিন কিছু হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওরা কিছু কাঠের ফেন্স তৈরি করেছে। বাট সবচেয়ে অদ্ভুত বিষয় ওদেরকে লিড করছে একটি ছোট্ট স্লাইম। রিমুরু যত সম্ভব ওর গলাকে ভারী করে বলার চেষ্টা করে তোমরা সবাই এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাদের সেকেন্ড চান্স দেবো না। এন্ড এটা শুনে উলফ লিডার অনেক রেগে যায়, একটা স্লাইম ওকে অর্ডার দিচ্ছে, আর সে ওর সব উলফ সঙ্গীদেরকে বলে ওদের উপর অ্যাটাক করতে। কিন্তু যখনই কিছু উলফ গ্রামের কাছে যায় ওদের মধ্যে কিছু ইনভিজিবল কিছু একটা মধ্যে আটকে যায়, আর কিছুকে গবলিনরা তীর দিয়ে অ্যাটাক করে মেরে ফেলে। উলফদের লিডার নোটিস করে পাতলা কিছু একটা মধ্যে ও সঙ্গীরা
কেটে গেছিল অ্যান্ড রিমুরু কনফার্ম করে এটা ওরই একটা স্কিল, এর সাহায্যে সে এই ইনভিজিবল স্টিলের ওয়্যার তৈরি করতে পারে। লিডারের বিশ্বাসই হয় না একটা স্লাইমের কাছে ওর এতগুলো লোক মারা গেছে, তো এবার সে নিজেই ওদের উপর অ্যাটাক করে আর ওই স্টিল ওয়্যারগুলোকে ছিঁড়ে ফেলে। কিন্তু যখনই সে রিমুরুর উপর অ্যাটাক করতে যাবে ও হঠাৎই হাওয়ায় আটকে যায়। রিমুরু তার স্টিল থ্রেড ইউজ করে ওকে আটকে ফেলেছে অ্যান্ড নেক্সট মোমেন্টেই রিমুরু তার ওয়াটার ব্লেড ইউজ করে ওর মাথা কেটে ফেলে। ওদের লিডারকে এভাবে মরতে দেখে উলফদের নিজের চোখকেই বিশ্বাস হয় না, ওরা সবাই রাগে গর্জন করতে থাকে কিন্তু কারোরই সাহস ছিল না যে তারা এগোবে। ওদের স্ট্রংগেস্ট লিডারকেও এত ইজিলি মেরে ফেলেছে। রিমুরু চিৎকার করে ওদেরকে বলে, তোমাদের আমি দুটো অপশন দিচ্ছি, হয়তো তোমরা এখান থেকে পালিয়ে যাবে আর নয়তো আমার হাতে মরবে, তো তোমরা কোনটা চুজ করছো? বাট সে মনে মনে ভাবছিল সে এতগুলো প্রাণকে শেষ করতে চায় না, সে চায় যে এরা ভয় পেয়ে পালিয়ে যাক। বাট তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, সে উলফের উপর তার প্রেডিটর স্কিল ইউজ করে ওর সব স্কিল অ্যাকোয়ার করে নেয় আর সব উলফদের সামনেই সে ওদের লিডারে বদলে যায়। সে তার গর্জনের স্কিল ইউজ করে আর আশা করে এরা সবাই হয়তো ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু ওকে অবাক করে উলফ্রোর সামনে এসে নত হয়ে পড়ে এন্ড ওরা রিমুরুকে ওদের লিডার হিসেবে মেনে নেয়। আর রিমুরুর প্রথম আদেশ এটাই ছিল, গবলিন আর উলফ্রা একে অপরের বন্ধু হয়ে থাকবে, কেউ কারোর উপর কোনো অ্যাটাক করতে পারবে না, উল্টো একে অন্যকে প্রোটেক্ট করবে। আর রিমুরু ওদেরকে প্রথম আদেশ এটাই দেয়, ওরা যাতে দুজন দুজন করে একটি টিম তৈরি করে নেয়, একটি উলফ আর একটি গবলিন, এতে করে ওদের মধ্যে একে অপরের সাথে বিশ্বাস বেড়ে যাবে আর ওরা একে অপরকে সবসময় সাহায্য করবে। এন্ড রিমুরু ভাবে এরপরের প্রবলেম হচ্ছে তাকে এদের থাকার জায়গা আর খাবারের প্রবলেম সলভ করতে হবে আর এমন কিছু লোক লাগবে যারা গ্রামের প্রোটেকশনের জন্য কাজ করবে। তো সে প্রথমে কয়েকজনের একটি টিম তৈরি করে যারা জঙ্গলে শিকার করতে যাবে, একটি দল গ্রামকে প্রোটেক্ট করবে আর বাকি সবাই ঘর বাড়ি তৈরির জন্য কাজ করবে। হঠাৎ রিমুরু ভাবে এদের অনেকেরই সে চেহারা চেনে কিন্তু এদের কোনো নাম সে জানে না, তো সে ওদেরকে জিজ্ঞেস করে ওদের নাম কি, কিন্তু এদের মধ্যে একজনেরও কোনো নাম ছিল না। তো রিমুরু ভাবে সে ওদের সবাইকে একটা একটা করে নাম দেবে, যা শুনে সব গবলিনরাই এক্সাইটেড হয়ে ওঠে ওদের সত্যি নাম দিবে কিনা। এন্ড রিমুরু আসলে এখানে ভুলে গেছিল যদি কোনো স্ট্রং বিস্ট কোনো নর্মাল বিস্টকে নাম দেয় তো তারা ওর ব্লেসিং পায় আর কোন একটা স্পেশাল পাওয়ার অ্যাকোয়ার করে। তো রিমুরুর মাথা থেকে এটা বের হয়ে গেছিল আর এটা শুনে সব গবলিনরা এক্সাইটেড যে রিমুরু ওদের নাম দেবে। তো রিমুরু ওদের সবাইকে নাম দিতে শুরু করে। ভিলেজ চিফকে সে তার ছেলের নামের উপর নাম দেয় যে উলফদের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল, যার নাম ছিল রিগার্ড। তো বৃদ্ধকে সে নাম দেয় রিগার্ড। এন্ড চিফের যে ছেলে বেঁচে ছিল যে প্রথম থেকে রিমুরুর সাথে কথা বলছে ওকে ওর ভাইয়ের নামটাই দিয়ে দেয় রিগার্ড। আর এই বোকার মতো ছেলেটাকে নাম দেয় গাপ্তা। এন্ড এভাবে এক একে সে সব গবলিনদেরকে নাম দিয়ে দেয়। রিমুরু ওদের ওর মনে যা আসছিল সেই নামটাই দিয়ে দিচ্ছিল, কিন্তু ও বুঝতেই পারছে না যে এরা এত খুশি কেন হচ্ছে। তখন ভিলেজ চিফ এসে ওকে জিজ্ঞেস করে, তারা জানে তার ম্যাজিক পাওয়ার অনেক বেশি, কিন্তু একসাথে এতজনকে নাম দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু রিমুরু জানে তার কোনো সমস্যা নেই। বাট যখনই রিমুরু উলফ লিডারের ছেলেকে নাম দিতে যায় সে ভাবে এটাই হচ্ছে ডায়ার উলফের লিডারের ছেলে। তো জানি না ও বদলার জন্য কোনোদিন আমার উপর অ্যাটাক করবে কিনা, বাট ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে এরকম মনে হচ্ছে না। তো রিমুরু অ্যাপোলজি স্বরূপ এর নাম একটু ভেবে চিনতে দেয় আর সে উলফটাকে তার ফ্যামিলি নামের উপর নাম দেয় রাঙ্গা টেম্পেস্ট। বাট এটা করতেই সে অনেক ডিজি ফিল করে আর কোনো কারণে সে তার সেন্স হারিয়ে ফেলে। সিস্টেম থেকে ওয়ার্নিং আসে তার ম্যানা শেষ হয়ে গেছে। সবাই রিমুরুর জন্য চিন্তায় পড়ে যায় এন্ড সিস্টেম অ্যানাউন্স করে ওর ম্যাজিক রিকভার হতে 3 দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে পুরো ভিলেজ রিমুরুর অনেক কেয়ার করে এন্ড যখন রিমুরুর হোশ ফেরে সে বুঝতেই পারে না এই সুন্দরীটাকে যে তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে এই ভিলেজে আগে দেখেনি। মেয়েটি যাওয়ার পর রিমুরু ভাবে এই ভিলেজে কি আগে এই কিউট মেয়েটি ছিল কিনা, কিন্তু তখনই সেখানে একটি মাস্কুলার বডি বিল্ডার পৌঁছে যায় যে ওকে লর্ড বলে ডাকছিল এন্ড রিমুরু হতবাক হয়ে যায় কারণ এটা ওই বৃদ্ধ ভিলেজ চিফ। রিমুরু চিৎকার করে ওকে জিজ্ঞেস করে, তুমি না কালকে অনেক বৃদ্ধ ছিলে? এন্ড বৃদ্ধ জানায়, আমরা ছিলাম, কিন্তু আপনার নামের ব্লেসিং এর কারণে আমরা সবাই ইভলভ হয়ে গেছি। আর রিমুরু রিয়েলাইজ করে ড্রাগনও তাকে এমনটাই বলেছিল। এই দুনিয়াতে কোনো পাওয়ারফুল বিং যখন কাউকে নাম দেয় তাহলে দুর্বল বিংটা ওর ব্লেসিং পায়, তো এখানে এমনটাই হয়েছে, ওর নাম দেওয়ার কারণে এরা সবাই ইভলভ হয়ে গেছে। হঠাৎ সেখানে ঘর ভেঙে একটি উল্ফ ঢুকে পড়ে। মাস্টার, আমি অনেক খুশি যে আপনি জেগে উঠেছেন, 3 দিন ধরে আমরা আপনার জন্য চিন্তায় ছিলাম। রিমুরু বুঝতে পারে এটা উলফের মধ্যেই কেউ এন্ড সে মাথা স্টারটা দেখে বুঝে যায় এটাই উলফের লিডারের ছেলে আর একে সে নাম দিয়েছিল রাঙ্গা। এন্ড যখন রাঙ্গা রিমুরুর মুখে ওর নাম শোনে সে খুশিতে এত জোরে নেচে নাড়ে যে পুরো ঘরটাই উড়ে যায়। গ্রামের সবাই রিমুরুর জেগোটা খুশিতে উৎসব মানাতে শুরু করে এন্ড রিমুরুও একে একে ওদের সবাইকে চিনতে পারে। বাট সে নোটিস করে ওদের মধ্যে গাপ্তা সে ইভলভ হলেও তার চেহারার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। এদিকে রাঙ্গার পুরো স্কটকে দেখে রিমুরু অবাক হয় কারণ সে অজ্ঞান হওয়ার আগে শুধু রাঙ্গাকে নাম দিতে পেরেছিল, বাট কোনো কারণে সব উলফরাই ইভলভ হয়ে গেছে। রাঙ্গা এটা ক্লিয়ার করে, ওরা সবাই একটা নাম শেয়ার করে আর এখন তারা কোনো ডায়ার উলফ না, এখন তারা রিমুরুর নামের উপর টেম্পেস্ট উলফ। এন্ড যখন রিমুরু বলে তার নাম অনেক সুন্দর সে আবারও খুশিতে এত জোরে নেজ নাড়ে যে বাতাসে রিমুরু আবারও উড়ে যায়। রিমুরুর কাছে ওদের প্রত্যেককে অনেক ভালো লাগে, ওরা ওকে এত অল্প সময় আপন করে নিয়েছে যেটা পৃথিবীতে পুরো উল্টো ছিল, এমন কিছু সে কখনোই কল্পনাও করেনি। আর রিমুরু ঠিক করে সে তার নিজের পক্ষে যতটুকু সম্ভব এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। সে তার সব গ্রামবাসীদের নিয়ে একটি মিটিং এ বসে যেখানে রিমুরু বলে ওর গ্রামে থাকতে হলে সবাইকে 3টা রুলস ফলো করতে হবে। প্রথম হচ্ছে কোনো মানুষকে অ্যাটাক করা
করা যাবে না, 2 নিজেদের মধ্যে কোনো ফাইট করা যাবে না, 3 অকারণে কোনো দুর্বল জাতির উপর অ্যাটাক করা যাবে না, যদি না ওরা আমাদের উপর অ্যাটাক করে। রিগার রিমুরুকে একটা প্রশ্ন করার অনুমতি চায়, সে স্পেশালি মানুষদের উপর অ্যাটাক করতে না কেন করছে, এর কোনো আলাদা কারণ আছে কিনা। যা শুনে বৃদ্ধ রেগে উঠলে রিমুরুকে শান্ত করায় আর উত্তর দেয় কারণ তার কাছে মানুষ ভালো লাগে। রিমুরু নার্ভাস হয়ে ওঠে সবাই এটা কিভাবে নেবে, কিন্তু দেখা যায় সবাই এটা অনেক লাইটলি নেয় অ্যান্ড রিমুরু ওদেরকে বোঝায়। আর আরো একটা কারণ আছে, কারণ মানুষরা একটা কমিউনিটির মতো বসবাস করে, যদি আমরা ওদের সাথে কোনো ঝামেলা করি তাহলে এতে আমাদেরই বেশি ক্ষতি হবে আর ওদের থেকে আমরা অনেক বেনিফিট পাবো। তো অন্য কারো কোনো প্রশ্ন আছে? গাপ্তা হাত তোলে, তার একটা প্রশ্ন আছে অ্যান্ড সে জিজ্ঞেস করে রিমুরু একটাকে কোনো জাতির উপর অকারণে অ্যাটাক করতে না করলো, এটা কি জন্য? অ্যান্ড রিমুরু ওদের এক্সপ্লেন করে তোমরা আমার ব্লেসিং এর জন্য অনেক পাওয়ারফুল হয়ে উঠেছ, এখন যেহেতু তোমাদের পাওয়ার বেড়ে গেছে তো তোমরা এখন অন্যদের সাথে সেটা করতে পারো না যেটা একসময় তোমাদের সাথে হতো। আর রিমুরু বৃদ্ধ রিগার্ডকে পুরো গবলিন গ্রুপের এল্ডার ঘোষণা করে, এখন থেকে সব গবলিনদের উপর নজর রাখা দায়িত্ব রিগার্ডের। অ্যান্ড বৃদ্ধ পুরো ইমোশনাল হয়ে যায়, তাকে সে এত বড় দায়িত্ব দিয়েছে আর সে অনেক গ্রেটফুল। এরপর রিমুরু বিভিন্ন টিমও অ্যাসাইন করে, সবাই তো কনস্ট্রাকশন করবেই, পাশাপাশি একটি গ্রুপ ফলমূল কালেক্ট করবে, একটি গ্রুপ শিকার করবে স্পেশালি উলফরা, আর একটি গ্রুপ গ্রামের চারপাশে নজর রাখবে। কিন্তু রিমুরু নোটিস করে গ্রামে ওরা যতগুলি ঘর তৈরি করছে ওগুলো অনেক দুর্বল, হালকা বাতাসে এগুলি ভেঙে যাচ্ছে আর এরা সবাই নিজেদের বেসিক কাজগুলোতে অনেক খারাপ, তো তাকে এর জন্য কোনো স্পেশাল প্রিপারেশন নিতে হবে। কিন্তু ঘর বাড়ির থেকে বড় সমস্যা হচ্ছে কাপড়ের, তো এর জন্য তারা ট্রেড করার কথা ভাবে আর রিগার্ড সাজেস্ট করে এই কাজে সবচেয়ে ভালো হলো ডর্ফরা। রিমুরু অনেক খুশি হয় এই দুনিয়াতে ডর্ফও আছে আর সে তার একটি টিম নিয়ে ডর্ফদের শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে ডর্ফদের পুরো একটি গ্রাম আছে। রিমুরু এই জার্নিতে তার সাথে 4 জন গবলিনকে নিয়েছে আর ওদের গাইড হিসেবে কাজ করছে গাফতা, যে ডর্ফদের শহরে আগেও গিয়েছিল। প্রথমে তারা বিশ্রাম নিতে বসে, তখন রিমুরু রিগার্ডকে জিজ্ঞেস করে তার ভাই কোনো পাওয়ারফুল বিং থেকে তার নাম পেয়েছিল ওটাকে, অ্যান্ড রিগার্ড বলে তার ভাইকে ডিমন কিং এর কেউ তার নাম দিয়েছিল যার নাম ছিল লর্ড গ্যালমিউট। অ্যান্ড রিমুরু রিয়েলাইজ করে এই দুনিয়াতে হিরোর পাশাপাশি ডিমন কিংও আছে, অ্যান্ড রিমুরু ভাবে তাকে যাতে কোনোদিন এদের সামনে না করতে হয়। এরপর সে রাঙ্গার সাথে কথা বলে অ্যান্ড রিমুরু ওকে ডিরেক্ট প্রশ্ন করে সে যে ওর বাবাকে মেরেছে এর জন্য রাঙ্গার ওর প্রতি কোনো রাগ আছে কিনা, কিন্তু রাঙ্গা জানায় প্রথমে তার রাগ ফিল হয়েছিল, কিন্তু যখন সে রিমুরু পাওয়ার দেখলো সে জানতো রিমুরু চাইলে ওদেরকে মুহূর্তের মধ্যে মারতে পারে, কিন্তু সে ওদের পুরো ক্ল্যানকে ছেড়ে দিয়েছে আর এর উপর সে ওদের সবাইকে একটি নাম দিয়েছে, তো এখন তার রিমুরুর প্রতি কোনো রাগ নেই, সে উল্টো ওর প্রতি কৃতজ্ঞ। রাতে গাফতার থেকে রিমুরু শহরটা সম্পর্কে জানে, শহরটির নাম হচ্ছে ডোয়ারগন, যার মধ্যে ডর্ফ, এলফ, মানুষ আর বিভিন্ন স্পিসিস একসাথে বসবাস করে, যেখানে সবার মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে আর ওখানে যে কোনো প্রকার মারামারি নিষিদ্ধ। বাট রিমুরু অবাক হয় এটা শুনে যে শহরের মধ্যে এলফ আছে আর সে মনে মনে শুধু এলফ করতে থাকে, কেন জানি না, হয়তো এলফরা অনেক সুন্দরী হয়। রিমুরুর ভিলেজ থেকে গবলিনদের এই শহরে আসতে মাস খানিক অব্দি সময় লেগে যেত, কিন্তু টেম্পেস্ট রুলসের সাহায্যে তারা এই জার্নি 3 দিনের মধ্যে করে ফেলে আর তারা ডরভেন সিটির গেটের সামনে পৌঁছে যায়। শহরের মধ্যে রিমুরু শুধু গপ্তাকে নিয়ে ঢোকার সিদ্ধান্ত নেয়, কারণ বাকিদেরকে নিয়ে গেলে সবাই ওদের দেখে ভয় পেতে পারে, তো বাকিদের কথা না শুনে রিমুরু শুধু গাপ্তাকে নিয়েই ওই শহরের মধ্যে ঢোকার সিদ্ধান্ত নেয়। আর দেখা যায় গেটের সামনে অনেক বড় একটি লাইন দাঁড়িয়ে আছে, বাট ওরা ওই লাইনে দাঁড়াতেই 2টো মানুষ ওখানে এসে পড়ে আর ওদের অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে যে এইসব তুচ্ছ গবলিনরা এখানে কি করছে। এন্ড রিমুরু যখন গাপ্তাকে জিজ্ঞেস করে শহরের বাইরে ফাইট করা যাবে কিনা, গাপ্তা জানায় ফাইট করা যায়, এন্ড আগেও তাকে অনেকগুলো মানুষ মেরেছিল কারণ গবলিনদের কেউ পছন্দ করে না। এন্ড ওই মানুষের মধ্যে একজন বলে ওঠে আমরা আগে কখনো কথা বলা স্লাইম দেখিনি, তো একে বেচলে আমরা অনেক টাকা পাবো। এন্ড গাফতা রিমুরুকে বলে তোমার প্রথম রুলসের কথা মনে আছে? গাফতা বলে হ্যাঁ, আমরা কখনো মানুষদের উপর অ্যাটাক করবো না, একদম, এখন নিজের চোখ আর কান বন্ধ করো। গাফতা এমনটাই করে এন্ড রিমুরু গিয়ে ওই দি অ্যাডভেঞ্চারকে কনফ্রন্ট করে তোমরা কি নিশ্চিত তোমরা আমাকে কিডন্যাপ করতে চাও? এতে লোক দুটো অনেক রেগে যায় এন্ড পর মুহূর্তে রিমুরু টেম্পেস্ট উলফে ট্রান্সফর্ম হয়। রিমুরু ভাবে ওরা হয়তো ওর চেহারা থেকে ভয় পেয়ে পালাবে, কিন্তু উল্টো হয়, লোকগুলো ওদের পুরো গ্রুপটাকে ডেকে বসে এন্ড ওরা সবাই একসাথে রিমুরুর উপরে অ্যাটাক করে, বাট রিমুরু শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, অ্যাটাক গুলো ওর উপর ইফেক্টই করে না। অ্যাডভেঞ্চারার গুলো বুঝতেই পারে না ওদের একটা অ্যাটাকও ওর গায়ে কেন লাগলো না, এন্ড রিমুরু মনে মনে ভাবে ওদের অ্যাটাক দেখে আমি ভেবেছিলাম আমি এখনই মারা যাব, আর তাহলে এখন আমার অ্যাটাক করা পালা। আর রিমুরু একটা গর্জন করে, বাট এই গর্জনটা এত পাওয়ারফুল ছিল পুরো শহরে একটা ছোটখাটো ভূমিকম্প হয় আর অ্যাডভেঞ্চারার গুলোকে খুঁজেই পাওয়া যায় না। সিস্টেম অ্যানাউন্স করে 16 জন পালিয়ে গেছে, 68 জনের কান নষ্ট হয়ে গেছে, 92 জন অজ্ঞান হয়ে গেছে আর কয়েকজনের কাপড় নষ্ট হয়ে গেছে। সিস্টেম তোমার লাস্টেরটা বলার দরকার ছিল। শহরে গার্ডরা ওখানে চলে আসে আর ওদের দুজনকে জেলে ঢুকিয়ে দেয়। একটি অফিসার ওদেরকে প্রশ্ন করতে আসে এন্ড রিমুরু ওকে সবকিছু সত্যি সত্যি বলে দেয় এন্ড সে জানায় সে শুধু ওই দুজনকে একটু ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সে জানতো না যে এত কিছু হয়ে যাবে। সুনোটিও বুঝতে পারে ওরা তোমাদের দেখে ভেবেছিল তোমরা অনেক উইক মনস্টার, এই জন্য হয়তো তোমাদের সাথে ফাইটই লেগেছে, কিন্তু তোমরা একটু বেশি করে ফেলেছো। রিমুরু সুনোটিকে সরি বলে এন্ড সুনোটি বলে বাকি লোকদের থেকে সে
সব কিছু শুনেছে আর সব কিছু তোমাদের সাথে ম্যাচ হয়, তো আমি তোমাদের এবারের জন্য ছেড়ে দিচ্ছি। বাট তখনই একটি সৈন্য চিৎকার করে ওর কাছে আসে আর জানায় ওদের একটি মাইনের উপর কিছু মনস্টার অ্যাটাক করেছে আর এতে ওদের অনেক লোক আহত হয়েছে। আর জানা যায় এই লোকটি হচ্ছে এখানকার ক্যাপ্টেন। ক্যাপ্টেন লোকটি জিজ্ঞেস করে তাদের কাছে এনাফ হিলিং পোশন আছে কিনা। সৈন্যটি জানায় কিছু আছে, কিন্তু এতে 1% লোককে হিল করা যাবে না, অনেক বেশি লোক ওখানে আহত হয়েছে। তখনই রিমুর ওদেরকে ডাকে, এগুলোতে কাজ হবে কিনা একটু দেখুন। আর সে পুরো 1 ব্যারেল হিলিং পোশন ওদেরকে অফার করে। লোকটি প্রথমে একটু নার্ভাস হয় এটা সত্যি কাজ করবে কিনা, কিন্তু ওদের কাছে অন্য কোনো উপায় নেই। সে ব্যারেলটিকে নিয়ে যায় আর স্লাইম আমি ফিরে আসা অবধি তুমি এখানেই থাকবে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। রিমুরু গাপ থেকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু সে ঘুমাচ্ছে, এমনকি উল্টো ঝুলিয়ে রাখলেও সে ঘুমাচ্ছে। হঠাৎ ক্যাপ্টেন কয়েকজন লোককে নিয়ে ওখানে ফিরে আসে এন্ড এরা সবাই ওই মনস্টার অ্যাটাকে ইনজোর্ড হওয়া পার্সন ছিল যারা রিমুরুকে ধন্যবাদ জানাতে এসেছে, কারণ ওর হিলিং পোশন এত ভালো ছিল যে কয়েকজনের ছেঁড়া হাত অব্দি চোরা লেগে গেছে। আর ওরা সবাই এখানে ওদেরকে ধন্যবাদ জানায় ওদের জীবন বাঁচানোর জন্য। ক্যাপ্টেন ওকে ধন্যবাদ দেওয়ার জন্য খাবার ইনভাইট করে আর কথায় কথা সে জানতে চায় রিমুরু এই শহরে কেন এসেছে। এন্ড যখন সে জানতে পারে রিমুরু এই শহরে কয়েকজন ডরফের জন্য এসেছে যারা কনস্ট্রাকশনে ভালো আর কাপড় তৈরি করতে পারে, সে জানায় সে কয়েকজন ডরফের সাথে ওর পরিচয় করিয়ে দেবে যারা এই কাজগুলোতে এক্সপার্ট এন্ড অনেক ডরফকে লিড করে, তো ওরা হয়তো এতে ওর হেল্প করবে। ডরফদের শহরে রিমুরু অনেক অ্যাডভান্স যন্ত্রপাতি দেখতে পায় এন্ড রিমুরু বুঝতে পারে এই দুনিয়ার ডরফরা যন্ত্রপাতি তো অনেক ভালো। ক্যাপ্টেন লোকটি রিমুরুকে একটি ডরফের কাছে নিয়ে যায় যে একটি ব্ল্যাক স্মিথের শপ চালায় আর এই লোকটি অনেক ডরফকে লিড করে। এন্ড মজার বিষয় হচ্ছে এই লোকটি ক্যাপ্টেনের আপন ভাই। এন্ড আরো মজার বিষয় যে ডরফগুলো তাকে কালকে ধন্যবাদ জানাতে এসেছিল এরা সবাই এই লোকটার জন্যই কাজ করে। তো মুহূর্তের মধ্যে ওদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে আর এই ডরফটের লিডারও রিমুরুকে ধন্যবাদ জানায় ওর লোকদের জীবন বাঁচানোর জন্য। বাট রিমুরুর ডিমান্ড শুনে ডরফকে হতাশ করে। সে জানায় তার হাতে অনেক বড় একটা কাজ এসে পড়েছে, তো সে কয়েকদিন অনেক ব্যস্ত থাকবে, তো রিমুরুকে হেল্প করা ওর পক্ষে সম্ভব না। আর সে চাইলেও এই কাজটা তার কোনো সঙ্গীকে দিতে পারবে না, কারণ এটা এই রাজ্যের মিনিস্টার ওকে দিয়েছে 7 দিনের মধ্যে 20টা তরোয়াল তৈরি করা। আর মিনিস্টার নাকি তাকে মাঝে মাঝে এরকম কাজ দিয়ে থাকে যেগুলো কমপ্লিট করা প্রায় অসম্ভব। আর আরো বড় সমস্যা, এই ম্যাজিক্যাল তরোয়ালগুলো তৈরি করতে একটা স্পেশাল ম্যাটেরিয়াল লাগে যেটা ওর শেষ হয়ে গেছে, তো সে বুঝতে পারছে না সে তরোয়ালকে এখন কিভাবে বানাবে। তখনই রিমুরু বলে সে তোকে হেল্প করতে পারবে আর সে হাসতে শুরু করে হা হা হা, কারণ সে রিয়েলাইজ করেছে এটা সেই ম্যাটেরিয়াল যেটা সে গুহার মধ্যে পেয়েছিল। আর এটা দেখাতে গবলিনটা পুরো অবাক হয়ে যায়, কারণ এটা সেই ম্যাটেরিয়াল যেটা সে খুঁজছিল, এরকমটা সে জীবনেও দেখেনি। আর ডরফ নার্ভাস হয়ে ওকে জিজ্ঞেস করে সে সত্যি কি ওকে এটা ফ্রিতে দিচ্ছে কিনা। এন্ড তখন আমাদের স্লাইম বলে ওঠে আমি তোমাকে এটা দিতে পারি, কিন্তু তোমাকে আমার সাথে আমার গ্রামে যেতে হবে। সে ওকে ওটা এমনিতে দিয়ে দেবে, কিন্তু ওকে এমন কিছু লোককে জোগাড় করে দিতে হবে যারা ওর গ্রামের লোকদের ঘর বাড়ি কাপড় এসব তৈরি করা শিখাতে পারবে। এন্ড রিমুরু এর জন্য ওদেরকে পে করতেও রাজি আছে। ডরফের বিশ্বাসই হয় না যে মেটেরিয়াল সে দিয়েছে ওটার দাম অনেক বেশি এন্ড এর বদলে সেই শুধু এই সামান্য জিনিস চাইছে। বাট এখনো ফাইনাল প্রবলেম সলভ হয়নি। বাকি ডরফরা বলতে শুরু করে 7 দিনের মধ্যে 2 দিন চলে গেছে আর মাত্র 5 দিনে এই কাজটা করা প্রায় ইম্পসিবল। আর এই 2 দিনে তারা শুধু একটা তরোয়াল তৈরি করতে পেরেছে। তবু ব্ল্যাকস্মিথ ডরফ কনফিডেন্স ছিল তারা হয়তো এটা করতে পারবে, তো সবাই কাজে লেগে পড়ো। বাট রিমুরু হঠাৎই ডরফটিকে বলে ওঠে সে যে তরোয়াল তৈরি করেছে ওটা ওকে দেওয়া যাবে কিনা। এন্ড তরোয়ালটি দেখে রিমুরু শক হয়ে যায়, কারণ এটা গ্লো করছিল। আর ডরফ জানায় এটা যে ইউজ করছে তার পাওয়ার অনুসারে ইভলভ হতে পারে। রিমুরু কাইজিনের কাজ দেখে অবাক হয়ে যায়। সে ভাবে যদি কাইজিনকে সে তার সাথে নিতে পারতো। এন্ড তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে, সে তার সিস্টেমকে তরোয়ালটাকে অ্যানালাইজ করতে বলে সিস্টেম তুমি কি এটা কপি করতে পারবে। এন্ড সিস্টেম জানায় এটা সম্ভব আর লিটারালি আমাদের স্লাইম ওটাকে খেয়ে ওটার 20টা কপি তৈরি করে দেয়। ডরফ কাইজিনের এটা বিশ্বাসই হয় না যে তরোয়ালটাকে তার মতো একজন পার্সন 2 দিন লাগাতার কষ্ট করার পর তৈরি করেছে। এরকম 20টা তরোয়াল রিমুরু মুহূর্তের মধ্যে তৈরি করে দিয়েছে। চলো আমি তোমাদের কাজ কমপ্লিট করে দিয়েছি, এখন আমার ডিমান্ড পূরণ করো। ডরফরা খুশিতে লাফিয়ে ওঠে, তারা ভাবেও নি তারা এটা কমপ্লিট করতে পারবে। আর না পারলে রাজা হয়তো ওদের ব্ল্যাকস্মিথের লাইসেন্সও নিয়ে নিত। খুশিতে পার্টি করার জন্য তারা এলফদের একটি হোটেলে যায়, যেখানে প্রথমবার এলফ দেখে আমাদের রিমুরু খুশিতে আকাশে উঠছে। এন্ড কিছু উইয়ার্ড সিন ছিল যেগুলো না দেখানোই ভালো, তবু দেখা যাক। এলফদের সাথে ড্রিঙ্ক করতে করতে ওরা অনেক ভালো একটা সময় কাটায়। এন্ড ওদের মধ্যে একজন বলে সে নাকি ফিউচার দেখতে পারে আর সবাই এখানে রিমুরুর ভবিষ্যৎ দেখতে চায়, সে ভবিষ্যতে কার সাথে থাকবে। আর এলফ তার ম্যাজিক পারফর্ম করতেই তার বলের মধ্যে কয়েকটি বাচ্চা আর একটি মেয়েকে দেখা যায়। এন্ড এলফটি বলে এই মেয়েটির সাথে রিমুরু সারা জীবন থাকবে। রিমুরুর কাছে মেয়েটির চেহারা জাপানিজদের মতো মনে হয়। এন্ড বাকিরা নোটিস করে রিমুরু লাল হয়ে যাচ্ছে। বাট ওদের খুশি মোমেন্টের মধ্যে সেখানে ওই মিনিস্টার ভেস্টা চলে আসে যে ডরফ কাইজিনকে ওই তরোয়াল তৈরির কাজ দিয়েছিল। আর সে এখানে কাইজিনকে অনেক খারাপ কথা বলতে শুরু করে যে তুমি তোমার কাজ কমপ্লিট না করে এখানে সব আড্ডা মারছো, যদি সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে না পারো তাহলে তোমার কি হবে তোমার কোনো ধারণা আছে। এন্ড যখনই কাইজিন বলে ওঠে ওর কাজ শেষ, মিনিস্টার ভেস্টা এটা বিশ্বাসই করতে পারে না, কারণ এরকম তরোয়াল 20টা তৈরি করা 1 মাসের মধ্যেও সম্ভব না। কাইজিন বলে তাহলে তুমি আমাকে এটা 7 দিনের মধ্যে করতে কেন বলেছিলে। বাট কাইজিন কথাটা ঘুরিয়ে দেয়, তার চোখ রিমুরুর উপর পড়ে আর সে জানতে চায় একটা নোংরা স্লাইম এই হোটেলের মধ্যে কি করছে। আমার তো এটাকে দেখেই বমি
ঘুমিয়ে আসছে। এন্ড ওকে শান্ত করার জন্য বারের ম্যানেজার এসে ওকে একটি ড্রিঙ্কসও অফার করে, বাট মিনিস্টার ভেস্টা ওই পুরো ড্রিঙ্কসটাই রিমুরুর উপর ঢেলে দেয়। এটা দেখে রিমুরুর মাথায় রক্ত উঠে যায়, কিন্তু সে ভাবে সে যদি কিছু করে তাহলে কাইজিন বিপদে পড়ে যাবে, তার লোকদের সাথে ভেস্টা যা ইচ্ছে তাই করতে পারে। বাট দেখা যায় কাইজিন নিজেই উঠে ওই মিনিস্টারকে একটা ঘুষি বসায়। ওই স্লাইমটা যদিও একটা মনস্টার, কিন্তু ও তোমার থেকে অনেক ভদ্র, একজন মিনিস্টার কিভাবে ব্যবহার করে তুমি জানো না? এন্ড এই বলে সে মুখে আরো একটি ঘুষি বসায়। রিমুরু জিজ্ঞেস করে কাইজিন এরকম কেন করলো, এতে ওরা সবাই বিপদে পড়তে পারে। কিন্তু কাইজিন জিজ্ঞেস করে তোমার গ্রামে একটি ডরফের জায়গা হবে? এন্ড রিমুরু ইজ লাইক ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। বাট না, পর মুহূর্তে ওদের সবাইকে অ্যারেস্ট করা হয় আর ওদেরকে কালকে কোর্টে নেওয়া হবে। এন্ড কাইজিন এখানে রিমুরুকে বলে মিনিস্টার ভেস্টা অল টাইম ওর পিছনে লাগে, কারণ একটা সময় কাইজিন এই রাজ্যের সৈন্যদের ক্যাপ্টেন ছিল আর মিনিস্টার ভেস্টা ছিল ওর অ্যাসিস্ট্যান্ট। কাইজিন বিভিন্ন রিসার্চ করতো, কিন্তু একদিন ওর একটা রিসার্চের কারণে একটা অনেক বড় ডিস্ট্রাকশনে অনেক মানুষ মারা গেলে কাইজিন এটা পুরো দায় আমার পিঠের উপর চাপিয়ে দেয়, আর এই জন্য আমাকে আমার পথকে ত্যাগ করতে হয়। কিন্তু কেন জানি ও এখন আমার উপর বিরক্ত, মাঝে মাঝে সে আমার উপর এরকম অদ্ভুত অদ্ভুত কাজ চাপিয়ে দেয়। আর সে রিমুরুকে ধন্যবাদ জানায় তাকে ওর গ্রামে জায়গা দেওয়ার জন্য। কিন্তু বাকি তিনজন বলে ওঠে তারাও নাকি কাইজিনের পিছে পিছে যাবে। এদিকে 2 দিন পরে আমাদের উল্টো সভা গাপ্তার ঘুম ভাঙে। স্যার কিছু কি হয়েছে? ও তোমার মাত্র ঘুম ভাঙলো? এন্ড গাপ্তা নিজেকে উল্টো দেখে বকবক করতে শুরু করে এন্ড রিমুরুর মুখটাকেও বন্ধ করে দেয়। পরের দিন ওদের সবাইকে আদালতে তোলা হয়, যেখানে রাজা নিজেও উপস্থিত ছিল। এন্ড আসামিদের এখানে কথা বলার কোনো অনুমতি নেই। মিনিস্টার এখানে তার পুরো শৈলী ব্যান্ডিজ করে এসেছে, আর সে এদের উপর অভিযোগ করে কাইজিন আর তার সঙ্গীরা মিলে নাকি রাজ্যের মিনিস্টারকে একটি হোটেলে পেয়ে ইচ্ছে মতো মেরেছে। এন্ড রিমুরু ভাবে ও তো শুধু মুখে মেরেছিল, তাহলে হাত কিভাবে ভাঙলো? এন্ড মিনিস্টারের উকিল বলতে থাকে মিনিস্টার নাকি ও সব কাজ ছেড়ে হোটেলে গিয়ে একটু খাবার খাচ্ছিল, তখনই নাকি কাইজিন আর তার লোকরা এসে ওকে মেরেছে। আর কাইজিনদের কোনো কথা না শুনেই এখানে ওদেরকে শাস্তি শোনানো হয়। কাইজিনকে 20 বছর মাইনে কাজ করতে হবে আর তার সঙ্গীদেরকে 10 বছর করে, যেটা পুরোই আনরিয়েল, কারণ ওরা ভেবেছিল ওদেরকে হয়তো কোনো ফাইন দেওয়া হবে। রিমুরু বুঝতে পারে না এখনই কি হলো, বাট তখনই কিং কথা বলে ওঠে আর সবাইকে থামতে বলে। আর কিং এখানে কাইজিনের খবর নেয় সে কেমন আছে এসব, আর সে কাইজিনকে ডিরেক্ট জিজ্ঞেস করে সে তার ফোর্সে আবার ফিরে আসার কথা ভেবেছে কিনা। মানে কিং কাইজিনকে আবারও ফিরে পেতে চায়, কিন্তু কাইজিন ডিরেক্ট বলে তার পক্ষে এটা সম্ভব না, কারণ সে অলরেডি একজনকে তার লিডার হিসেবে স্বীকার করে নিয়েছে আর তার মাস্টার হচ্ছে স্লাইম। তো আপনি যদি আমাকে অর্ডারও দেন আমি এটা মানতে পারবো না। এতে কিং এর সব লোকরাই ওর উপর রেগে ওঠে, বাট কিং সবাইকে আবার শান্ত হতে বলে আর কিং ওদের শাস্তি চেঞ্জ করে ওদেরকে এই রাজ্য থেকে বের করে দেয়। তারা এই রাজ্যে আর প্রবেশ করতে পারবে না। আর কাইজিন এখানে ইমোশনাল হয়ে যায়। সবকিছু শেষে কিংকে আমরা ভেস্টার সামনে দেখি। কিং ভেস্টাকে জিজ্ঞেস করে তার কিছু বলার আছে কিনা, এন্ড ভেস্টা জানায় না, সে এর আয় খুশি। বাট কিং বলে ওঠে তার অনেক খারাপ লাগছে, কারণ আজকে সে একজন তার লয়াল লোককে হারিয়ে ফেললো। ভেস্টা ডিনাই করার ট্রাই করে যে কাইজিন অকারণে তার উপর অ্যাটাক করেছিল, কিন্তু কিং বলে আমি কাইজিনের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। আজ থেকে তোমার আমার জন্য কাজ করার দরকার নেই, কারণ আমি তোমাকে আমার একজন লয়াল সার্ভেন্ট ভাবতাম। আর সে রিমুরুর তৈরি করা ওই পোশনটা দেখায়। এই পোশনটা যে কোনো ধরনের ঘাকে ঠিক করতে পারে, যার পুরো একটা ব্যারেল ওই স্লাইমটা আমাদেরকে এমনিতে দিয়েছিল, যার ফলে আমাদের কত জীবন বেঁচেছিল। ভেস্টার বিশ্বাসই হয় না যে এটা দিয়ে পুরোপুরি শরীর হিল হয়ে যায়, কারণ কোনো পোশন দিয়েই এটা সম্ভব না। পোশন শুধু রিকভার হতে হেল্প করে। এন্ড কিং বলে এটা সত্য, আর যে স্ল্যামটা আমাদের এত দয়া দেখিয়েছে তোমার জন্য ওকে আমাদের এরকম অপমান করে বের করে দিতে হয়েছে। আর কিং এখানে ভেস্টাকে ওর চোখের সামনে থেকে চলে যেতে বলে, আর ভেস্টা এখানে পুরো ইমোশনাল হয়ে যায়। সে এরকমটা কল্পনায় ভাবেনি। অপরদিকে ক্যাপ্টেন ডর্ফ তার ভাইকে বিদায় দিয়ে দেয় আর ওরা নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। এদিকে আমরা কিংকে বলতে দেখি ওই স্লাইমটা অনেক পাওয়ারফুল, একে ড্রাগন ভ্যালডোরার সাথে তুলনা করা যায়। তো রিমুরু ডর্ফদের নিয়ে ওর গ্রামে ফিরে যায়। এদিকে আমরা কিংডম অফ বালমুন্ডা সিন দেখি, অ্যাডভেঞ্চারারকে দেখি, যাদেরকে আমাদের ড্রাগন ভ্যালডোরার ডানজেনে পাঠানো হয়েছিল ইনভেস্টিগেশন করার জন্য। এন্ড এরা কনফার্ম করে তারা গত কয়েকদিন ধরে পুরো ডানজেন ঘুরেছে আর ওখানে কিচ্ছু নেই, মানে ড্রাগন ভ্যালডোরা আসলে কোথাও গায়েব হয়ে গেছে। এটা কনফার্ম হওয়ার পর গিল্ড লিডার ওদেরকে 3 দিনের ছুটি দেয় আর 3 দিন পর ওই ডানজেনের আশেপাশের জঙ্গলে যেতে বলে, কারণ ড্রাগন ভ্যালডোরা যেহেতু গায়েব হয়ে গেছে তো চারপাশের মনস্টারের বিহেভিয়ারে অনেক চেঞ্জেস আসবে। এন্ড ওদের এবার এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে, যাতে ওরা 3 জনই অনেক বিরক্ত হয়ে ওঠে। ওরা ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে অনেক কষ্টে নিজের জীবন নিয়ে ফিরেছে আর আবার 3 দিন পর ওখানে যেতে হবে, কিন্তু এটা লিডারের সামনে বলার সাহস ওদের নেই। হঠাৎ একটি সুন্দরী মেয়ে ওদেরকে অ্যাপ্রোচ করে। সুন্দরী কিভাবে বলছে ওর তো চেহারা টাকা, যাই হোক। এন্ড মেয়েটি ওদেরকে জিজ্ঞেস করে তারা কি আসলে ফরেস্ট অফ জুরাতে যাচ্ছে কিনা। ওরা যখন কনফার্ম করে মেয়েটি বলে সেও ওদের সাথে যেতে পারবে কিনা, কারণ ওর নাকি ফরেস্ট অফ জুরাতে কিছু কাজ আছে। প্রথমে ওর একটি হ্যাজিটেট করলেও পরে রাজি হয়ে যায়, কারণ জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। তো একজন অ্যাডভেঞ্চারার যদি ওদের সাথে অ্যাড হয় তাহলে ভালোই হবে। এদিকে রিমুরু রাঙ্গাকে তার টেম্পেস্ট উলফে ট্রান্সফর্ম হয়ে দেখায়, যেটা রাঙ্গার থেকে কয়েক গুণ বড়। এন্ড রিমুরুর ভার্সনটা আরো ইভলভ, এটা টেম্পেস্ট স্টার উলফ। এন্ড রিমুরু এখানে রাঙ্গাকে একটা ব্ল্যাক লাইটিং ম্যাজিক ইউজ করা শেখায়, বাট এটা এত পাওয়ারফুল ছিল রিমুরু নিজেই ভয় পেয়ে যায়। এন্ড সে রাঙ্গাকে এটা পাবলিক প্লেসে
ইউজ করতে না করে, যখনই ইমার্জেন্সি হবে তখনই ইউজ করো। তারা শহর থেকে ফিরে এসেছে কয়েক সপ্তাহ হয়ে গেছে, আর কাইজেন এখানে সব গবলিনদেরকে ট্রেনিং দিচ্ছিল কিভাবে মেটাল দিয়ে কাজ করতে হয়, এন্ড সব গবলিনরা এখানে মনোযোগ দিয়ে দেখছে। আর ড্রফদের মধ্যে সবচেয়ে বয়স্ক যে ছিল গার্ম, ও সবাইকে কাপড় চোপড় নিয়ে কাজ করা শেখায়। আর মিডল ব্রাদার যে ছিল ডর, ও সবাইকে তার ক্রাফটিং স্কিল শেখায়। আর যে ছোট ভাই ছিল মায়ার্ড, ও হচ্ছে গ্রামের আর্কোলজিস্ট। আর ওদের সবার সাহায্যে রিমুরুদের গ্রামটি অনেক দ্রুত প্রোগ্রেস করছে, এন্ড মাসখানিকের মধ্যে পুরো গ্রামটি হয়তো কমপ্লিট হয়ে যাবে। বাট যখনই রিমুরু গ্রামে পৌঁছায়, রিগার্ড বলে কয়েকটি গবলিন ওর সাথে দেখা করতে এসেছে, এরাও আমাদের মতোই বিপদে পড়েছিল, আর এরা এখন রিমুরুর প্রোটেকশন চায়। রিমুরু এটা কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, তার গ্রামের জনসংখ্যা এমনিতেই বেড়ে আছে, সে অন্যদের দায়িত্ব নিতে চায় না। বাট ওদের চেহারা দেখে মনে হচ্ছিল ওরা সবাই অনেক ভয়ে আছে। রিমুরু ওর গ্রেট সেস সিস্টেমকে জিজ্ঞেস করে যদি সে এদেরকে সাহায্য না করে তাহলে এদের কি হবে, এন্ড সিস্টেম বলে যেহেতু ভ্যালমোরার প্রোটেকশন নেই, তো এদের থেকে যেসব পাওয়ারফুল বিংরা আছে ওরা কয়েক সপ্তাহের মধ্যে এদের হয়তো শেষ করে ফেলবে। আর রিমুরুকে না চাইতেও এদেরকে রাখতে হয়। আর এদের সবাইকে নাম দেওয়ার পর সে আরো 3 দিন ঘুমিয়ে থাকে। পথে রিমুরু গাফতাকে নোটিস করে যে বাচ্চাদেরকে ওদের উলফ বন্ধুকে কিভাবে সামিন করতে হবে এটা দেখাচ্ছিল। আসলে সে শহর থেকে ফেরার সময় গাফতাকে আনতে ভুলে গেছিল, সেও জেলের মধ্যেই মুখ বাঁধা অবস্থায় ছিল। আর এভাবে সে কোনোভাবে তার উলফকে সামন করা শিখে যায়, আর ওর সঙ্গীকে নিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয়। তোমাদের নিজের উলফকে সামন করার জন্য এরকম করতে হবে, বাট বাচ্চারা ট্রাই করলে এটা হয় না। আর এখানে আমরা পর্বটা শেষ করছি। রিমুরু ভাবে কাপ্তাই কয়েকদিন অনেক ইমপ্রুভ করেছে, বাট তখনই সেখানে রিগার্ড চলে আসে, যে এখন গবলিন লর্ড থেকে গবলিন কিং এ পরিণত হয়েছে। আর সে রিমুরুর আদেশে সব গবলিনদেরকে লিড করে। রিগার্ড জানায় ওর কাছে খবর এসেছে জঙ্গলের মধ্যে কিছু অদ্ভুত প্রাণী দেখা গেছে, ওদেরকে মানুষ বলে। আর রিমুরুর কাছে এখন ওদের কিভাবে হ্যান্ডেল করবে জানতে চায়। জঙ্গলের মধ্যে আমরা আবারও ওই অ্যাডভেঞ্চারারদের দেখি, এদের কথায় রিগার্ড বলছিল। আর এখন কিছু বিশাল পিঁপড়ে এদেরকে তাড়া করছে। ওদের মধ্যে যে শিজুমি এটি ছিল সেটা তরোয়াল আর ফায়ার ম্যাজিক ইউজ করে অনেকগুলো অ্যান্টকে হারিয়ে দেয়, কিন্তু পিঁপড়েগুলোর সংখ্যা অনেক বেশি। তো এগুলোর সাথে ফাইট করতে করতে সে একটা সময় এক্সস্টেড হয়ে পড়ে, তার ম্যানা শেষ হয়ে যায়। বাট শেষ মুহূর্তে একটা ম্যাজিক এসে পিঁপড়াটাকে মেরে ফেলে। ওরা বুঝতে পারে না কে ওদেরকে বাঁচালো, এন্ড তখনই সেখানে অ্যাপিয়ার হয় রিমুরু। হঠাৎ করে রিমুরুকে দেখে ওরা শক, একটা স্লাইম কিভাবে কথা বলছে, আর এটা এখানে কি বা করছে। হ্যাঁ আমি একটা স্লাইম, তোমাদের কোনো সমস্যা আছে? না, কিন্তু কথা বলা স্লাইম আমরা কখনো দেখিনি। রিমুরু শিজু মেয়েটিকে তার মাস্কটি ফিরিয়ে দেয়। আই হোপ আমার লাইটনিং তোমাকে হিট করেনি। এন্ড মেয়েটি আমাদের স্লাইমকে ধন্যবাদ জানায় ওর জীবন বাঁচানোর জন্য, কিন্তু আমাদের স্লাইম শিজুর উপর ক্রাশ খায়। ওর চেহারা নাকি জাপানিজদের মতো দেখতে, আর এটাই সে মেয়ে যাকে এলফটা ওকে বলের মধ্যে দেখিয়েছিল, যার সাথে নাকি রিমুরু সারা জীবন থাকবে। তো রিমুরু লজ্জা পেয়ে যায়। রিমুরু ওদেরকে ওর গ্রামে নিয়ে আসে, যেখানে সবাই যখন জানতে পারে রিমুরু আমাদের ছোট্ট স্লাইম এই গ্রামের লিডার, ওদের মাথায় বাজ পড়ে। ওদের এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রিমুরু তার সিস্টেম গ্রেট সেসকে জিজ্ঞেস করে এই লোকগুলোকে সে আগে কোথাও দেখেছিল, কিন্তু ওর মনে পড়ছে না। এন্ড সিস্টেম জানায় ওদেরকে গুহার মুখে দেখেছিল, যাদেরকে সে নাম দিয়েছিল স্টুপিড। তো অ্যাডভেঞ্চাররা বলতে থাকে আমাদের বিশ্বাস হচ্ছে না, তুমি শুধু পাওয়ারফুল স্লাইম না, তুমি এদের মাস্টার, তোমাদের এতে কোনো প্রবলেম আছে? একদম না। হঠাৎ রিমুরুর মাথায় একটা বুদ্ধি আসে যে শিজু মেয়েটি জাপান থেকে কিনা টেস্ট করার জন্য। এন্ড সে একটি ডায়লগ বলে ওঠে, নাইস টু মিট ইউ, আমার নাম রিমুরু দ্য স্লাইম, আমি কোনো খারাপ স্লাইম না, স্লার্প। এন্ড মেয়েটি হাসতে শুরু করে। আসলে এটা কোনো জাপানের ফেমাস গেমের ডায়লগ ছিল, যা মেয়েটি রিকগনাইজ করেছে। এন্ড রিমুরু কনফার্ম হয় শিজু মেয়েটি জাপান থেকে। তো রিমুরু ওদের জিজ্ঞেস করে ওরা এই জঙ্গলে কেন আসলো, সচরাচর মানুষরা এখানে আসে না। এন্ড অ্যাডভেঞ্চাররা প্রথম ওকে ধন্যবাদ জানায়, এরপর বলতে শুরু করে আর জঙ্গলে আসার কারণ হচ্ছে ওদের গিল্ড লিডার, ওদের বস ওদেরকে এখানে পাঠিয়েছে। আর ড্রাগন আর পুরো জঙ্গলের কাহিনীটাকে বলে যে তারা এখন এই জঙ্গলে মনস্টাররা কি করছে এটার উপর ইনভেস্টিগেশন করতে এসেছে। তো সিচুয়েশন বোঝার পর রিমুরু ওদেরকে জিজ্ঞেস করে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা গবলিনের গ্রাম তৈরি করছি, মনে হয় তোমাদের গিল্ডের এতে কোনো প্রবলেম হবে না। আর স্টুপিড টিমের বস জানায় মনে হয় না কোনো প্রবলেম হবে, কিন্তু অ্যাডভেঞ্চাররা ক্লিয়ার করে কিছু বলতে পারে না। আর রিমুরু ওদের আজকের রাতটা এখানে বিশ্রাম নিতে বলে চলে যায়। বিকালে রিমুরু গিয়ে শিজুর সাথে একা দেখা করে। এন্ড রিমুরুকে ডিরেক্ট জিজ্ঞেস করে সে জাপান থেকে কিনা। এন্ড মেয়েটি বলে ওঠে তুমি যে লাইনটি বলেছিলে ওটা একটা গেম থেকে, আমি কোনো খারাপ স্লাইম না স্লার। এন্ড ওরা দুজনই কনফার্ম হয় ওরা দুজনই জাপান থেকে। শিজু রিমুরুকে তুলে নিয়ে বলে যদিও সে গেমটা কখনো খেলেনি, কিন্তু এখানেই সামেন হওয়া ওদের দুনিয়ার একজন ওকে গেমটা লাইনটার কথা বলেছিল। কিন্তু রিমুরুর মাথায় এসব চলে না, ওর মাথায় চলছে স্লাইম হওয়ার পর ও মেয়েদের এত কাছে আসতে পারছে যেটা মানুষ অবস্থায় কখনোই ছিল না। তো তারা দুজনই এখানে কিভাবে এলো ওটা নিয়ে কথা বলতে শুরু করে। রিমুরু যদিও পৃথিবীতে মারা যাওয়ার পর এখানে এসেছিল, কিন্তু শিজুকে এখানে একজন ম্যাজিশিয়ান সামেন করেছে। আর রিমুরুর মনে পড়ে বেলডোরা ওকে বলেছিল যে এই দুনিয়াতে রিইনকার্নেটের পাশাপাশি বিভিন্ন সময় হিরোদেরকে সামেনও করা হয়। আর সামনাররা যারা সামেন হয় ওদের উপর একটা অভিশাপ লাগায়, যার ফলে যে সামেন করেছে ওরা ওদের কোনো কথা অমান্য করতে পারে না। তো রিমুরু ভাবে শিজু এখানে একই সিচুয়েশনে পড়েছে কিনা। আর সে শিজুকে জিজ্ঞেস করে তাকে কখন সামেন করা হয়েছিল। শিজু জানায় এটার অনেক বছর হয়ে গেছে, যখন জাপানের যুদ্ধ চলছিল। যুদ্ধ শুনে রিমুরু শক হয়ে যায়, কারণ এটা অনেক আগের কাহিনী। কিন্তু শিজুকে দেখলে মনে হয় না যে ওর বয়স এত হবে। শিজু
শিজু আফসোস করে বলে ওই যুদ্ধের পর জাপানের কি হয়েছিল যদি সেটা জানতে পারতো, কিন্তু মনে হয় না এটা জানার আর কোনো উপায় আছে। তখনই রিমুরুর মাথায় একটা বুদ্ধি আসে। সে গ্রেট সেজকে বলে ওর কিছু মেমোরি সিন ও শিজুর সাথে শেয়ার করতে চায়। গ্রেট সেজ ডিরেক্ট রিমুরুর সাথে শিজুর ভিজন শেয়ার করে দেয় যুদ্ধের পর জাপান যত ইমপ্রুভ করেছে, আর শিজু এটা দেখে পুরো শক হয়ে যায় যে মাত্র কয়েক বছরে জাপান কত ইমপ্রুভ করেছে। আর সে রিমুরুকে তাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ জানায়। আর রিমুরু জানায় সে তার গ্রামটাকেও ঠিক এরকম করতে চায় যেখানে সবাই সুখে শান্তিতে থাকবে। বাট তোর রোমান্সের মাঝখানে কাইজিন ওখানে চলে আসে আর রিমুরুকে জিজ্ঞেস করে ওর ঘর ওরা কোথায় বানাবে এটা দেখিয়ে দিতে। আর রিমুরু শিজুকে বিদায় দিয়ে ওখান থেকে চলে যায়। তুমি কি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছো? চুপ থাকো, তোমাকে লাল দেখাচ্ছে। এদিকে শিজু জাপানের ওই যুদ্ধের কথা মনে পড়ে আর ওকে যে যুদ্ধের মাঝখানে সামিন করা হয়েছিল, আর ওকে সামিন করেছিল একটা ডিমেন কিং যে ওকে একটা ফেলিয়ার মনে করে ওখান থেকে যেতে শুরু করে। বাট শিজু ডিমেনটির কাছে রিকোয়েস্ট করতে শুরু করে। বাট হঠাৎই ডিমেনটি নোটিস করে শিজুর ফায়ারের অ্যাট্রিবিউট ভালো, আর সে শিজুর ভিতরে ইফরিট নামে একটি ফায়ার স্পিরিটকে ঢুকিয়ে দেয়। অ্যান্ড এটা করার সাথে সাথেই সেখানে মুরগির মতো একটি মনস্টার উপস্থিত হয় আর ডিমেন কিং লিওনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু ডিমেন কিংটি শিজুকে আদেশ দেয় এর সাথে ফাইট করার জন্য। অ্যান্ড সে শিজুকে ওই ইফরিদের নামে ডাকে, একে শেষ করে দাও। আর যেহেতু ডিমেন কিং সামিনের পর উপর একটি কার্স ইমপ্ল্যান্ট করেছিল, সাথে সাথে শিজুর চোখ জ্বলতে শুরু করে। অ্যান্ড সে লিওনের প্রতিটি আদেশ মানতে শুরু করে আর ওই মনস্টারটিকে ফেলে। এরপর অনেক বছর কেটে যায়। একদিন শিজু একটি মেয়ের সাথে দেখা হয় যে একটি মনস্টারকে পোষার ট্রাই করছিল। অ্যান্ড শিজু আর মেয়েটির এখানে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এই সিনটা ডিমন কিং লিওনের চোখে পড়ে। অ্যান্ড একদিন যখন তারা তিনজন ডিমন কিং এর কাছে যায়, ওই মনস্টারটি ডিমন কিং এর উপর চিৎকার করছিল আর ডিমন কিং শিজুকে দিয়েই তার একমাত্র ফ্রেন্ড আর মনস্টারটিকে মেরে ফেলে। যখন ডিমন কিং শিজুর উপর কন্ট্রোল ছাড়ে, শিজু সবকিছু হারিয়ে ফেলে। ওর বিশ্বাসই হয় না ও ওর একমাত্র বন্ধুকে মেরে ফেলেছে, কিন্তু ওর কিচ্ছু করার ছিল না কারণ ডিমন কিং ওকে পুরোপুরি কন্ট্রোল করে। আর এটা মনে পড়তেই শিজুর ভয় পেয়ে ঘুম ভাঙে। আর এখানে হঠাৎ করেই ওই ডিমেন স্পিরিটটি শিজুর উপর আবারও কন্ট্রোল নেওয়ার ট্রাই করে। রিমুরু আবারও এসে শিজুর সাথে দেখা করে, যেখানে রিমুরু ওকে অফার করে ওর গ্রামে থেকে যাওয়ার জন্য। কিন্তু শিজু বলে ওর পক্ষে থাকা সম্ভব না, যদিও এখানে থাকে তাহলে ওদের উপর শুধু বিপদই আসবে। রিমুরু এর কারণ জানতে চাইলে শিজু ওকে কিছু ক্লিয়ারলি বলে না, কিন্তু এটা বলে সে কাউকে খুঁজছে আর এটা হচ্ছে যে তাকে এখানে সামিন করেছিল। আর রিমুরুর কাছে এটা ভালো না লাগলেও ও শিজুকে যখন ইচ্ছা এখানে ফিরে আসতে বলে। শিজু একে একে সবাইকে বিদায় দিয়ে দেয়, কিন্তু যখনই সে বেরিয়ে যাবে তখনই হঠাৎই আবারও ওই স্পিরিটটা ওর উপর ভর করে আর শিজুর উপর কন্ট্রোল নিতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না হঠাৎ করে শিজুর সাথে কি হলো। অ্যান্ড শিজুর মুখে যে মাস্কটা পরে থাকতো ওটা হঠাৎ করে ভেঙে যায়। অ্যান্ড এটা হতেই শিজুর গায়ে আগুন জ্বলে ওঠে আর সে আকাশে উঠতে শুরু করে। শিজুর এরূপ দেখে মানুষগুলোকে চিনতে পারে, এটাই 100 বছর আগের ওই হিরো যাকে সবাই এক নামে চিনত। রিমুরু কিছু একটা নোটিস করে আর রিগার্ডকে পুরো গ্রাম খালি করতে বলে আর রিমুরু রাঙ্গাকেও রেডি হতে বলে। শিজুর পুরো শরীরে এখানে আগুন জ্বলছিল। অ্যান্ড রিমুরু নোটিস করে ও কান্না করছে, বাট এটাও ধোঁয়া হয়ে যাচ্ছে। অ্যান্ড পর মুহূর্তেই শিজু এই ফায়ার স্পিরিটে বদলে যায়, যা ডিমন লিওন ওর উপর অভিশাপ হিসেবে লাগিয়ে দিয়েছিল। স্পিরিটটাকে দেখে সবাই বুঝতে পারে এর সাথে ওরা কখনোই ফাইটে পারবে না। অ্যান্ড শিজুর সাথে ওই 3 অ্যাডভেঞ্চারার পুরো হার মেনে নেয়। অ্যান্ড ও 3টা ফায়ার ড্রাগনকে সামেন করে। ড্রাগনগুলো পুরো গ্রামে আগুন লাগাতে শুরু করে। আমরা মাত্রই তো গ্রামটা বানানো শুরু করেছিলাম। অ্যান্ড রিমুরু রাঙ্গাকে প্রস্তুত হতে বলে আর স্পিরিটটিকে জিজ্ঞেস করে সে এখানে কি চায়, কিন্তু ওটা কোনো কথা বলে না, ওর উপর আগুন ছুড়ে মারে। রিমুরু ওর ওয়াটার ব্লেড মনস্টারটার উপর ছুড়ে মারে, কিন্তু ওটার কাছে যেতে পারে না, বাষ্প হয়ে যায়। অ্যাডভেঞ্চাররা কনফিডেন্ট হয়ে ওঠে ওরা মারা যাওয়ার আগে অন্তত একটা ড্রাগনকে মারবে। অ্যান্ড রিমুরু রাঙ্গাকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। রিমুরু রাঙ্গাকে ডজ করতে বলে আর যত অ্যাটাক করার এটা ও করবে। রিমুরু ভাবতে শুরু করে এই স্পিরিটকে শেষ করার আগে ওকেই স্যালামান্ডারদের মারতে হবে, কিন্তু সেটা কিভাবে করবে। অ্যান্ড সে সিস্টেম গ্রেট সেজকে জিজ্ঞেস করে ওর পেটে যত পানি স্টোর করা আছে এগুলো যদি সে ওদের উপর ছুড়ে মারে তাহলে কি হতে পারে। অ্যান্ড সিস্টেম জানা এগুলো ফেটে যাবে, কিন্তু এটা এত জোরে ফাটবে যে আশেপাশের 100 কিলোমিটার শেষ হয়ে যাবে। আর রিমুরুর সাথে সাথে ক্যান্সেল করে এটা করলে আমরাই থাকবো না। এদিকেও 3 অ্যাডভেঞ্চার মিলে একটি স্যালামান্ডারকে মারছিল। অ্যান্ড রিমুরু নোটিস করে মেয়েটির অ্যাটাক এর উপর কাজ করছে। অ্যান্ড সিস্টেমে জানা কারণ মেয়েটি ম্যাজিক ইউজ করছে, ম্যাজিক অ্যাটাক এদের উপর বেশি ইফেক্ট করবে। অ্যান্ড রিমুরু মেয়েটিকে যে অ্যাটাক সে মনস্টারটার উপর করেছে এটা ওর উপর করতে বলে। মেয়েটি যদি একটু হ্যাজিটেট করে, কিন্তু রিমুরুর জোরাজোরিতে ওর উপর অ্যাটাক করে দেয়। অ্যান্ড রিমুরু ওই অ্যাটাকটাকে অ্যাবজর্ব করে ফেলে আর রিমুরু পাওয়ার অনুযায়ী অ্যাটাকটা কপি হয়ে যায়। আর এখন রিমুরু নিজেই এই স্পেলটা কাস্ট করতে পারবে, উল্টো আরো বেশি পাওয়ার নিয়ে। আর এই স্পেল দিয়ে রিমুরু 2টা স্যালামান্ডারকে শেষ করে ফেলে, বাট শেষটা নিজেকে ব্লাস্ট করে আর ওই অ্যাডভেঞ্চাররা এতে আহত হয়ে পড়ে। রিমুরু রাঙ্গাকে এদেরকে নিয়ে এখান থেকে বের হওয়ার আদেশ দেয় আর সে এখন একা ইফরিদের সামনা করবে। এখন সে কোনো প্রকার হোল্ড ব্যাক না করে একে মারতে পারবে, কিন্তু
স্পিরিট ইফরিট নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে নেয় আর রিমুরুকে চারদিক দিয়ে ঘিরে ধরে। রিমুরু আবার ওই স্পেল দিয়ে সবগুলোকে মুছে দেয় অ্যান্ড স্পিরিটটি এবার অনেক বড় একটি ফায়ার স্পেল রিমুরুর উপর কাস্ট করে দেয়। রাঙ্গা এটা থেকে নার্ভাস হয়ে যায়, এতে ওর মাস্টারের কিছু হলো কিনা। বাট হয়তো তোমাদের মনে আছে রিমুরুর উপর ঠান্ডা গরম এসব ইফেক্টই করে না, সে ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ, কোল্ড প্রুফ। কিন্তু আমার মনে থাকলেও রিমুরুর এটা মনে নেই, তো সে চিৎকার করছিল আর জ্বলন্ত আগুনে আধা ঘন্টা চিৎকার করার পর ও রিয়েলাইজ করে যে ওর এটা ফিলই হচ্ছে না অ্যান্ড সিস্টেম এটা কনফার্ম করে। আর রিমুরু ভাবে সে হয়তো গেমটাকে ইজি মোডে খেলছে। সে আগুন থেকে বেরিয়ে যায় আর স্পিডটাকে বন্দি করে ফেলে আর একটা লেজেন্ডারি ডায়লগ মারে, তোমার এটাকে আমার গা চুলকাচ্ছিল। গ্রেট সেজ ওকে সাজেস্ট করে এর উপর প্রেডিটর স্কিল ইউজ করতে অ্যান্ড রিমুরুরও এটা পছন্দ হয়। এটা ওই অ্যাটাক যেটা দিয়ে সে ভ্যালমোরাকেও খেয়ে ফেলেছিল, তো এ তো ভ্যালমোরার সামনে মশা আর সে স্পিডটাকে খেয়ে ফেলে। এদিকে স্পিড নিজে একটু অন্ধকার জায়গা আবিষ্কার করে অ্যান্ড পরের সিনটা দেখে ইফরিট নিজেও ভয় পেয়ে যায়, কারণ সে পৃথিবীর স্ট্রংগেস্ট ড্রাগন ভ্যালমোরার সামনে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে শিজুর ঘুম ভাঙে, ওকে ইফরিটের থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর ওর জীবনের পুরো কাহিনী বলে, কিভাবে সে যুদ্ধের মাঝখান থেকে সামেন হয়েছিল, যেখানে যে তাকে সামেন করেছিল ও ওর মধ্যে স্পিরিটকে বন্দি করে দেয়, ওকে কন্ট্রোল করে ওর বন্ধুকে মারায় আর সারা জীবন ধরে সে ওই ডিমন কিং এর জন্য কাজ করে এসেছে। কিন্তু হঠাৎই একদিন ওর একজনের সাথে দেখা হয় যে একজন হিরো ছিল। সে আরো বলে ডিমন কিং ওর ক্যাসেলকে ছেড়ে দিয়েছিল অ্যান্ড ওকে ওর ক্যাসেলের গার্ড হিসেবে রেখে গেছিল। তখনই ওই হিরো ওই ক্যাসেলে আসে আর ওকে অন্ধকার থেকে বের করে আর ওই হিরোটি ওকে একটি মাস্ক দেয় যেটা ইফরিটকে দমিয়ে রাখতো। রিমুরু ভাবে এটাই ওই হিরো কিনা যে ভ্যালমোরাকে বন্দি করেছিল আর ওই মেয়েটি শিজুর কাছ থেকে ওর পুরো কাহিনী শুনে। আর ওর দেওয়া এই মাস্ক না থাকলে আমি হয়তো নিজের জীবনের কয়েকটা বছর নিজের ইচ্ছে মতো কাটাতেই পারতাম না। রিমুরু শিজুকে চিয়ার আপ করার ট্রাই করে, কারণ সে নোটিস করে শিজু হাল ছেড়ে দিচ্ছে। শিজু বলতে থাকে ওই হিরোর সাথে ও অনেক সময় কাটিয়েছে, অনেক যুদ্ধ করেছে, কিন্তু একদিন হঠাৎ করেই ও চলে যায় অ্যান্ড এরপর শিজু শত শত বছর ধরে মানুষদের জন্য লড়াই করে গেছে। কিন্তু হঠাৎ একদিন সে নোটিস করে যদিও তার শরীর বড় হচ্ছিল না কিন্তু তার বয়স বাড়ছিল। একটা সময় সে একটি ম্যাজিক্যাল স্কুলে টিচারের চাকরি নেয়, যেখানে ও অন্য দুনিয়া থেকে সামেন হওয়া বাচ্চাদেরকে শেখাতো কিভাবে এই দুনিয়াতে ম্যাজিক দিয়ে লড়াই করতে হয়। আর ওদের মধ্যে একজনের থেকে সে ভিডিও গেমের কথা শুনেছিল। কিন্তু একটা সময়ের পর ও নোটিস করে ওর পক্ষে এটাও করা সম্ভব না, কারণ স্পিরিট ইফরিটকে থামানো ওর জন্য কঠিন হয়ে পড়ছিল অ্যান্ড সে একটি জার্নিতে বেরিয়ে পড়ে যার মিশন ছিল ওই ডিমন কিংকে খুঁজে বের করা যে তাকে সামিন করেছে। রিমুরু জিজ্ঞেস করে সে কি ওই সামিনার থেকে বদলা নিতে চায় কিনা, কিন্তু শিজু এর জবাবে কিচ্ছু বলে না অ্যান্ড সে হঠাৎ করে রিমুরুকে তার আসল নাম জিজ্ঞেস করে, তার পৃথিবীর নাম কি ছিল। এটা সাতুরো আর শিজু তার নাম বলে শিজুয়ে অ্যান্ড হঠাৎ সে রিমুরুকে বলে যেভাবে তুমি আমার অভিশাপ ইফরিটকে খেয়ে ফেলেছ, আমাকেও এরকম মুক্তি দিয়ে দাও, আমি শুধু ঘুমাতে চাই। অ্যান্ড রিমুরু যদি শক হয় সে বুঝতে পারে যে শিজু হাজারো বছর ধরে বেঁচে আছে একা একাকিত্বে অ্যান্ড এখন সে জীবন থেকে মুক্তি চায় অ্যান্ড শিজু ওকে রিকোয়েস্ট করে যাচ্ছিল যাতে সে ওকে আরাম করতে দেয়। আর শেষ মুহূর্তে সে ওর সামনারের নাম বলে, ও একজন ডিমন লর্ড, ওর নাম লিওন কারমল। আর সে রিমুরুর কাছে আরো একটা উইশ করে কাউকে সাহায্য করার জন্য, যেটা আমাদের ক্লিয়ারলি বলা হয় না। অ্যান্ড রিমুরু ওকে প্রমিস করে সে ওর ইচ্ছে পূরণ করবে আর ওই ডিমন লর্ডকেও খুঁজে বের করবে। সাথে সাথে শিজুর বয়স অনেক বেড়ে যায় আর রিমুরু ওর উপর ওর পেরিটর স্কিল ইউজ করে অ্যান্ড এইভাবে শিজু তার হাজারো বছরের অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। এদিকে বাকি সবাই শিজু আর রিমুরুর সাথে দেখা করতে আসে, বাট ওরা শক হয়ে যায়। ওদের সামনে লীল চুলে কেউ একজন দাঁড়িয়ে আছে আর সবাই অবাক হয়, কারণ এটা হচ্ছে রিমুরু টেম্পেস্ট অ্যান্ড সে সবাইকে বলে দেয় যে শিজু আর নেই। সবাই এতে অবাক হয় কারণ রিমুরুকে এখন শিজুর মতো দেখতে লাগছে অ্যান্ড রিমুরু কনফার্ম করার জন্য আবারও স্লাইম হয়ে দেখায় এটা আমিই আছি, কিন্তু এখন আমি শিজুর বডিকে মডিফাই করে নিজের করে নিয়েছি। মডিফাই বলতে তোমরা বুঝে গেছো আমি কি বলেছি। তো আরো কয়েকদিন রিমুরুর গ্রামে কাটিয়ে 3 অ্যাডভেঞ্চারার বিদায় নেয়। আমরা আমাদের বসকে এখানকার সবকিছু বলবো যে এখানকার সবকিছু নর্মাল, জাস্ট কিছু স্মার্ট গবলিন এখানে একটি গ্রাম তৈরি করছে। বাট রিমুরু যাওয়ার আগে ওদের কিছু স্পেশাল আর্মার আর ম্যাজিক্যাল ওয়েপেন গিফট করে, যেটা ওদের তিনজনেরই অনেক পছন্দ হয়। এরকম কিছু কেনা ওদের স্বপ্ন। আর রিমুরু শিজুর উদ্দেশ্যে একটি গ্রেভওয়ে তৈরি করে অ্যান্ড রিমুরু এখানে প্রমিস করে, যদিও সে ভেবেছিল সে ডিমন কিংদের সামনে পড়বে না, কিন্তু ওকে এখন ওর প্রমিস ভাঙতে হবে। এই ডিমন কিং লিওন কারমলকেও খুঁজে বের করবেই আর শিজুকে দেওয়া ওর প্রমিসটাও পূরণ করবে। অ্যান্ড সে মুহূর্তের মধ্যে পুরো একটি রিক্যাপ দেয় যে এই 8 এপিসোডে কি কি হয়েছে। বাট এদিকে মরুভূমির মাঝখানে আমরা একটি পিগের মতো প্রাণীকে দেখি, এদেরকে অর্ক বলা হয়, যে খাবার আর পানির অভাবে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। হঠাৎই তার সামনে একটি অদ্ভুত প্রাণী আসে যে তার নাম বলে গ্যালমিউট আর সে অর্কটিকে একটি নাম দেয় আর কিছু মাংস খেতে দেয়।
তো রিমুরুর গ্রামের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাইজিন আর 3 জন ডর্ফ ব্রাদারের সাহায্যে সব কাজই এখন ফ্ললেসলি হচ্ছে এন্ড কয়েকদিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু রিমুরু সবার থেকে লুকিয়ে তার পার্সোনাল কাজে যায়। সে প্রথমে শিজুর মাস্কটিকে ঠিক করে আর এরপর তার একটি ক্লোন তৈরি করে এবং সে নিজে কপি তৈরি করেছে ইফরিদের স্কিল কপি করে। আর রিমুরু এতদিন পর তার মেইন কাজ কমপ্লিট করে। সে চেক করে সে ছেলে না মেয়ে আর স্বস্তি শ্বাস নেয়। তার ভয় ছিল কারণ শরীরটা একটা মেয়ে ছিল, কিন্তু সবকিছু নর্মাল, সিস্টেম ঠিক করে নিয়েছে। তো এরপর সে তার বড় ভার্সন দেখে আর মেয়ে ভার্সনও দেখে, কিন্তু লজ্জা পেয়ে যায় কারণ এটা শিজুর মতো দেখতে। রিগার্ড এসে ওকে রিপোর্ট জানায় আজকের কাজ কমপ্লিট, এখন তারা সবাই খাবার খেতে যাবে আর আপনি হয়তো প্রতিদিনের মতোই খাবেন না। হ্যাঁ ঠিক বলেছ, এমনি তো আমার কোনো টেস্ট বার্ড নেই। এন্ড হঠাৎ সে রিয়েলাইজ করে ও এখন মানুষ, ওর টেস্ট বার্ড আছে। এন্ড রিমুরু এক্সাইটেড হয়ে রিগার্ডকে খাবারের প্রস্তুতি নিতে বলে। তো রিমুরু এখানে অনেক এক্সাইটেড। সে ভাবছিল সে কি কি খেতে পারবে, চা, কফি, চিপস, কোলা আর হয়তো টেস্টি মিট। আর ওর ভাত খেতেও মন চাইছিল, কিন্তু এই দুনিয়াতে চাল নেই, তো তাকে নিজেকেই হয়তো এটা বানাতে হবে। রিমুরু গিয়ে গাপ্তার রিগারকেও বলে দেয় আজকে সে ওদের সাথেই খাবার খাবে, তো যাতে ভালো শিকার নিয়ে আসে। এন্ড ওরাও খুশি যে রিমুরু আজকে ওদের সাথেই খাবে। আর গাপ্তা এখানে একটা অদ্ভুত কথা বলে আর একটা লাথি খায়। রিগার্ড বলে আজকাল জঙ্গলে অনেক বেশি ম্যাজিক্যাল বিচ দেখা যাচ্ছে, তো শিকার পাওয়া কষ্টের হবে না। কিন্তু এটা শুনে রিমুরু চিন্তায় পড়ে যায় ওরা কোনো বিপদে পড়লে কি হবে। তো এই জন্য সে রাঙ্গাকে ডেকে দেয় আর এদেরকে প্রোটেক্ট করতে বলে। তোমাদের চিন্তার দরকার নেই রিগার্ড, আমি তোমাদের সেফ রাখবো। এন্ড রিমুরুর কাছে এটা অনেক ইমপ্রেসিভ লাগে, ওর গলা কত সুন্দর। এরপর রিমুরু ভ্যালডোরার কেভে যায় যেখানে সে জন্ম নিয়েছিল আর ওখানে তার কিছু পাওয়ারফুল স্পেল টেস্ট করে, বিকজ এগুলো এত পাওয়ারফুল, এগুলো বাইরে করা অনেক বেশি রিস্কি। আর রিমুরু বলে শিজুর থেকে সে এমন স্কিল পেয়েছে যার সাহায্যে সে দুইটা স্কিলকে একসাথে কম্বাইন করতে পারে। এরপর রিমুরু শিজুর এই মাস্কটাকে ব্যবহার করে যেটা সে এখন ঠিক করে নিয়েছে। এন্ড এটা পড়ার সাথে সাথে সিস্টেম জানায় এখন বাইরে থেকে কেউ তার পাওয়ার লেভেল বুঝতেই পারবে না। কিন্তু তখনই কোনো কারণে রাঙ্গা রিমুরুকে ডাকতে শুরু করে আর ওর কাছে সাহায্য চায়, ওদের উপর কেউ অ্যাটাক করেছে। এদিকে জঙ্গলে দেখা যায় কিছু মনস্টার রিগার্ডদের দলের উপর অ্যাটাক করেছে আর রাঙ্গাবাদে কেউ এদের সামনে দাঁড়াতে পারছে না। বাট সময়মতো সেখানে রিমুরু পৌঁছে যায় আর ওদের সবাইকে ভরসা দেয় তোমরা চিন্তা করো না, এখন সবকিছু আমি সামনে নেব। রাঙ্গা ওদের সাথে ফাইট করে যাচ্ছিল এন্ড রিমুরু নোটিস করে এরা 6 জন আছে এন্ড এরা সবাই হচ্ছে ওগার্ড। রিমুরু রাঙ্গাদের জিজ্ঞেস করে বাকিদের কি হয়েছে এন্ড রাঙ্গা জানায় যে পিঙ্ক চুলে মেয়েটি আছে, ও এদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এত কিছুর পরেও রিমুরু ওগার্ডসগুলোর সাথে ভালোভাবে কথা বলার ট্রাই করে কারণ সে নোটিস করেছে এরা অনেক শক্তিশালী, এরা চাইলে ও লোকদেরকে মেরে ফেলতে পারতো, বাট ওরা ওদের উপর কোনো ভয়ঙ্কর অ্যাটাক করেনি আর বাকিদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। রিমুরু ওদের সাথে কথা বলার রিকোয়েস্ট করে কিন্তু ওগারগুলো অনেক রেগেছিল আর হঠাৎই ওরা বলতে শুরু করে আমরা তোমার আসল চেহারা চিনি, তুমি এই মনস্টারদের কন্ট্রোল করছো, তুমি কোনো সাধারণ মানুষ না, আর আমাদের পুরো গ্রাম আর সঙ্গীদেরকে মারার জন্য আমরা তোমাকে ছাড়বো না। যা শুনে রিমুরু শক হয়ে যায়, এরা এসব কি বলছে, আমি কখন কোন গ্রামের উপর অ্যাটাক করলাম, কিন্তু ওরা বলে যাচ্ছিল আমরা তোমাকে ছাড়বো না। এন্ড রিমুরু রাঙ্গাকে বলে পিঙ্ক হেয়ারের মেয়েটির খেয়াল রাখতে কারণ ওর ঘুম পাড়ানোর ম্যাজিকের কারণে ওরা বিপদে পড়তে পারে, কিন্তু ওকে মেরো না আর বাকিদের আমি সামনে নেব। আর এর মধ্যে লাল ওগারটি রিমুরুর উপর চার্জ করে বাট রিমুরু গায়েব হয়ে যায় এন্ড পিছনে অ্যাপিয়ার হয় আর যে বড় ওগারটা ছিল ওটাকে তার ম্যাজিক দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বেগুন ছিল ওগারটি ওর উপর অ্যাটাক করতে যায় বাট ওর চোখ অন্য কোথাও। যাই হোক রিমুরু তবু নিজেকে সামনে নিয়ে ওটার উপর অ্যাটাক করে আর ওকে স্টিল থ্রেড দিয়ে আটকে ফেলে। আর দ্বিতীয় ছেলেটি ওর উপর অ্যাটাক করতে আসলে ওর ছুরিটাই ভেঙে যায়। অ্যানাকে সামলানোর পর এখন শুধু 2টা ওগার বাকি আছে, বাট বৃদ্ধটি রিমুরুকে পুরো অ্যানালাইজ করে নিয়েছে। ও রিমুরু যতগুলো স্কিল ইউজ করেছে সবগুলো নাম বলতে থাকে, এটা এই মনস্টার থেকে, ওটা এই মনস্টার থেকে। অ্যান্ড রিমুরু বুঝতে পারে এই লোকটা ভয়ঙ্কর, এখানে সবচেয়ে শক্তিশালী হয়তো এই বুড়োটাই। বৃদ্ধটি লাল চুলের ছেলেটিকে সাবধান হতে বলে আর ওকে সে ইয়াং মাস্টার বলে ডাকছিল, মানে লাল চুলের ছেলেটি ওদের লিডারের সন্ধান হবে। কিন্তু ছেলেটি বলে ওঠে সে জানে রিমুরু স্ট্রং, কিন্তু ও লোকদের মৃত্যুর বদলা নেবেই। রিমুরু যে অর্কের দলকে পাঠিয়েছিল ওদের কাছে যদিও ওদের পুরো গ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা রিমুরুকে ছাড়বে না। এন্ড রিমুরু ভাবতে শুরু করে কোন অর্ককে সে পাঠিয়েছিল, কিন্তু এর মধ্যে ছেলেটি আবার ওর উপর অ্যাটাক করতে আসে। রিমুরুকে শান্ত হতে বলে ও কোন অর্ককে পাঠায়নি, কিন্তু ওগার্ডটি কথা শোনার অবস্থায় নেই। সে রিমুরুর উপর চিৎকার করতে শুরু করে এন্ড যখন রিমুরুকে বোঝানোর চেষ্টা করছিল তখনই ওই বৃদ্ধ কাছে চলে আসে আর ওর একটা হাত কেটে ফেলে। সবাই ভয় পেয়ে উঠলে রিমুরু ওদের শান্ত হতে বলে এতে ওর কিচ্ছু হবে না। এন্ড সে আবারও ভাবতে শুরু করে লোকটা কত পাওয়ারফুল, সে তার ম্যাজিক সেন্স আর সবগুলো ব্যারিয়ার ভেদ করে কোনোভাবে ওর উপর অ্যাটাক করে দিয়েছে। কিন্তু বৃদ্ধ ভাবছিল ওর মাথা কাটার ট্রাই করছিল কিন্তু কোনো কারণে পারেনি। রিমুরু ওর হাতটা তুলে নেয় আর ওর হাত আবারও রিজেনারেট হয়ে যায়। ওগার্ডগুলো এটা দেখে অবাক হয়ে ওঠে, কিন্তু রিমুরু হাসতে হাসতে বলে তোমাদের অহংকার অনেক বেশি, একটা হাত কাটলে আমার কিচ্ছু হবে না। ওগার্ডটি রিমুরুর উপর ওর ফায়ার ম্যাজিক ইউজ করে এন্ড এই আগুনটা রিমুরুকে টর্নেডোর মতো ঘিরে ধরে। রেড ওগার্ড বুরুকে জিজ্ঞেস করে এতে হয়তো সে আর বাঁচতে পারবে না, কিন্তু অবভিয়াসলি যেখানে ফায়ার স্পিডের আগুনে কিচ্ছু হয়নি এখানে এর আগুনের তো কোনো চান্সই নেই। তো রিমুরু কোনো আঁচড় ছাড়াই আগুন থেকে বের হয়ে আসে আর ওগার্ডরা এবার পুরো টেরিফাইড। রিমুরু ওর
প্রশংসা করে, ওর উপরও ইমপ্রেস হয়েছে, ওর পাওয়ার অনেক বেশি, আর এই খুশিতে সে আর কোনো হোল্ড ব্যাক করবে না। অ্যান্ড ওর মাস্কটা খুলতে উগাডরা রিয়েলাইজ করে রিমুরু কত পাওয়ারফুল। এতক্ষণ ধরে ওই মাস্কটা ওরাকে হাইড করছিল। অ্যান্ড রিমুরু ওদের সামনে অনেক ভয়ঙ্কর একটা ব্ল্যাক ফ্রেম তৈরি করে। এটা এত পাওয়ারফুল যে পুরো আকাশ অব্দি কালো হয়ে যায়। পিঙ্ক হেয়ারের মেয়েটি বলতে শুরু করে, নর্মালি কেউ যখন ব্ল্যাক ফ্রেম ইউজ করে এটা আশেপাশে ম্যাজিক থেকে তৈরি হয়, কিন্তু এই লোকটা এটা নিজের পাওয়ার দিয়ে তৈরি করছে। অ্যান্ড এরকম ম্যাজিকের কথা সে কখনো শোনেনি। আর রিমুরু এখানে থামে না, সে একটি লাইটনিংও সামিন করে, মানে একসাথে সে দুটা ম্যাজিক কাস্ট করলো। আর অকরা বুঝতে পারে যে এর সামনে ওদের কোনো চান্সই নেই। অ্যান্ড রেড রগারটি তার মুখে এটা স্বীকার করে, যদিও আমরা তোমার সামনে দাঁড়াতেই পারবো না, কিন্তু আমি পিছনে যাব না, যদি মরার হয় আমি এখানেই মরবো। কিন্তু তখনই ওদের মাঝখানে ওই মেয়েটি চলে আসে আর ওর ভাইকে থামতে বলে। রেড রগারটি বুঝতে পারে না ওর বোনকে কেন থামাচ্ছে। অ্যান্ড মেয়েটি বলতে শুরু করে, এই মাস্ক পরা লোকটাই ওদের গ্রামের উপর ওই অর্কদেরকে ছেড়ে দিয়েছিল, এর কারণে ওদের পুরো গ্রাম আর তারা তাদের সব সঙ্গীদেরকে হারিয়েছে। কিন্তু মেয়েটি বলে ওর এরকম মনে হয় না, যে মাস্ক পরা লোকটা ওদের গ্রামে এসেছিল, ওর মাস্কটা এর থেকে আলাদা, আর ওই মাস্ক পরা লোকটা ওরাকে লুকাচ্ছিল না, কিন্তু এ নিজের মাস্ক দিয়ে নিজের ওরাকে সাপ্রেস করছে। মানে এই মাস্ক পরা ছেলেটি ওই মাস্কম্যান না যে তাদের গ্রামের উপর অ্যাটাক করেছিল। আর যদি ওই মাস্কম্যানটাই হতো তাহলে এর আমাদের গ্রামকে শেষ করতে কোনো অর্কের সাহায্য নিতে হতো না। এ চাইলে একাই আমাদের পুরো গ্রামকে শেষ করে ফেলতে পারতো। তুমি এর পাওয়ার দেখতেই পাচ্ছ। অ্যান্ড অর্কটিও রিয়েলাইজ করে ওর বোন ভুল বলছে না। অ্যান্ড রিমুরুও সুযোগ পেয়ে আবার অফার করে সে ওদের সাথে কথা বলতে চায়। আর রিমুরু পুরো কাহিনী বলে সে কোনো মার্চেন্ট না, সে একটা স্লাইম, আর স্লাইমে ট্রান্সফর্ম হয়ে দেখায়। আর যে মাস্ক দেখে সে ওদেরকে ভিলেন ভেবেছিল, এই মাস্কটা ওর একটা বন্ধু তাকে দিয়েছে। আর ছেলেটি মাস্কটা ভালোভাবে দেখে বলে, এই মাস্কটা যদিও ওই লোকটার মতো দেখতে যে আমাদের গ্রামের উপর অ্যাটাক করেছিল, কিন্তু এটা ওর থেকে আলাদা, আর এটা ম্যাজিকও সারপ্রাইজ করে। আর সে নিজের ভুল বুঝতে পেরে রিমুরুর কাছে ক্ষমা চায়। রিমুরু ওদের ক্ষমা করে দেয় আর ওদের ওর গ্রামে ইনভাইট করে, ওখানে ওরা ভালোভাবে কথা বলতে পারবে। অ্যান্ড ইয়োগাটা পুরো শখ যে এত কিছুর পরেও ও ওদের গ্রামে ইনভাইট করছে। তো সবাইকে নিয়ে রিমুরু রওনা দেয়। তোমার নাম কি? অ্যান্ড ওগার্ডটি জানায় ওদের কোনো নাম নেই, কারণ ওদের আজ অব্দি কেউ নাম দেয়নি, ওদের একটাই পড়েছে ওরা ওগার্ড। তো গ্রামের রাতে সবাই ওদের আগ্রহে অপেক্ষা করে আছে। রিমুরু প্রথমবার ওদের সাথে খেতে বসেছে। অ্যান্ড সবাই অপেক্ষায় যে এটা ওদের মাস্টারের কেমন লাগে। আর রিমুরু প্রস্তুত, সে এই দুনিয়াতে আসার পর তার প্রথম বাইট নেয় আর খুশিতে লাফিয়ে ওঠে, সে টেস্ট করতে পারছে। এন্ড প্রথমবার রিমুরুকে খেতে দেখে ওর সঙ্গীরাও খুশি। তো সবাই এখানে খেতে খেতে কথা বলছিল। এদিকে ডর্ফদের বিশ্বাসই হয় না যে সামান্য অর্করা ওগার্ডের একটি গ্রামের উপর অ্যাটাক করেছে আর ওদের সবাইকে শেষ করে দিয়েছে, যেটা কল্পনাই করা যায় না। ওগার্ডরা অর্কের থেকে অনেক বেশি পাওয়ারফুল। লাল চুলের ওগার্ডটি বলে, এটা সত্যি, সামান্য অর্করা আমার পুরো গ্রামকে শেষ করে দিয়েছে, কিন্তু সমস্যা এটা না, কোনো কারণে এই অর্করা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল, এরা অস্ত্র আর শিল্ডেরও ব্যবহার করছিল। আর এর থেকেও বড় সমস্যা, এদের সংখ্যা কয়েক লক্ষ ছিল, এত বড় আর্মির সামনে আমার লোকরা দাঁড়াতেই পারেনি। অ্যান্ড যতক্ষণ ওরা গ্রামে ফিরে আসে ওদের পুরো গ্রাম শেষ হয়ে গেছিল। অ্যান্ড ওখানে সে একটি মাস্ক পরা মাচিনকে দেখেছিল। অ্যান্ড রিগার্ড জিজ্ঞেস করে, এজন্য রিমুরুকে মাস্ক পরা দেখে তুমি ওর উপরে অ্যাটাক করেছিলে? অ্যান্ড ওটি কনফার্ম করে ওর মনে হয়েছিল এটা ওই লোকটা। কিন্তু ডলফ অন্য কথা বলে, সে কখনো শোনেনি অর্করা আর্মর ব্যবহার করছে, এর মানে ওদের পিছনে অন্য কেউ আছে, হয়তো কোনো বড় কিংডম বা কোনো ডিমেন লর্ড যে ওদের এই আর্মর আর অস্ত্রগুলো সাপ্লাই করেছে। কিন্তু এরপরে তো ওরা অর্কদের হারানোর কথা না, ওদের সংখ্যা সত্যি কি এত বেশি ছিল? অ্যান্ড রেড ওগার্ড বলে, আমার 300 সঙ্গী ছিল, তার মধ্যে আমরা শুধু 6 জন বেঁচে আছি, তাও ভাগ্যের জন্য। অ্যান্ড রিমুরু ওদের পুরো কথা শুনতে পায়, তাহলে এই জন্য তুমি এত রেগেছিলে? অ্যান্ড রিমুরু এখানে অর্ককে ডিরেক্ট জিজ্ঞেস করে সে কি চায়, সে কি তার একটা নতুন গ্রাম তৈরি করতে চায় নাকি ওর লোকদের মৃত্যু বদলা নিতে চায়? তোমার লোকরা তোমার সিদ্ধান্তের উপর বসে আছে। অ্যান্ড অর্কটি বলে, অপশনের দরকার নেই, আমি প্রথমে বদলা নেব। বাট রিমুরু জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তুমি এদের সবাইকে হারাতে পারবে? অ্যান্ড অর্কটির চেহারা দেখে আমরা বুঝতে পারি সে জানে সে পারবে না। তো রিমুরু এটা বুঝতে পারে আর সে ওকে অফার করে, তুমি চাইলে একটা কাজ করতে পারো, আমি তোমাকে তোমার বদলা নিতে সাহায্য করব আর তুমি এই ফাইটে আমার লোক হিসেবে কাজ করবে। এক কথায় তোমরা 6 জন আমাকে জয়েন করবে। আমি হয়তো তোমাদের বেশি দিতে পারবো না, কিন্তু আমার এখানে খাবার আর আশ্রয় দুইটাই আছে। অর্কটা ওকে জিজ্ঞেস করে ওর এর পিছনে মতলব কি। অ্যান্ড রিমুরু বলে, তুমি বললে পুরো একটা অর্কের আর্মি তোমার গ্রামের উপর অ্যাটাক করেছিল, এই অ্যাটাকটা আমাদের গ্রামের উপরও হতে পারে, তখন তোমার মতো পাওয়ারফুল সঙ্গীরা আমার সাথে থাকলে আমার উপকারী হবে, এতে আমাদের টিম স্ট্রং হবে, ওই অর্কদের হারাতে আমাদের সুবিধা হবে আর তোমরা নিজেদের বদলাও নিতে পারবে। অ্যান্ড যখন আমরা এই সিচুয়েশন সামনে নেব তখন তোমরা যা চাও সেটা করতে পারবে, চাইলে তোমরা চলে যেতে পারো, চাইলে এখানে থাকতে পারো, আর মনে রেখো হয়তো এদের পিছনে কোনো ডিমন লর্ড থাকতে পারে। অ্যান্ড রেড অর্কটি ওর কাছে ভাবার জন্য সময় চায়। দ্বিতীয় ছেলে অর্কটি ওর কাছে আসে আর জানায় যে ওর অফারটা খারাপ না, কিন্তু এখন তুমি আর রাজকুমারী যে সিদ্ধান্ত নেবে আমরা এতেই চলবো। আর অর্কটি পরের দিন সকালে গিয়ে রিমুরুকে জানিয়ে দেয় সে ওর জন্য কাজ করতে রাজি, কিন্তু যেমন কথা হয়েছিল এরপরে চয়েস ওদের উপর। আর রিমুরু খুশি হয়ে বলে ওঠে,
হ্যাঁ, যেমন আমাদের কথা হয়েছিল, অর্কদের হারানোর পর তোমরা চাইলে আমাকে এখানে একটা ন্যাশন তৈরি করতে সাহায্য করতে পারো আর নিজেদের রাস্তায় যেতে পারো। অ্যান্ড অর্কটি ফর্মালি ওকে মাস্টার হিসেবে গ্রহণ করে আর রিমুরু সিদ্ধান্ত নেয় সে ওদের সবাইকে নাম দেবে। বাকি অর্করা হেজিটেট করছিল, কিন্তু ওদের লিডার রেড রক বলে ওঠে সে ওর নাম নিতে প্রস্তুত, কারণ এর উপর ওর বিশ্বাস আছে। বাট 6 জনকে রিমুরু একসাথে নাম দেবে এটা শুনে ওরা ভয় পাচ্ছিল, কারণ ওরা এমনিতে অনেক পাওয়ারফুল, ওদের একজনকে নাম দেওয়াই অনেকের পক্ষে কঠিন। বাট রিমুরু ভাবছিল ওতে ওর কি বা হবে, ও এতগুলো গবলিনকে নাম দিয়ে এসেছে আর এরা মাত্র 6 জন। বাট যখনই ওদের নাম বলে ও অজ্ঞান হয়ে যায় আর এবার ডবল সময় ধরে ঘুমিয়ে থাকে। আর এটা এই জন্য কারণ অর্করা এমনিতে অনেক পাওয়ারফুল, যে নর্মালি ওরা রিমুরুর আর্মির বরাবর, আর এদের ম্যাজিক পাওয়ারও অনেক বেশি। তো রিমুরুর কয়েকদিন পর হুঁশ ফেরে, কিন্তু ওর পুরো দুঃখ চলে যায়, এটা রিমুরু বলে, আমি বলছি না। আর এক এক করে সব ওগার্ডরা ওখানে প্রবেশ করে আর রিমুরু নোটিস করে নাম দেওয়ার ফলে ওদের প্রত্যেকেরই চেহারা বদলে গেছে, এখন ওদের মনস্টার কম মানুষ বেশি মনে হয়। কিন্তু রিমুরু নোটিস করে যদি ওদের দুর্বল মনে হচ্ছে, কিন্তু এদের ম্যাজিক পাওয়ার কয়েক গুণ বেড়ে গেছে। পিঙ্ক প্রিন্সেসের নাম হচ্ছে সুনা, তৃতীয় মেয়েটি রিমুরুর নাম দিয়েছে শিয়ন, আর লিডারকে নাম দিয়েছে বেনিমারু, বৃদ্ধকে নাম দিয়েছে হাকুরো, দ্বিতীয় ছেলেটিকে শোয়ে, আর বিশাল ছেলেটিকে নাম দিয়েছে কুরোবে। কিন্তু রিমুরু ওকে দেখে খুশি হয়, বাকি সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল, একে অনেক নর্মাল মনে হচ্ছে, অ্যান্ড সে নর্মাল কাউকে দেখে হ্যাপি। এদিকে জঙ্গলের মাঝখানে আমরা ওই লক্ষ্য অর্কদের দেখি, এদের কথাই রিমুরু ওগার্ডদের কাছ থেকে শুনেছিল, এবং জঙ্গলের বাকি মনস্টাররা এদেরকে দেখে পুরো টেরিফাইড, এরা যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এদিকে ফরেস্ট অফ জুরার আরো একটি জাতিকে আমরা দেখি, এদেরকে লেজার্ড ম্যান বলে, এন্ড এদের কয়েকজন ওদের লিডারের কাছে এই অর্কদের খবর নিয়ে আসে। লিডার ভাবে ওরা অর্কদের খুব সহজে হারাতে পারবে, ওরা ওদের থেকে অনেক দুর্বল, কিন্তু যখন ওই 3 জন বলে যে ওদের সংখ্যা 2 লক্ষেরও বেশি, ওরা ভয় পেয়ে যায়, এন্ড ওরা বুঝতেই পারে না এত অর্ক একসাথে কেন, অর্করা কখনোই একসাথে কাজ করে না। এন্ড ওরা কনফার্ম করে ওদের সংখ্যা 2 লক্ষেরও বেশি, এটা আমরা ম্যাজিক সেন্স দিয়ে কাউন্ট করেছি। ওরা সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করে, ওরা শুনেছে এই অর্করা ওগারদের পুরো একটি গ্রাম শেষ করে দিয়েছে। আর লিডার বলে ওঠে কোনো অর্ক লর্ড হয়তো জন্ম নিয়েছে, সে ছোটবেলা একটা রুমার শুনেছে যে অর্করা ইভলভ হয়ে অর্ক লর্ড হতে পারে, এন্ড এতগুলো অর্ক একসাথে কাজ করছে, এর মানে কোনো অর্ক লর্ড এদেরকে লিড করছে। এন্ড লিডার ভালো করেই বুঝতে পারে এত বড় আর্মির সাথে ওরা কোনোভাবেই পারবে না, তো সে আশেপাশে যেসব মনস্টার গ্রুপরা আছে এদের সাথে একত্র হওয়ার কথা ভাবে। আর লিডার তার ছেলেকে ডাকে, আর ছেলে এখানে রেগে বলে তার বাবা যাতে তাকে নাম ধরে রাখে, কারণ তার কাছে একটি নাম আছে কাবিরু। আর যেমন আমরা জানি এই দুনিয়াতে নাম পাওয়া অনেক রেয়ার। আর লেজেন্ডের লিডার তার ছেলেকে দায়িত্ব দেয় আশেপাশের যে মনস্টার গ্রুপগুলো আছে ওদের কাছে গিয়ে সাহায্য চাইতে। এদিকে রিমুরুর ভুলে যে হাকুরু বাকিদেরকে ট্রেনিং দিচ্ছিল, আর এই ফাঁকে বেনিমারু রিমুরুকে বাকি ইনফরমেশন দিয়ে দেয়। তার মনে হয় এতগুলো অর্ককে যে লিড করছে এটা কোনো অর্ক লর্ডই হবে। আর এই অর্ক লর্ডের কথা আগে তারা শুধু গল্পে শুনেছিল, বাট কয়েকশো বছরও এরকম কাউকে দেখা যায়নি। আর এই অর্ক লর্ডের স্পেশাল পাওয়ারও আছে, বলা হয় এরা তাদের যে সঙ্গীরা আছে ওদের সবার যুদ্ধের ভয় আর মৃত্যু ভয় খেয়ে ফেলতে পারে, আর এতে তারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। রিমুরু বেনিমারুকে জিজ্ঞেস করে ওদের গ্রামে ওরা কেন অ্যাটাক করলো, এর সম্পর্কে ওর কোনো ধারণা আছে কিনা। এন্ড বেনিমারু জানায় একদিন হঠাৎই একটি মার্কসম্যান ওর গ্রামে আসে আর তাকে নাম দিতে চায়, কিন্তু বেনিমারু এটা রিজেক্ট করেছিল, তো এই জন্যই হয়তো ওটা ওর গ্রামের উপর অ্যাটাক করেছে। আর আমরা দেখি এটা ওই মনস্টারটা লর্ড গেলমিউট। এন্ড রিমুরু এতে খুশি হয়, কারণ বেনিমারু বলে তার কাছে ওই লোকটিকে বিশ্বাসযোগ্য মনে হয়নি, এজন্যই সে ওর নামটাকে রিফিউজ করেছিল। আর বেনিমারুর ওই লোকটার নাম মনে না পড়লে 16 এসে ওকে মনে করিয়ে দেয় ওর নাম গেলমিউট ছিল। আর রিমুরুরও মনে পড়ে রিগার্ডের যে ভাই ছিল ওকেও ওই গেলমিউটের নাম দিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো এই গেলমিউট সবাইকে নাম দান করে কেন বেড়াচ্ছে। 16 এখানে রিমুরুকে ইনফর্ম করে সে তাদের গ্রামের পাশে কয়েকটি লেজার্ডম্যানকে দেখেছে যারা হয়তো ওর সাথেই দেখা করতে আসছে। এদিকে আমরা ওই লেজার্ডম্যানের লিডারের ছেলেকে দেখি, ওর বাবাকে দায়িত্ব দিয়েছে আশেপাশে যত গবলিন গ্রাম আছে ওদেরকে ফাইটে সাহায্য করার জন্য রাখতে, কিন্তু ছেলেটি এতে অনেক বিরক্ত যে তার বাবা এসব দুর্বল গবলিনদেরকে সাহায্য করার জন্য ডাকছে, এতে ওদের আত্মসম্মানের কি হবে। আর ওর মনে হয় যে ওর বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, উনি যে কাউকে ভয় পায়, আর ওর চেলারা ওকে তেল মারে, আপনার হয়তো এখন গদি নেওয়া উচিত। আর এই তেলটা এত বেশি পাওয়ারফুল ছিল ছেলেটা সত্যি সত্যি ভাবতে শুরু করে ওকে ওর বাবাকে সরিয়ে দেওয়া উচিত। এদিকে রিমুরু গ্রামে প্রিন্সেস সুনা অনেক হাই কোয়ালিটির সিল্কের কাপড় তৈরি করেছে যা দেখে ডরফরা ইমপ্রেস, এন্ড তখন সেখানে রিমুরু শিওরের কোলে করে চলে আসে, এন্ড প্রিন্সেস ওকে দেখে অনেক খুশি। আর রিমুরু খুশি যে সুনা এত তাড়াতাড়ি এত হাই কোয়ালিটির সিল্কের কাপড় তৈরি করতে পেরেছে। এদিকে হঠাৎই কোনো কারণে দুই মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শিওন এখন রিমুরুর সেক্রেটারি, আর প্রিন্সেস সুনা এখানে রিমুরুকে ওর কাছে রেখে যেতে বলছিল, সেও কিছুক্ষণ রিমুরুকে রাখতে চায়। আর ওদের দুজনের মধ্যে অরা ফাইট শুরু হয়, আর ডরফরা এনজয় করছে ওদের লিডারকে নিয়ে দুজন মেয়ে ফাইট করছে। ওদের থামা ভাই,
শিয়ন রিমুরুকে নিয়ে ওদের মেন হলে পৌঁছায়, যেখানে শিয়ন রিমুরুকেও স্পেশাল খাবার খাওয়াবে। আর যখন রিমুরু সবাইকে এটা বলে ওদের মুখ কালো হয়ে যায়, কোনো কারণে ওরা ভয় কাঁপছিল। আর রিমুরু যখন ওদেরকে ওর সাথে খেতে বলে, বিনিময়ে হাকুরু রিফিউজ করে আর সোরা ডিরেক্ট পালিয়ে যায়। আর রিমুরু ভাবে ওরা এরকম কেন করছে, আর এর কারণ রিমুরু মুহূর্তের মধ্যে পেয়ে যায়। শিয়ন যে খাবার বানিয়েছে এটা কোনোভাবে খাবার বলা যায় না। আর রিমুরু এখানে রেখে ওদেরকে মনে মনে গালি দিতে শুরু করে, মরার আগে আমার দিকে তাকা। রিমুরু খাবারটা মুখে দিতে যায়, তখনই সিস্টেম এসে বলে আপনার উচিত এটা আপনার লেফট গাল দিয়ে গেলার, তাহলে শুধু আপনার লেফট সাইড মারা যাবে। রিমুরু ভয় পেয়ে ওর খাবারটাকে ফেলে দিতে চায়, কিন্তু সে একটা অদ্ভুত সাউন্ড পায় এন্ড দেখা যায় চামিচটা ডিরেক্ট গাপ্তার মুখে ঢুকেছে। এন্ড বেচারা টেস্টি খাবার খেয়ে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। এন্ড ওর শরীর পুরো কালো হয়ে ও ওখানে চিরকালের মতো শুয়ে পড়ে। রিমুরুর মুখ এখানে পুরো কালো হয়ে যায়। শিয়ন জাস্ট উপসি বলে, সে জানতো না এটা পয়জনাস। এন্ড রিমুরু শিয়নকে আদেশ দেয় নেক্সট টাইম যখনই সে রান্না করবে সে যাতে প্রথমে এটা বেনিমারুকে খাওয়ায়। এন্ড গাপ্তার কাছে সে মনে মনে ক্ষমা চায়, আমার জন্য তোমার জীবন দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু। এদিকে ওই লিজার্ডম্যান গাবি মারু ওর টিমকে নিয়ে অনেকগুলো গবলিনের গ্রামকে রাজি করিয়ে নিয়েছে ওদেরকে ওই যুদ্ধে সাহায্য করার জন্য। এন্ড এখন তারা রিমুরুদের গ্রামের দিকে রওনা দিয়েছে। তো রিগার্ড খবর নিয়ে চলে আসে যে কিছু লিজার্ডম্যান ওর সাথে দেখা করতে চায়। আর রিমুরু শিয়ন আর বেনিমারুকে নিয়ে ওদের সাথে কথা বলতে চলে যায়। রিমুরু ভাবে ওদের লিডার কোথায়, তখনই সবাই ওদের শাবল পিটতে শুরু করে। আর বেনিমারু সবার পেছন থেকে বের হয়। রিমুরু বিলেক ওরা এরকম ড্রামা কেন করছে। আর গাবিরু নেমে ওদের ডিরেক্ট বলে তোমাদের পুরো গ্রাম এখন আমার জন্য কাজ করবে। আর সবাই হাতে তালি দিতে শুরু করে। আর রিমুরুর মাথায় রক্ত উঠে যায়, এই পাগলটা কি বলছে। কিন্তু এটা কিছুই না, শিয়নের গায়ে আগুন জ্বলছিল, সে পারলে এখনই এটাকে মেরে ফেলে। রিমুরু ভয় পেয়ে প্রথমে ওকে শান্ত হতে বলে। রিগার্ড গিয়ে পাগলের সাথে কথা বলার ট্রাই করে এন্ড এবার সে সবকিছু ক্লিয়ার করে বলার ট্রাই করে। তারা ওই অর্কদের সাথে ফাইট করতে যাচ্ছে এন্ড সে চায় রিমুরুরা সবাই ওর জন্য কাজ করুক আর ও ওদের সবাইকে প্রোটেক্ট করবে। আমি অনেক স্ট্রং, তোমাদের ভয় পেতে হবে না। এন্ড তখনই সে নোটিস করে তার সামনে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই একাই একটা আর্মি। আর সে ওর লোকদের সাথে ডিসকাস করতে শুরু করে, এটা তো গবলিনদের গ্রামে হওয়ার কথা, এখানে এসব ডেঞ্জারাস মনস্টাররা কি করছে। কিন্তু গাবির পাগলটা আবারও মুখ খোলে, আমি শুনেছি তোমাদের মধ্যে কেউ ডায়ারুলফকে কন্ট্রোল করতে পারো, যে পারো ও সামনে আসো, ওকে আমি আমার বাম হাত হিসেবে রাখতে চাই। যেখানে শিয়ন ওকে আবারও মেরে ফেলার কথা ভাবে এন্ড বেনিমারি রিমুরুকে অনেক কিউটলি জিজ্ঞেস করে, মাই লর্ড আমি কি শেষ করে ফেলবো। কিন্তু রিমুরু ওকে থামায় আর গাবির ওকে না করে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। কারণ রিমুরুর মতে গাবিরু অনেক বড় স্টুপিড, বলদ বন্ধুর থেকেও বুদ্ধিমান দুশ্মন ভালো। কিন্তু গাবিরু একটা স্লাইম ওকে না বলছে এটা বিশ্বাস করতে পারে না। এরা থাকতে তুমি কেন কথা বলছো। এন্ড তখনই রিমুরু রাঙ্গাকে সামিন করে আর লেজারদের সাথে কথা বলতে বলে, যাকে দেখে ওদের অবস্থা খারাপ। এন্ড ওরা ভাবে এই মনস্টারটাই ওদের আসল লিডার। তো সে রাঙ্গাকে আবারও পুরো কাহিনী শোনায়, সে চায় রাঙ্গা যাতে ওর সাথে কাজ করে। কিন্তু রাঙ্গা সাপ বলে দেয় এই স্লাইমটাই ওর মাস্টার। এন্ড গাবিরু পুরো শক। আর গাবিরু ভুলে এখানে রিমুরুকে ময়লা স্লাইম বলে ওঠে, যাতে রাঙ্গা ওকে মেরে ফেলার কথা ভাবে। কিন্তু সে নিজে ফাইট করবে না, গাপ্তাকে ওর সামনে দাঁড় করিয়ে দেয়, একে হারাও তাহলে আমরা তোমার কথা শুনবো। কিন্তু রিমুরু সারপ্রাইজ, গাপ্তা বেঁচে আছে কিভাবে, ও তো মারা গেছিল। এন্ড সিস্টেম জানায় গাপ্তার কাছে পয়জন রেজিস্ট্যান্স স্কিল আছে, তো কোনো পয়জনই ওর কিচ্ছু হবে না। তো গাপ্তাকে দেখে গাবিরু এখানে কনফিডেন্ট হয়ে ওঠে, সে একে হারাতে পারবে। তো সে রাজি, কিন্তু আমি কেন ফাইট করব, যদি তুমি ফাইটে জিতে যাও তাহলে আমি কুরুবের সাথে কথা বলে তোমাকে একটা স্পেশাল ওয়েপেন বানিয়ে দেবো। এন্ড গাপ্তা এক কথায় রাজি, ঠিক আছে মাস্টার, আর যদি হেরে যাও তাহলে তোমাকে শিয়নের রান্না খেতে হবে। এন্ড পুরো গোকু হয়ে যায়। তো গাবিরু এখানে গাপ্তার সাথে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু গাপ্তা ওকে চান্সই দেয় না, পুরো ডমিনেট করে। এন্ড রিমুরু এখানে পুরো শক, গাপ্তা শ্যাডো মুভমেন্ট কিভাবে করলো। এন্ড সবাই এখানে গাপ্তাকে নিয়ে অনেক খুশি, কিন্তু রিমুরু পুরো অন্ধকারে। আমি ভেবেছিলাম গাপ্তা ওর কাছে পাগলের মতো মার খাবে আর ওর বন্ধুকে মারার অপরাধে এরা সবাই মিলে এদেরকে ধোলাই দেবে, কিন্তু এখানে তো পুরো উল্টো সিন। আর রিমুরু ভাবে সে এমন ভান করবে সে আগে থেকেই জানতো যে গাপ্তা জিতে যাবে। তো রিমুরু লিজার্ডম্যানদের সাফ বলে দেয় যদি অর্কদের হারাতে চায় সে ওদের সাহায্য করবে, কিন্তু ওরা ওদের জন্য কাজ করবে না, তো ওদের লিডারকে গিয়ে এটা বলে দাও। আর রিপিট করতে হয় না, ওরা সবাই গায়েব হয়ে যায়। এদিকে অর্কদের পুরো মুভমেন্ট নিয়ে যত ইনফরমেশন ছিল শোলে সবকিছু রিমুরুদেরকে জানিয়ে দেয়। আর ওদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে প্রথমে ওরা লিজার্ডম্যানদের উপর অ্যাটাক করবে, আর ওদের সংখ্যা প্রায় 2 লক্ষ। কিন্তু রিমুরু ভাবছিল এই চাটা অনেক টেস্টি, ফাইনালি ওর গ্রামে এখন চা চাষ হচ্ছে। বাট বাকিরা চিন্তা করছিল এই অর্করা আসলে কি চায়, ওরা কিসের জন্য এসব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর এত বড় আর্মিকে কন্ট্রোল করা পাওয়ার কার থাকতে পারে। এন্ড রিমুরু বলে ওঠে হয়তো কোনো ডিমেন লর্ড। আর যে মনস্টারটা সবাইকে নাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি ও কোনো ডিমেন লর্ডের জন্য কাজ করে। আর রিমুরু মনে মনে ভাবে এটা ওই ডিমন লর্ড কিনা যে শিজুকে সাফার করিয়েছিল। কিন্তু বেনিমারু জানায় কোনো ডিমন লর্ড এতগুলো অর্ককে কন্ট্রোল করা আমি শুনিনি, কিন্তু আমি এটা নিশ্চিত এতগুলোকে কন্ট্রোল করতে কোনো অর্ক লর্ড লাগবেই। তো এই অর্ক লর্ডকে হয়তো কোনো ডিমন লর্ড কন্ট্রোল করছে। এন্ড হঠাৎই শোলে জানায় ওর একটি ক্লোনকে কেউ শেষ করে ফেলেছে। এন্ড তার আরেকটি ক্লোনের সাথে একটি ডায়াট কথা বলছে যে রিমুরুর সাথে কথা বলতে চায়।
আর রিমুরু লাল হয়ে জানায় ওকে নিয়ে আসো। অ্যান্ড সাথে সাথে ওই ডায়ারটি ওখানে অ্যাপিয়ার হয়, যে রিমুরুকে প্রথমে কংগ্রাচুলেট করে এত বড় দলকে এত সুন্দরভাবে লিড করার জন্য। আর সে হচ্ছে তাদেরই ফরেস্ট অফ জুরার একজন ডায়ার, যে ওদের জঙ্গলের গাছপালার খেয়াল রাখে। রিমুরুও ওর পরিচয় দেয় অ্যান্ড ডায়ারটি এখানে ডিরেক্ট রিমুরুর কাছে সাহায্য চায়, যাতে সে আর তার সঙ্গীরা মিলে এই অর্ক লর্ডের হাতে ওকে সাহায্য করে। ওরা ওর জঙ্গলকে নষ্ট করছে। অ্যান্ড ডায়ার মানে পোয়েটি কনফার্ম করে একজন অর্ক লর্ড সত্যি সত্যি জন্ম নিয়েছে আর এসব অর্কদেরকে লিড করছে। যেখানে বেনিমারু ওর সন্দেহ জানায় যে একজন ডায়ার একটি গবলিন গ্রামে কেন আসলো, এই জঙ্গলে আরো পাওয়ারফুল জাতিরা আছে, বাট ডায়ারটি জানায় এই জায়গাকে এমন কেউ লিড করছে যার থেকে বেশি পাওয়ারফুল বর্তমানে হয়তো এখানে আর কেউ নেই। আর আমি এটা নিয়ে নিশ্চিত এই জঙ্গলের কোথায় কি হচ্ছে আমি সবকিছু জানি। অ্যান্ড রিমুরুর সঙ্গীরা সবাই শক যে রিমুরু এত পাওয়ারফুল। আর রিমুরু কিছুক্ষণ ভেবে ডায়ারটিকে জানায় সে একটু ভাবার জন্য সময় চায়, তার সঙ্গীদের সাথে সে কিছু পার্সোনাল কথা বলবে, বাট মেয়েটি কোনো কারণে এখান থেকে যায় না। আর রিমুরু ওর সামনে সব কনভারসেশন চালায়। তো রিমুরু প্রথম প্রশ্ন এটা করে, কারো কোনো আইডিয়া আছে কিনা এই অর্করা কেন অ্যাটাক করছে? ওর মাথায় কিছুই আসছে না। আর সে শোলেকে জিজ্ঞেস করে সে যে ওকে ওদের গ্রামে পাঠিয়েছিল ওখানে সে কাউকে দেখেছে কিনা। অ্যান্ড শোলে জানায় ওখানে কেউ নেই, কিচ্ছু পড়ে নেই, যা রিমুরু বুঝতে পারে না। অ্যান্ড প্রিন্সেস শুনে ওদেরকে ওর মতামত জানায়। শোলে বলে আমাদেরও কেউ নেই, ওদেরও কেউ পড়ে নেই। রিমুরু বুঝতে পারে না ওরা কিসের কথা বলছে। অ্যান্ড শোলে জানায় ওদের মধ্যে একজনেরও বডি পড়ে নেই। ওখানে ওদের সঙ্গী আর অনেক অর্ক মারা গিয়েছিল, কিন্তু কারো বডির কোনো অংশই পাওয়া যায়নি। মানে অর্করা যারাই মারা গিয়েছে ওদের সবাইকে খেয়ে ফেলছে, যেটা অদ্ভুত কারণ অর্করা মাংসাশী হয় না। রিমুরু পুরো ট্যারিফাইড ওরা মৃতকে খেয়ে ফেলছে। অ্যান্ড পোয়েটি কনফার্ম করে এটাই অর্কলর্ডের পাওয়ার, ও সবাইকে কন্ট্রোল করছে, যার ফলে সবাই মাংসাশী হয়ে উঠেছে। অ্যান্ড যাদেরকে ওরা খায় ওদের পাওয়ারও ওরা পেয়ে যায়, আর ওদের খিদা কখনোই মেটে না, যার ফলে ওরা পুরো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর শিকার করছে। কিন্তু রিমুরু বেশি প্যারা নেয় না, ও চার চিপস নিয়ে ইন্টারেস্টেড। তাহলে আমাদের এই অর্কদেরকে হারাতে হবে, মানে অর্কলর্ডটাকে। জানি না আমরা এদের সামনে দাঁড়াতে পারবো কিনা, কিন্তু বেনিমারু বলে আমাদের কাছে কেউ একজন আছে। কে? দুনিয়ার স্ট্রংগেস্ট স্লাইম। অ্যান্ড পুরিটি ওই মার্জিনের কথা বলে যে সবাইকে নাম দিয়ে বেড়াচ্ছে, আর সে রিমুরুকে কনফার্ম করে এই লোকটা একজন ডিমিন লর্ডের জন্য কাজ করে। তো পুরিটি আবারও রিমুরুর সাহায্য চায়, আপনি বেলরোরার বন্ধু, আমরা আমাদের জঙ্গলকে বাঁচাতে আপনার সাহায্য চাই। কিন্তু দেখা যায় রিমুরু সৌন্দর্য বলে না, সেটা সিস্টেমকে জিজ্ঞেস করে একে ট্রাস্ট করা যায় কিনা। আর সিস্টেম কনফার্ম করে এর মধ্যে কোনো খারাপ ইন্টেন্ট নেই। আর রিমুরু কিছু বলার আগে শিওনেস অ্যাকসেপ্ট করে নেয় তারা অর্কলর্ডকে হারিয়ে দেবে, আর সবাই এখানে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। তো রিমুরু এখানে ভাবে লিজেন্ডম্যানরা ওদের সাথে থাকলে অনেক ভালো হতো, কিন্তু ওদের যে বড় লিডার ছিল ওর সাথে ও কথা বলতে চায় না। তো শোলে এটা বুঝতে পেরে সে নিজে গিয়ে ওদের সাথে কথা বলার অনুমতি চায়। আর রিমুরু এটা দিয়ে দেয়, তোমার যদি মনে হয় তুমি ওদের মানাতে পারবে তো যাও। আর রিমুরু মনে হয় শোলে কত কুল, ওর মনের কথা বুঝতে পারে। আর পোয়েটি জানায় যে লিজেন্ডম্যান এখানে এসেছিল ও ওদের লিডার না, ওদের লিডার অন্য কেউ, তো ওদেরকে মানাতে পারলে ভালোই হয়। এদিকে জঙ্গলে ওই লিজেন্ডম্যানের হুশ ফেরে, যেখানে ওর লোকরা ওকে আবারও তেল দিতে শুরু করে। আপনি হয়তো স্লিপ খেয়ে পড়ে গেছিলেন, এই জন্য হেরে গেছেন। আর সবাই ওকে চিয়ার আপ করতে শুরু করে, বাট গাবিরও নোটিস করে ওদের মধ্যে একটি মার্কসম্যান দাঁড়িয়ে আছে যে ওদের দলের না। অ্যান্ড লোকটি জানায় সে লর্ড গেলমিউটের কাছ থেকে এসেছে, যে ওকে নাম দিয়েছিল। আর লর্ড গেলমিউট খবর পাঠিয়েছে যে অর্করা ওদের গ্রামের দিকে এগিয়ে আসছে, ওদেরকে একটি অর্ক লর্ড লিড করছে। আর এই মার্কসম্যানটা গাবিরুকে সাজেস্ট করে। লর্ড গেলমিউট মনে করে গাবিরুর বাবা এখন আর লিডার হওয়ার যোগ্য না, গাবিরুকে এখন লিডার হওয়া উচিত, নয়তো ওদের পুরো জাতি শেষ হয়ে যাবে। অ্যান্ড যে ওকে নাম দিয়েছে ও এটা বলেছে শুনে গাবিরু প্রস্তুত হয়ে যায় ওর বাবাকে সরানোর জন্য, আর এই মার্কসম্যানকে ধন্যবাদ দেয়। এদিকে লিজার্ডের লিডারের কাছে শোলে পৌঁছে যায় আর ওর পুরো ইন্ট্রোডাকশন দেয় সে কোত্থেকে এসেছে। আর সে লর্ড রিমুরুর ইনফর্মার, যেখানে লিডার ওর সাথে অনেক ভালোভাবে কথা বলে। অ্যান্ড শোলে জানায় যে ওর মাস্টার ওদের সাথে একটা অ্যালায়েন্স বানাতে চায়, তারা দুই গ্রুপ টিম হিসেবে একে অন্যকে সাহায্য করবে, এতে সে রাজি কিনা। বাট লিজাররা রিমুরুকে চিনত না। তখনই শোলে বলে যে একজন ডায়ার গিয়ে রিমুরুকে রিকোয়েস্ট করেছে ওদের সাথে অ্যালায়েন্স তৈরি করে যাতে ওদের লিডার রিমুরু ওই অর্ক লর্ডকে হারিয়ে দেয়, আর আমাদের লিডার ওনার কথায় আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। যা শুনে ওরা শক হয়ে যায় যে একজন ডায়ার রিমুরুর কাছে গিয়েছে। অ্যান্ড একজন সৈনিক শোলেকে মিথ্যাবাদী বলতে শুরু করে, তোমাদের বস আমাদের ধোকা দিচ্ছে, ডায়ার কখনোই কারো সাহায্য চায় না। লিডার লিজারটিকে থামতে বলে, বাট শোলে খেপে ওঠে আর ওর গলা একটি স্টিল হেড লাগিয়ে দেয়, যদি আমাদের লিডারকে আরেকটা খারাপ কথা বলো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। লিডার শোলেকে থামার জন্য রিকোয়েস্ট করে আর জানায় সে রিমুরুর সাথে কথা বলতে চায়। শোলেও এই ব্যবহারের জন্য ক্ষমা চায়, কিন্তু ও লিডারকে কেউ অপমান করলে সে ওকে ছাড়বে না। অ্যান্ড কিং ভাবে ও একটু মিথ্যে বলছে না, আমি যদি ওকে না থামাতাম ওকে মেরেই ফেলতো। অ্যান্ড রাজা হঠাৎই শোলেকে জিজ্ঞেস করে ওঠে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা অর্ক, আর তুমি আমাদের যে কারো থেকে অনেক বেশি শক্তিশালী, তাহলে তোমাদের বস কে? অ্যান্ড শোলে জানায় সে ওগার্ড ছিল, কিন্তু এখন সে পিজেনে বদলে গেছে ওর লিডারের নাম দেওয়ার কারণে। অ্যান্ড সবাই শক, কারণ কোনো অর্ক পিজেনে বদলানো এটা লক্ষ্যেও একটা হয় না। আর লিডার শোলেকে রিকোয়েস্ট করে সে প্রথমে ওদের মাস্টারের সাথে দেখা করতে চায়। শোলে যাওয়ার পর লিডার সব অর্কদেরকে একত্র করে আর ওদের অ্যালায়েন্সের কথা বলে, সে সাহায্য ডেকেছে আর ওই অর্কদের সাথে ওরা সবাই একসাথে ফাইট করবে। এদিকে ওর ছেলে গাবিরুও পৌঁছে যায় আর জানায় যে ও 7000 গবলিনকে একত্র করতে পেরেছে, যাতে ওর বাবা ওকে বাহবা দেয়। কিন্তু গাবির জিজ্ঞেস করে ওরা ফাইট কেন করছে না, ওই অর্কটা ওদের এরিয়াতে ঢুকে পড়েছে, যাতে ওর বাবা জানায় ওরা একটা অ্যালায়েন্সের অফার পেয়েছে। অ্যান্ড ওরা আসা অব্দি ওরা সবাই এখানে হোল্ড করবে।
করবে। যা শুনে গাবিরু খেপে ওঠে, ওর বাবা বুড়ো হয়ে গেছে আর সেও সব সঙ্গীদেরকে ডাকে। এরা সবাই এখন গাবিরুকে ফলো করছে এন্ড গাবিরু এখানে ওর বাবাকে অ্যারেস্ট করে। এখন তোকে সব লেজারদের ও লিড করবে। আর গাবিরু এখানে তার বাবার থ্রোন অস্ত্রকে হাতে নিয়ে সবাইকে ফাইটের জন্য প্রস্তুত হতে বলে। ওরা এখনই অর্কদের উপরে অ্যাটাক করবে। বাট গাবিরুর জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। সে যুদ্ধের ময়দানে নেমেতে পড়ে, বাট কিছুক্ষণের মধ্যে রিয়েলাইজ করে যদিও তারা অর্কদেরকে মারতে পারছিল, বাট এরা ওদেরকে ভয়ই পাচ্ছে না, উল্টো ওরা ওদের তো খাচ্ছেই, নিজেদের সঙ্গীকেও খেয়ে ফেলছে। শোলের থেকে খবর পাওয়ার সাথে সাথেই রিমুরুর ফাইটের সঙ্গীদের নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে, যেখানে সোয়োকে সব ইনফরমেশন দিচ্ছিল অর্করা এখন কোথায় কি করছে। আর রিমুরুর প্ল্যান হলো প্রথমে সে লেজার লিডারের সাথে কথা বলবে আর ওদের সাহায্য নিয়ে অর্কদের সামনে দাঁড়াবে। বাট হঠাৎই শোলে রিমুরুকে জানায় লিজার্ডম্যান লিডারের একজন অফিসার অনেকগুলো অর্কের সাথে ফাইট করছে, সে ওকে সাহায্য করবে কিনা। কিন্তু রিমুরু জানতে চায় সে একা ওদের সাথে পারবে কিনা, ওর কোনো বিপদ আছে কিনা। বাট শোলে জানা এগুলোকে হারাতে 5 সেকেন্ডের বেশি লাগবে না। অনেক ভালো শোলে, যাও। বাট যতক্ষণে তারা ওখানে পৌঁছায় ওখানে একজনও বেঁচে নেই। শোলে একাই সবগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে। মেয়েটির অবস্থা অনেক খারাপ আর আমরা জানতে পারি এই মেয়ে অফিসারটি আসলে লিডারের মেয়ে। তো প্রথমে রিমুরু মেয়েটিকে ওই হিলিং পোশন দিয়ে হিল করে আর মেয়েটি প্রত্যেকের মতোই শক, ওর শরীরে একটাও আঘাত নেই কিভাবে। আর রিমুরু ওর পরিচয় দিতেই মেয়েটি ওর সামনে ঝুঁকে পড়ে। সে রিমুরুকে চিনতে পেরেছে আর সে রিমুরুর সাহায্য চায় ওর বাবাকে, যাতে সে উদ্ধার করে। ওর ভাই একজন রেবেল হয়ে গেছে আর ওর মনে হয় ওর ভাই কারো ইনফ্লুয়েন্সে পড়ে আছে। আর রিমুরু শক, ভাই একটা পাগল ছিল, বোন কত নর্মাল। আর মেয়েটি রিমুরুর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু রিমুরু কিছু বলতে চাইবে এর আগে শিয়ন বলে ওঠে, তুমি যেমন বলেছো তেমনই হবে, আমাদের লিডার সিদ্ধান্ত নিয়েছে তোমাকে সাহায্য করবে। আর রিমুরু বি লাইক আমি আসি কেন। আর রিমুরু শুধু শেষের কাজটা করে, সে মেয়েটিকে জিজ্ঞেস করে তার বাবার বদলে সে ওর অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করছে কিনা। এন্ড মেয়েটি এক কথা রাজি হয়ে যায়। সে আর তার লোকেরা ওদের সাথে কাজ করতে প্রস্তুত। এন্ড রিমুরু শোলেকে জিজ্ঞেস করে সে তার শ্যাডো মুভমেন্ট ইউজ করে লিডারকে উদ্ধার করতে পারবে কিনা। এন্ড শোলে এক কথায় রাজি আর রিমুরু ইমপ্রেস, এ কখনোই না বলে না। এদিকে যুদ্ধের ময়দানে গাবিরুর অবস্থা খারাপ, ওর সঙ্গীরা এই অর্কদের সংখ্যার সামনে দাঁড়াতেই পারছে না। আর গাবিরু এখানে টেরিফাইড, এদের শক্তি নর্মাল অর্ক থেকে কয়েক গুণ বেড়ে গেছে আর ওর মনে হতে থাকে সে কোনো ভুল ডিসিশন নিয়েছে কিনা। হঠাৎ একটি বিশাল অর্ক এসে গাবিরুর সামনে দাঁড়ায়, যার অরা দেখে গাবিরুর মনে হয় এটাই ওই অর্ক লর্ড আর সে ওটার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। অর্ক লর্ড আজকে তোমার শেষ দিন। কিন্তু অর্কটি হাসতে শুরু করে, সে কোনো অর্ক লর্ড না, সে শুধু একজন অর্ক জেনারেল। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, আমাদের লিডারের সামনে আমি তো একটা মশা। আর গাবিরুর চোখ অন্ধকার হয়ে ওঠে, এর সামনে তো তার পুরো ফোর্স দাঁড়াতে পারবে না। এদিকে আমরা ওই লর্ড গ্যালমিউটকে দেখি যে ওদের লড়াই দেখে হাসছিল, তার ট্র্যাপে সবাই পড়ে গেছে। কিন্তু তখনই ফরেস্ট স্পিরিট টায়ার্ড চলে আসে আর সে ওই গ্যালমিউট আর ওর সঙ্গীর উপরে অ্যাটাক করে, যেখানে ওরা ওর সাথে ফাইট করতে গিয়ে বুঝতে পারে এর সাথে এরা পারবে না। তো গ্যালমিউট আর তার সঙ্গী এখান থেকে পালিয়ে যায়। এদিকে গাবিরুর সাথে ওই অর্ক লর্ডের ফাইটে গাবিরু ওর সাথে অনেক বাহাদুরের সাথে ফাইট করার ট্রাই করে, বাট ওই অর্কটাকে ছুতেও পারে না। এন্ড যখন অর্কটা গাবিরুকে ফাইনাল ব্লো দেবে তখন সেখানে গাপ্তা চলে আসে আর গাবিরুকে প্রোটেক্ট করে। গাপ্তা গাবিরুকে দেখে খুশি হয়ে ওঠে, তুমি ওই গবলিনদের লিডার যে আমাকে হারিয়েছিলে, আমি তোমাকে দেখেই বুঝে গিয়েছিলাম তুমি ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলে। এন্ড গাপ্তা ভাবে এই ছেলেটা কি কোনো পানি খেয়েছে। তখনই রাঙ্গা ওখানে পৌঁছে যায় আর ডিক্লেয়ার করে ওদের বস রিমুরু টেম্পেস্ট ওদের এখানে পাঠিয়েছে এই লিজেন্ডমেন্টদের প্রোটেক্ট করার জন্য। অর্কটি এখানে রেজ মোডে চলে যায়, সে ঘোষণা করে সে ওদের সবাইকে মেরে ফেলবে। এন্ড এদিকে দেখা যায় গাপ্তা পুরো গবলিন টিমকে লিড করছে। তখনই অনেকগুলো বিশাল বিশাল ব্ল্যাক সার্কেল অ্যাপিয়ার হয়, এগুলো কি গবলিনদের লিডার। এন্ড গাপ্তা বলে চিন্তা করো না, আমি নিশ্চিত এরা সবাই আমাদেরই পক্ষে। এন্ড ওই সার্কেলের মধ্যে যতগুলো অর্ক ছিল সবগুলো চিৎকার করে ধুলোয় মিশে যায় আর ধোঁয়া থেকে ব্যালমন, শিয়ন আর হাকুরুন উপস্থিত হয়। অর্করা এদের তিনজনকে চিনতে পারে, আমরা তো তোমাদের পুরো জাতিকে শেষ করে দিয়েছিলাম, তোমরা বেঁচে আছো কিভাবে। বেনিমারু এতে রেগে ওঠে আর একটি ছোট্ট ব্ল্যাক ফ্লেম ছুড়ে মারে, বাট এটাই অনেক বিশাল একটা সার্কেল হয়ে আবারও হাজারো অর্ককে শেষ করে ফেলে। আর রিমুরুকে দেখা যায় আকাশ থেকে সবার উপর নজর রাখছে। হঠাৎ রিমুরু নোটিস করে পুরো আকাশে কালো মেঘে ঢেকে যাচ্ছে আর নিচে দেখা যায় রাঙ্গা পুরো রেজ মোডে, কারণ সে রিমুরুকে ভীতে বলেছে। আর রাঙ্গার স্পেলটা আকাশ থেকে অনেকগুলো টর্নেডো নামায় এন্ড এগুলো এক একটাই হাজারো অর্ককে শেষ করে ফেলে। আর একটা স্পেলে যে অর্ক জেনারেল ছিল পুরো ধুলোয় মিশে যায়। আর সাথে সাথে রাঙ্গা টেম্পেস্ট উলফ থেকে টেম্পেস্ট স্টার উলফে ইভলভ হয়। আর রাঙ্গা চিৎকার করে বলতে থাকে, তুমি দেখেছো অর্ক, আমাদের লিডার যে স্পেল আমাকে শিখিয়েছে এটা কত পাওয়ারফুল, তুমি আমাদের লিডার সামনে দাঁড়াতে পারবে। রাঙ্গা সামনে কেউ নেই। হ্যাঁ ঠিক বলেছ। এদিকে হাকুরুন অর্কদের সাথে সোল কিং খেলছিল, শিয়ন মাটিকে ফাটাচ্ছে আর ওদের বর্ষে দাঁড়িয়ে দেখছে। আর শিয়ন হাত লাড়িয়ে লাড়িয়ে রিমুরুকে জিজ্ঞেস করে এটা একটা কেমন ছিল, আর রিমুরু কংগ্রাচুলেশন জানায়। এদিকে শোলে ওই লিডারকে নিয়ে বের হওয়ার সময় একটি অর্ককে মারতে আসে, যাকে সে ওর স্টিল থ্রেড দিয়ে পুরো গলিয়ে দেয়। আর এদিকে ওই নাম দেওয়া গ্যালমিউট এসব দেখে পুরো টেরিফাইড, এখানে এসব কি হচ্ছে, এরা সবাই এত পাওয়ারফুল কিভাবে হলো। আর সে বলতে থাকে এভাবে চলতে থাকলে তার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, তো তাকে নিজেকেই এই ব্যাটলফিল্ডে নামতে হবে, নয়তো বস আমাকে মেরে ফেলবে।
ফেলবে আর সে কোনো দিকে যেতে শুরু করে। এন্ড এদিকে আমরা জঙ্গলের মাঝখানে ডিমেন লর্ডকে দেখি যে রিমুরুদের পুরো যুদ্ধের উপর নজর রাখছে। অপরদিকে রিমুরু ফাইনালি অর্ক লর্ডকে সেন্স করতে পারে আর ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু হঠাৎ করে রিমুরু অন্য একজনের প্রেজেন্ট অনুভব করে আর ওই মার্চেন্ট গেলমিউট ওদের সামনে এসে ল্যান্ড করে। কিন্তু গেলমিউট রিমুরুকে নোটিসই করে না ওর মার্কসের কারণে, উল্টো সঙ্গীদের ধমকাতে শুরু করে, তোমরা আমার রাস্তায় কেন দাঁড়িয়ে আছো? আর সিস্টেম যখন রিমুরুকে মনে করাতে যায় এই গেলমিউট হলো রিমুরু গড়গড়িয়ে বলে দেয় এটা সে যে সবাইকে নামদান করে বেড়ায়। কিন্তু গেলমিউট এখানে চিৎকার করে যাচ্ছিল, আমার প্ল্যান ছিল একজন নতুন ডিমেন লর্ডকে জন্ম দেওয়া, কিন্তু তোমরা আমার এই প্ল্যানকে নষ্ট করছো। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় যে এই লোকটা একজন ডিমেন লর্ডকে বানানোর ট্রাই করছে, যার কিছুই রিমুরু বুঝতে পারে না। বাট পর মুহূর্তে গেলমিউটের কথা সব ক্লিয়ার হয়ে যায়। সে জঙ্গলে সবাইকে নাম দিয়ে বেড়াচ্ছিল যাতে এই অর্ক লর্ড সবাইকে খেয়ে ফেলে। এন্ড যেহেতু অর্ক লর্ড যাকেই খায় ওর পাওয়ার অ্যাকোয়ার করে, তো সে যদি জঙ্গলের সব প্রাণীকে খেয়ে ফেলে তাহলে সে অসম্ভব শক্তিশালী হয়ে যাবে। আর গেলমিউট সবাইকে নাম দিয়ে বেড়াচ্ছিল বিকজ ওর নামের কারণে বাকি যে প্রাণীরা আছে ওরা সবাই শক্তিশালী হয়ে উঠবে। এন্ড যখন অর্ক লর্ড ওদেরকে খেয়ে ফেলবে তখন সে এই পাওয়ারফুল বিংগুলোরও পাওয়ার পেয়ে যাবে। আর এই দুনিয়ার নিয়ম হচ্ছে যখন কোনো মনস্টার শক্তির চূড়ায় পৌঁছে যায় সে হয়ে যায় একজন ডিমেন লর্ড। আর গেলমিউট এখানে চিৎকার করে বলে তাকে একজন ডিমেন লর্ড বানাতেই হবে। অর্ক লর্ড এসে ওকে কনফ্রন্ট করে, ডিমেন লর্ড হওয়ার পর আমার কাজ কি হবে? এন্ড মার্চেন্ট এখানে রেগে বলে ওঠে, এটা আমার মালিক আর আমার উইশ, তুমি শুধু আমাদের আদেশ পালন করবে। আর সে নিজে এখানে যতগুলো প্রাণী আছে সবাইকে মারার জন্য একটি স্পেল কাস্ট করে, কিন্তু রিমুরু অনেক ইজিলি ওর স্পেলটাকে অ্যাবসলভ করে ফেলে। আর অবাক হয়ে গেলমিউটকে জিজ্ঞেস করে, এটা তোমার অ্যাটাক ছিল? এটা দিয়ে তুমি আমার অ্যাসিস্ট্যান্টকেও মারতে পারবে না। আর মার্চেন্টকে ওর স্টিল হেড দিয়ে আটকে ফেলে। বাট মার্চেন্ট উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিল, তো রিমুরু ওকে হাত দিয়ে পিটতে শুরু করে। রিমুরু স্ট্রেন্থ দেখার পর মার্চেন্ট এবার রিমুরুকে ভোলানোর ট্রাই করে, তুমি আমার জন্য কাজ করো, আমরা তোমাকে সবকিছু দেবো। বাট রিমুরু পিটেই যাচ্ছিল। রিমুরু জিজ্ঞেস করে, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমাকে তোমার বসের নাম বলো। গেলমিউট এবার অর্ক লর্ডের কাছে যায় আর রিমুরুকে শেষ করে ফেলতে বলে। এন্ড সে এখানে অর্কটাকেও নাম ধরে রাখে, যেটা শোনার সাথে সাথেই অর্কটার ওকে নাম দেওয়ার সময়ের কথা মনে পড়ে যায়, যেখানে ওর মৃত্যুর মুখে এ ওকে নাম দিয়েছিল আর পুরো জঙ্গলে সবাইকে মেরে ফেলতে বলেছিল। তো অর্ক লর্ড ফাইটের জন্য এগিয়ে যাচ্ছে দেখে গেলমিউট অনেক খুশি হয় আর হাসতে হাসতে রিমুরুদের ধমকাতে শুরু করে, এখন তোমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু অর্কটা এসে উল্টো মার্চেন্টের মাথা কেটে ফেলে আর ওকে খেতে শুরু করে। খাওয়ার পরেই অর্ক লর্ডের শরীর থেকে অরা বের হতে শুরু করে এন্ড সাথে সাথে সিস্টেম অ্যানাউন্স করে অর্ক লর্ড এখন ডিমেন লর্ডে ইভলভ হতে শুরু করেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই এটা কনফার্ম হয়ে যায়, অর্কটা এখন একজন ডিমেন লর্ড। বাট প্রবলেম হলো সে কোনো নর্মাল ডিমেন লর্ড হবে না যার কোনো সেন্স আছে, সে শুধু ধ্বংস আর খাওয়ার পেছনে ঘুরবে। তো অর্কটা চিৎকার করে ঘোষণা করে সে এখন একজন ডিমেন লর্ড আর সে সবাইকে শেষ করে ফেলবে। রিমুরু ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু শিয়ন আর বেরিমেরও এগিয়ে আসে আর রিমুরুর বদলে ওরাইকে মারতে চায়। শিয়ন গিয়ে ও তরোয়াল দিয়ে ওটার উপর অ্যাটাক করে, যেটা ডিমেন লর্ড একটু ডিফিকাল্টির সাথে রিফ্লেক্ট করে দেয়। কিন্তু তখনই হাকুরন কোত্থেকে চলে আসে আর ডিমেন লর্ডের মাথা কেটে ফেলে। রিমুরু ওদের স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়, সে ভাবে ওরা জিতে গেছে। বাট অর্কটা ওর মাথা হাতে নিয়েছিল এন্ড ওর মাথা আবারও জোড়া লেগে যায়। তখনই ড্রাঙ্গা তার সব ম্যাজিক পাওয়ার দিয়ে ওর উপর একটা লাইটনিং স্ট্রাইক মারে, বাট এতেও ওর কিচ্ছু হয় না। শোলে এগিয়ে আসে আর স্টিল থ্রেড দিয়ে ওটাকে পুরো বন্দি করে দেয়। বেলমিউট এটার উপর ওর ম্যাজিক সার্কেল ইউজ করে, যেটা আগেরবার হাজারো অর্ককে মুহূর্তের মধ্যে মেরে দিয়েছিল। বাট এবার দেখা যায় এতগুলো অ্যাটাক একসাথে ওটার কিচ্ছু করতে পারেনি। বাট না, ডিমেন লর্ড অর্কটি বলে ওঠে এই ব্যথা ওর মজা লাগছে। তখনই ডিমেন লর্ডের একজন অ্যাসিস্ট্যান্ট এসে ওকে ওর বডি অফার করে এন্ড ডিমেন লর্ড ওর জেনারেলকেই খেতে শুরু করে আর এতে তার পাওয়ার আরো বেড়ে যায়। কিন্তু রিমুরুরা অবাক হয়, অর্ক লর্ড চিৎকার করছিল তার অনেক ক্ষুধা লেগেছে, সে খাবার চায় এন্ড সেও রিমুরুর মতোই গেলমিউটের পাওয়ারটা ইউজ করে। বাট রিমুরু ওটাকে আবারও অ্যাবজর্ব করে নেয়। রিমুরু বাকি সবাইকে পেছনে সরতে বলে আর গ্রেট সেসকে ওর বডির উপর কন্ট্রোল নিতে বলে। সিস্টেম সাথে সাথে রাজি হয়ে যায় এন্ড রিমুরুর বডি এখন সিস্টেমের কন্ট্রোলে। ডিমেন লর্ড অর্ককে মারার প্রোগ্রাম শুরু করা হয়েছে এন্ড রিমুরুর শরীরে থাকা সিস্টেম আর অর্ক লর্ডের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সিস্টেম এফিশিয়েন্টলি রিমুরুর সব স্কিল ইউজ করছিল, যেমন ওর ব্ল্যাক ফ্রেম দিয়ে অর্কের হাত কেটে ফেলে, যা রিজেনারেট করতে ওর কষ্ট হচ্ছিল। যখন অর্ক লর্ড তরোয়াল দিয়ে ওর উপর অ্যাটাক করতে যায় তরোয়ালটাই কেটে যায় এন্ড ডিমেন লর্ড ভাবতে শুরু করে এটা কিরকম পাওয়ার, এত পাওয়ারফুল কাউকে সে প্রথম দেখছে। সে লিটারালি নিজের হাতটাকে ছিঁড়ে ফেলে, রিমুরুর আগুনের কারণে ওটা রিজেনারেট হচ্ছিল না আর এমনটা করতেই ওর হাত সাথে সাথে গজিয়ে যায়। সে লাইটিং স্পিডে গিয়ে রিমুরুকে ধরে ফেলে, যা সিস্টেমে দেখতে পায় না। কিন্তু সাথে সাথে ডিমেন লর্ডের পায়ের নিচে একটি স্পেল কাস্ট হয়ে যায় আর এর থেকে হেল ফায়ার বের হতে শুরু করে। রিমুরুকে যেহেতু আগুন ইফেক্ট করতো না, তো এতে ওর কিছুই হচ্ছিল না। বাট অর্ক লর্ড এতে জ্বলে যাচ্ছিল। সিস্টেম অ্যানাউন্স করে এসব অ্যাটাক যেহেতু কাজ করছে না, সে অ্যাটাক ইমপ্রুভ করছে। কিন্তু রিমুরু সিস্টেমকে থামিয়ে দেয়, তোমাকে করতে হবে না। তা শুনে মনে হয় সিস্টেমের একটু খারাপ লেগেছে যে রিমুরুর উপর ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু রিমুরুকে কষ্ট পেতে না করে সে শুধু নিজে একটু ফাইট করতে চায়। অর্ক লর্ড রিমুরুর প্রশংসা করে, তুমি অনেক পাওয়ারফুল কিন্তু তুমি মরতে যাচ্ছ। বাট রিমুরু খুশি, আমি হয়তো তোমাকে বলিনি, আসলে আমি একটা স্লাইম। এন্ড রিমুরু ওর স্লাইম রূপে ফিরে আসে আর অর্ক লর্ডকে খেয়ে ফেলে।
এটা এতটা ইজি ছিল। অবভিয়াসলি রিমুরুর প্রেডিটর স্কিল সবচেয়ে বেশি পাওয়ারফুল। অ্যান্ড আমরা ওই অর্ক লর্ডের একটি ফ্ল্যাশব্যাক দেখি। ওকে যে আমরা মরুভূমির মধ্যে দেখেছিলাম, আসলে সে অর্কদের একজন লিডার ছিল, কিন্তু ওরা যে জমিনে ছিল ওখানকার সব খাবার শেষ হয়ে গেছিল, চারদিক মরুভূমিতে পরিণত হয়েছে। আর ওখানে আমরা একটা অদ্ভুত বিষয় দেখি, অর্ক লর্ড কিছু ক্ষুধার্ত বাচ্চাকে নিজের হাতটা ছিঁড়ে খেতে দিয়েছে, যাতে ওর অসম্ভব কষ্ট হলেও তার লোকদের জন্য সে এটা করতো, বিকজ ওর একটা স্পেশাল পাওয়ার ছিল, ওর শরীর আবার রিগ্রো করতে পারে। কিন্তু ও বুঝতে পারে ওর এই পাওয়ার ওর সঙ্গীদেরকে বাঁচাতে পারবে না, তো সে এমন একটা জায়গা খুঁজে বের হয়েছিল যেখানে খাবার থাকবে। কিন্তু ওর এই জার্নি একদমই সহজ ছিল না। ও যদিও নিজের লোকদের জন্য খাবারের উদ্দেশ্যে বের হয়েছিল, একটা সময় এমন আসে সে নিজেই খাবারের অভাবে মরতে বসে। অ্যান্ড তখনই গেলমিউট গিয়ে ওর সামনে দাঁড়িয়েছিল আর ওকে একটা নাম দিয়ে এমন একটা স্কেল দিয়েছে যার ফলে ওর ক্ষুধা কখনো শেষ হবে না। অ্যান্ড সে তার সামনে যাকে পাবে তাকে খেতে শুরু করবে। আর অর্ক লর্ড এখানে রিমুরুকে বলে সে যাকেই খাবে ওর মধ্যে বেঁচে থাকবে আর ওর শরীরের মধ্যে কোন কষ্ট ছাড়া সুখে শান্তিতে থাকবে। কিন্তু ওর নামটা নেওয়ার সাথে সাথে ওর মধ্যে কিছু একটা হয়, সে সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর ওর মধ্যে ক্ষুধা ছাড়া আর কিছু থাকে না। সে শুধু তার লোকদের জন্য খাবারের জন্য বের হয়েছিল, কিন্তু সে নিজে এমন ক্ষুধায় ছিল যেটা ওকে পাগল করছিল। অ্যান্ড রিমুরু বলে এই দুনিয়াতে শুধু শক্তিশালীরাই বেঁচে থাকে, হয়তো তুমি খাবে আর নয়তো তুমি খাবার হবে, তো আজকে তুমি হেরে গেছো, তো শান্তিতে ঘুমাও। কিন্তু অর্ক লর্ড বলে ওঠে সে মরতে পারে না, তার পাওয়ারের একটা প্রতিদান ছিল, সে যতজনকে মেরেছে সবার অভিশাপ ওর উপর থাকবে, কিন্তু যদি আজকে সে মারা যায় তাহলে তার সব পাপ ওর লোকদের উপর পড়বে। এসব পাপ সে তার লোকদের উপর পড়তে দিতে চায় না। কিন্তু রিমুরু বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে খাওয়ার পাশাপাশি তোমার পাপকেও খেয়ে ফেলবো। অ্যান্ড অর্ক লর্ড বলে ওঠে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি শৈলের পাশাপাশি কারো পাওয়ারকেও খেয়ে ফেলতে পারো, আর ওটা সব ইফেক্ট। অ্যান্ড রিমুরুকে পুরোপুরি কনজিউম করে ফেলে। সাথে সাথে অর্ক লর্ড নিজেকে একটি সবুজ জায়গা আবিষ্কার করে অ্যান্ড সেখানে কান্না করছিল। এতদিন সে অনেক বড় ক্ষুধার কষ্টে ছিল, কিন্তু এখন ওর কোনো ক্ষুধা লাগছে না। মানে এই পাওয়ারের অভিশাপটা ছিল যে সে সবসময় ক্ষুধায় থাকবে। আর রিমুরু যেহেতু গেলিমুটের পাওয়ারটাকে খেয়ে ফেলেছে, তো এখন সে আর তার লোকরা কোনো প্রকার ক্ষুধা বা ধ্বংসের ক্রেভিং অনুভব করবে না। অ্যান্ড সে রিমুরুকে ধন্যবাদ জানায়। আর বাইরের বাকি অর্করাও সবাই নর্মাল হয়ে যায়। এতদিন ধরে তাদের যেসব ক্ষুধা ধ্বংসের ক্রেভিং হচ্ছিল সবগুলো চলে গেছে। আর এখানেই এই যুদ্ধ শেষ। রিমুরু আর অর্কদের প্রমিসও কমপ্লিট হয়েছে, তো রিমুরু ওদেরকে অনুমতি দিয়ে দেয়, তারা ওদের প্রমিস কমপ্লিট করেছে, এখন তারা চাইলে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু বেনিওয়ের ওকে থামিয়ে বলে তারা সবাই ওর সাথে থাকতে চায়। আর আবারও রিমুরু কিছু বলবে যে এতে আমি সবচেয়ে খুশি হব, কিন্তু সেক্রেটারি ওকে করতে দেয় না। শিওর নিজে বলে দেয় যে রিমুরু এতে রাজি। রিমুরু সবাইকে নিয়ে একটি মিটিংয়ে বসে, যেখানে বাকিদের পাশাপাশি অর্করাও ছিল। অ্যান্ড রিমুরু অর্ক লর্ডের থেকে যা কিছু জেনেছে সবকিছু সবাইকে জানিয়ে দেয়। এই সব কিছুর পিছনে আসল কালপিট কে ছিল। অ্যান্ড রিমুরু এখানে সবার কাছ থেকে অনুমতি নিয়ে প্রথমে নিজের জাজমেন্ট দেয়। তার মতে এই অর্কদের কোনো দোষ নেই, সে এই অর্কদের তাদের করা কোনো ক্রাইমের জন্য দায়ী মনে করে না, বিকজ ওই সময় ওদের কোনো হুঁশই ছিল না যে ওরা কি করছে। যা শুনে প্রথমে তো অর্করা অবাক হয় রিমুরু কি বলছে, বাট রিমুরু কন্টিনিউ করে। সে লিজার্ড ম্যানদের উদ্দেশ্য করে বলে সে জানে ওরা সবাই অনেক কষ্টে আছে, বিকজ ওরা সবচেয়ে বেশি সঙ্গী হারিয়েছে। কিন্তু রিমুরুর মতে ওদের জায়গায় যারাই থাকতো ওরা এমনটাই করতো। কিন্তু হঠাৎই লিজার্ড ম্যানের লিডার বলে ওঠে তার কাছে এটা আনফেয়ার মনে হচ্ছে, যদি সে ক্ষমা করে দেয় তাহলে তার সঙ্গীরা কি ভাববে। তখনই বেনিমারু এগিয়ে আসে, আমরা সব মনস্টাররা একটা রুল ফলো করি, যারা শক্তিশালী তারা দুর্বলদের শেষ করে, তো মনস্টারের রুল অনুযায়ী আমাদের কমপ্লেন থাকা উচিত না। রিমুরু জিজ্ঞেস করে তোমরা এদের জন্য নিজেদের পুরো পরিবার আর সঙ্গীদেরকে হারিয়েছ, তোমাদের কষ্ট নেই? অ্যান্ড বেনিমারু বলে এতে যদি তাদের অনেক কষ্ট হয়, কিন্তু এটা এজন্য হয়েছে তারা দুর্বল ছিল, এটাই মনস্টারের নিয়ম, দুর্বলরা শেষ হয়, কিন্তু এখন তারা দুর্বল নেই। এরপর যারাই ওদের রাস্তার কাটা হয়ে দাঁড়াবে ওরা ওদেরকে শেষ করে ফেলবে। আর লিজেন্ড ম্যানদের লিডার ওটা বুঝতে পারে যে যদিও এরা দোষ করেছে কিন্তু এদের নিজেদের উপর কোনো কন্ট্রোল ছিল না, তো সে রিমুরুকে জিজ্ঞেস করে যদি তারা সবাই এদের ক্ষমা করে দেয় তাহলে রিমুরু এদের দিয়ে কি করবে। আর যেমন সে রিমুরুর কাছ থেকে শুনেছে রিমুরু এদের সব পাপ নিজের উপর নিয়ে নিয়েছে, তো এদের জন্য সে কি স্টেপ নেবে। অ্যান্ড রিমুরু ভাবে যুদ্ধের পরেও প্রায় 1,50,000-এর মতো অর্ক বেঁচে আছে, আর এখন তাকে সবগুলোর দায়িত্ব নিতে হবে। আর রিমুরু হেজিটেট করে না, সে ডিরেক্ট ডিক্লেয়ার করে সে এদের সবার সাথে একসাথে কাজ করতে চায়। আর রিমুরু একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বলে যে লিজার্ডম্যান ভিলেজ আছে ওরা পুরো জঙ্গলকে খাওয়ার পানি মানে মিষ্টি পানি সাপ্লাই দেবে। অ্যান্ড রিমুরুর যে গবলিন গ্রুপ আছে ওরা সবাই হ্যান্ডি ওয়ার্ক জামা কাপড় এসবের সাপ্লাই দেবে, আর যেসব জিনিস তারা তৈরি করতে পারে। আর ফাইনালি যে 1,50,000 অর্করা আছে এরা সবাই সব গ্রামের জন্য লেবার হিসেবে কাজ করবে, তারা নিজেদের ক্রাইক শ্রম দিয়ে ফরেস্ট অফ জুরাকে উন্নতি করতে সাহায্য করবে। অ্যান্ড পুরো ফরেস্ট অফ জুরা মিলে
মিলে একটি অ্যালায়েন্স তৈরি করবে, আর এটা পুরোটাই হবে একটা মনস্টার নেশন, যেখানে তারা প্রত্যেকে একটা পরিবারের মতো একে অন্যকে হেল্প করবে। অর্কদের এটা বিশ্বাসী হয় না, তারা ভেবেছিল ওরা ওদেরকে মৃত্যুদণ্ড দেবে, কিন্তু ওরা উল্টো ওদের পরিবার করে নিচ্ছে, ওদেরকে ওদের সাথে থাকার অফার করছে। রিমুরু ওদের থামিয়ে বলে, তোমাদের কাছে অন্য কোনো অপশন আছে? তোমরা অন্য কোথাও গেলে এমনিতেই মারা যাবে, এখানে শুধু তোমরা একটু লেবার হিসেবে কাজ করবে আর নিজেদের জীবিকা নির্বাহ করবে, আর এর বিনিময়ে একটি জায়গা পাবে যেখানে তোমরা বসবাস করতে পারো, কিন্তু কোনো অলসকে আমি আমার গ্রামে জায়গা দেবো না। অ্যান্ড অর্কটা সবাই ইমোশনাল হয়ে যায়, আর কেউ এর বিরুদ্ধে কিছু বলে না, সবাই এতে রাজি হয়ে যায়। অ্যান্ড রিমুরু না চাইতেও ওই পরি সবাইকে অফার করে, যেহেতু তারা একটা অ্যালায়েন্স তৈরি করছে, রিমুরুকে তাদের অ্যালায়েন্সের লিডার বানাতে চায়। আর হ্যাঁ, রিমুরুর এটা রিফিউজ করার কোনো চান্স নেই, আর এভাবে রিমুরু ফরেস্ট অফ জুরার লিডার হয়ে যায়, যার নাম জুরা ফরেস্ট অ্যালায়েন্স। কিন্তু এদিকে আমাদের ওগার্ডদের সামনে একটি অর্ক আসে, যে অর্ক লিডারের সবচেয়ে কাছের লোক ছিল, অ্যান্ড সে ওদের সামনে নত হয়ে বলে, যদিও তাদের কোনো ঘুষ ছিল না, কিন্তু সে জানে যে ওরা ওদের পুরো গ্রামকে ধ্বংস করেছে, ওদের লোকদেরকে ওদের সামনে মেরেছে, কিন্তু এরপরেও সে ওদের কাছে একটা লাস্ট ফেভার চায়, তারা যাতে ওদের অর্ক সঙ্গীর উপর কোনো ক্ষোভ না রাখে, আর এর বিনিময় সে রিকোয়েস্ট করে তারা যাতে ওকে মেরে ফেলে, এতে হয়তো ওদের রাগ একটু কমবে। কিন্তু বেনিমারে সাফ না করে দেয়, সে জানে যে তারা কি সিচুয়েশনে পড়েছিল, অ্যান্ড সে রিমুরুর কাছে প্রমিস করেছে তারা এখন রিমুরুর অ্যালায়েন্সের একটা অংশ, অ্যান্ড এখন তারা রিমুরুর জন্য কাজ করে। তো রিমুরু যাদের পাপ নিজের উপর নিয়েছে তাদের ওরা কোনো শাস্তি দিতে চায় না, অ্যান্ড ওদের সবাইকে ওরা ক্ষমা করে দিয়েছে। আর প্রধান কথা হচ্ছে সে রিমুরুর মিলিটারি ইনচার্জ, সে বিনা অপরাধে রিমুরুর কোনো লেবারকে মারতে পারে না। অর্কটি পুরো শোক হয়ে যায়, ওরা সবাই ওকে এভাবে ক্ষমা করে দিল, অ্যান্ড বেনিমারু ওকে ধমকি দিয়ে বলে, আমাদের মাস্টারের কোনো অর্ডার অমান্য করো না। অ্যান্ড অর্কটি ওর বাবার নামে শপথ করে, আর জানা যায় এটা অর্ক লর্ডের আসলে ছেলে। অ্যান্ড রিমুরু পিছন থেকে লুকিয়ে কথা শুনছে, আর এরপর রিমুরু অর্কটিকে একটি নাম দেয়, এর নাম গ্যাল্ট, অ্যান্ড ওর বাবার বদলে এখন থেকে যত অর্ক আছে ওদের সবাইকে এ কন্ট্রোল করবে, অ্যান্ড সব অর্কদের এখন ভালো খারাপের দায়িত্ব এখন গ্যাল্টের উপর। আর গ্যাল্ট সাথে সাথে অর্ক কিং এ এভলভ হয়ে যায়, অ্যান্ড এরপর রিমুরু 10 দিন লাগে যত অর্ক ছিল সবাইকে নাম দিতে। আর যে লিজার্ড ম্যানের লিডার ছিল ওকেও রিমুরু নাম দিয়েছে, এর নাম আবিরু, অ্যান্ড ওর যে ছেলে গাবিরু ছিল ওকে শাস্তি দেওয়া হয়, ওর বাবা ওকে শাস্তি স্বরূপ ওদের লিজার্ড ম্যান গ্রুপ থেকে বের করে দেয়, কিন্তু ও 3 জন তেল দেওয়ার লোক ওর পিছু ছাড়ে না, ওরাও ওর সাথে ঝুলে পড়ে। এদিকে আমরা একজন ডিমেন লর্ডকে দেখি, এটা ওই ডিমেন লর্ড যে গেল মিউটের বস ছিল, অ্যান্ড একটি ম্যাক্সম্যান এসে ওকে খবর জানায় যে গেল মিউট তাকে কিভাবে ফেল করেছে। তো এই যুদ্ধে 3 মাস পরের কাহিনী, যত অর্ক ছিল সবাই এখন হাই অর্কে বদলে গেছে, আর ওদের সাহায্যে রিমুরু শহর এখন অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে, তারা কনস্ট্রাকশনে অনেক ভালো, আর সবাইকে লিড করছে কাইজিন আর তার সঙ্গীরা। তাদের লিজেড ম্যানের গ্রাম থেকে পরিষ্কার পানি আসার ব্যবস্থা হয়েছে, পরিষ্কার ওয়াশরুম তৈরি হয়েছে, অ্যান্ড পুরো শহরের মধ্যে একটি রাস্তা তৈরি হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয়, আমি যে ব্যাতের জন্য রিকোয়েস্ট করেছিলাম ওটাও কমপ্লিট হচ্ছে, আর রিমুরুর এলাকা এখন কোনো গ্রাম না, এটা শহরে বদলাতে শুরু করেছে। কিন্তু সবকিছু তো স্মুথ দিয়ে যায় না, হঠাৎই রিমুরুরা সবাই নোটিস করে ওদের আকাশে হাজারো পেগাসিস উঠছে, আর ডর্ফ কিং তাদের পুরো আর্মি নিয়ে ওদের দিকে এগিয়ে আসছে। আর আমাদের কয়েক মাস আগের সিন দেখানো হয়, ডর্ফ কিং এর কাছে সব খবর আসে যে রিমুরু ওই জঙ্গলের মধ্যে কি করেছে, যে লক্ষ লক্ষ অর্ক পুরো জঙ্গল ধ্বংস করছিল, ওরা এখন তার জন্য কাজ করছে। অ্যান্ড কিং ডিরেক্ট এখন রিমুরুর সাথে দেখা করতে এসেছে। তেমুজিন দৌড়ে ওদের কিং এর কাছে যায়, যেখানে কিং রিমুরুকে দেখে বলে, তুমি স্লাইম, আমি তোমার কথা অনেক শুনেছি। কিন্তু রিমুরু হয়তো এতে অফেন্ড হয়, সে সাথে সাথে মানুষ হয়ে বলে, আমি যদিও একটি স্লাইম, কিন্তু আপনি আমাকে এটা ডাকবেন না, এখন আমি ফরেস্ট অফ জুরা অ্যালায়েন্সের অফিসার। অ্যান্ড কিং এখানে বেশি কথা বলে না, সে রিমুরুকে ডিরেক্ট বলে সে তার মূল্য দেখতে চায়, আর এটা কিভাবে হবে। অ্যান্ড কিং ওকে ডিরেক্ট ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, সে রিমুরুকে পরীক্ষা করতে চায়। রিমুরু রাজি হয়ে যায়, অ্যান্ড তখনই সেখানে মিস ডায়াট এসে উপস্থিত হয়, যাকে দেখে সবাই অবাক যে একজন ডায়াট এখানে উপস্থিত হয়েছে। অ্যান্ড ডায়াট এখানে ঘোষণা করে সে ওদের দুজনের ব্যাটেলের উইটনেস হবে, অ্যান্ড বোঝা যায় যে ডায়াটের অনেক দাম আছে, সবাই এদেরকে অনেক হাই বিং মনে করে, যেখানে ওরা কোনো প্রকার অরা ইউজ করা ছাড়া ফাইট করবে। আর রিমুরু আর ডর্ফকে এখানে অনেকগুলো ব্লো শেয়ার করে, যার প্রতিটা রিমুরু আগে থেকেই বুঝতে পারছিল অ্যান্ড ডিফেন্ড করছিল, কিন্তু সে কোনো অ্যাটাক করছিল না। আর এখানে ম্যাজিক ইউজ করা নিষেধ, বাট হঠাৎ কিং গাজেল রুলস ব্রেক করে আর রিমুরুকে সারপ্রাইজ করে একটি স্পেশাল মুভ ইউজ করে, যার মধ্যে সে তার অরা ইউজ করেছিল, অ্যান্ড এর জন্য ডায়াট ওদেরকে থামিয়ে দেয় আর রিমুরুকে উইনার ঘোষণা করে। অ্যান্ড ব্যাটেল শেষে কিং খুশি হয়ে জানায় রিমুরু আসলে এটার যোগ্য, সে ওকে সারপ্রাইজ করার জন্য এটা করেছিল। আর মজার বিষয় হলো সে অনেকটা তার মাস্টারের মতো মুভ করে, কিন্তু তখনই হাকুরুন বের হয়ে আসে, অ্যান্ড জানা যায় এই হাকুরুনে আসলে কিং এর মাস্টার ছিল। তো ওর মাস্টার রিমুরুর জন্য কাজ করছে, এটা দেখে সে শক হয় আর বুঝতে পারে রিমুরু আসলে একটা জিনিস।
তো পরের সিনে দেখা যায় তারা সবাই রাতে আড্ডা দিচ্ছে, যেখানে কিং গাজেল তার মেইন মোটিভ বলে সে শুনেছে কেউ একজন অর্ক লর্ডকে শেষ করেছে, অ্যান্ড এমন কেউ কে হতে পারে এটা চেক করার জন্য সে এখানে এসেছে। আর রিমুরুকে দেখে তার আগেই মনে হয়েছিল রিমুরু কোনো নর্মাল স্লাইম না, অ্যান্ড কিং গাজেল ওকে অবাক করে হঠাৎই বলে ওঠে সে ওর সাথে একটা ডিল করতে চায়। সে জানে কেউ বলুক বা না বলুক রিমুরু এখন এই পুরো জঙ্গলের রাজা। এই জঙ্গলে এমন অনেক জিনিস আছে যা অসম্ভব মূল্যবান, যেগুলোর বদলে কিং মানে ডরবেন কিংডম তার যেসব জিনিসপত্র আছে ওগুলোকে এক্সচেঞ্জ করতে চায়। তারা একজন আরেকজনের সাথে জিনিসপত্র আদান প্রদান করবে, আর ডরবেন কিংডম রিমুরুর জঙ্গলকে একটি নতুন নেশন হিসেবে ঘোষণা করবে। রিমুরু অবাক হয়ে জিজ্ঞেস করে তারা সত্যি কি ওর জঙ্গলকে একটা নেশন হিসেবে দেখতে শুরু করেছে কিনা, অ্যান্ড কিং কনফার্ম করে মানে রিমুরুর গ্রাম আর এখন কোনো গ্রাম নেই, এটা একটা রাজ্য। তো রিমুরু জানে ডিলটা এত ভালো সে রিফিউজ করতে পারবে না। ডরবেন কিংডমে অনেক জিনিস আছে যেগুলো এখানে তৈরি হয় না। তো ডরফ কিং রিমুরুকে জিজ্ঞেস করে এখন তাকে শুধু এটা করতে হবে, তার এই নতুন নেশনের জন্য তাকে একটা নাম রাখতে হবে। যা শুনে রিমুরের মাথায় আকাশ ভেঙে পড়ে, সে হঠাৎ করে কি নাম রাখবে। আর রিমুরু ফরেস্ট অফ জুরা আর তাদের টেম্পেস্ট নামের অনুসারে তাদের নতুন দেশের নাম রাখে জুরা টেম্পেস্ট ফেডারেশন, যা সবার পছন্দ হয়। আর হঠাৎ রিগার্ড বলে ওঠে যদি আমাদের জঙ্গল এখন একটা নেশন হয়ে থাকে তাহলে আমাদের গ্রাম হবে আমাদের নেশনের ক্যাপিটাল, আর এটার নাম আমরা রাখবো রিমুরুর উপর। অ্যান্ড রিমুরু কোনো অনুমতি ছাড়াই তারা ওদের গ্রামের নাম রিমুরুর উপর রেখে দেয়, আর কিং এর সাথে ওদের ডিল কমপ্লিট হয়ে যায়। আর এভাবে রিমুরুর গ্রাম মনস্টারদের দেশের শহর। তো পরের দিন সকালে কিং গাজেল রওনা দেয়, কিন্তু যাওয়ার আগে উনি রিমুরুকে একটি গিফট দিয়ে যায়, এন্ড দেখা যায় এটা একটা বডি, যা দেখে রিমুরু ভয় পেয়ে ওঠে, বিকজ এটা ওই মিনিস্টার ভেস্টটা যে রিমুরুদের ডরবেন কিংডমে প্যারা দিয়েছিল, এন্ড একে কিং উপহার হিসেবে এখানে রেখে যাচ্ছে। আর কিং এখানে রিমুরুকে ভেস্টাকে এদের এখানে কাজ দিতে বলে, এন্ড এটাও বলে ভেস্টা একজন বিজ্ঞানিক হিসেবে অনেক ভালো। আর কিং ভেস্টাকেও একই আদেশ দেয়, সে যে ভুল করেছিল এটার প্রায়শ্চিত্ত করার সময় চলে এসেছে। আর ভেস্টা খুশি মনে রাজি হয়, তার রিমুরুর জন্য কাজ করতে কোনো প্রবলেম নেই। ভেস্টা রিমুরু আর কাজিনের কাছেও ক্ষমা চায়, এন্ড রিমুরু ওকে অ্যাকসেপ্ট করে নেয়, যাতে সবাই খুশি। কিন্তু হঠাৎ রিমুরু ভিড়ের মধ্যে গাবিরুকে নোটিস করে, এই তুমি এখানে কি করছো? আর গাবিরু নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। আর গাবিরু এখানে চিৎকার করে বলে সে এখানে ট্রাভেল করে এসেছে যাতে সে রিমুরুকে রাজ্য চালাতে সাহায্য করতে পারে। ও রাজ্য চালানো তো অনেক ভালো। অ্যান্ড শিয়ন রিমুরুকে রিকোয়েস্ট করে আপনার বদলে আমি একে শেষ করে দিচ্ছি। অ্যান্ড গাবিরু ভয় পেয়ে প্রধান কথা বলে তাকেও রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, অ্যান্ড এখন সে রিমুরুর জন্য কাজ করতে চায়। আর রিমুরু কিছু বলবে তখনই ওর বোনও ওখানে পৌঁছে যায়, অ্যান্ড সে লিজার্ডের রাজা মানে ওদের বাবার থেকে বার্তা নিয়ে এসেছে। অ্যান্ড রাজাও একই রিকোয়েস্ট করেছে যে সে নিশ্চিত ওর ছেলে রিমুরুর কাছেই যাবে, অ্যান্ড রিমুরু যাতে ওকে ওর কাছে রেখে দেয়। আর এখানে ওদের সাথে লিজার্ডম্যানের মেয়েও থাকবে, অ্যান্ড রাজা একে পাঠিয়েছে যাতে রিমুরুর কাছ থেকে শিখতে পারে। আর যেহেতু এরা এখন রিমুরুর জন্য কাজ করবে, তো রিমুরু এদেরকেও নতুন করে নাম দিয়ে দেয়। কিন্তু রিমুরু নোটিস করে গাবিরু ওর পিছে পিছে ঘুরছে আর ব্লাশ করছে, আর সে বুঝতে পারে গাবিরু ওর থেকে হয়তো নাম চায়। বাট রিমুরু বিরক্ত হয়ে ওঠে, তোমার অলরেডি একটা নাম আছে, তোমার নাম হচ্ছে গাবিরু। আর যখনই রিমুরু এটা বলে কোনো কারণে ও ইভলভ হয়ে যায়, মানে রিমুরু গেলমুডের নামটাকে রিরাইট করে দিয়েছে। অ্যান্ড রিমুরু নিজেও শখ যে সে কারো নামকে ওভাররাইট করতে পারে। আর গাবিরু সব সঙ্গীদেরকে রিমুরুর নাম দেয় যারা সবাই ড্রাগনউডসে ইভলভ হয়, অ্যান্ড এরা সবাই রিমুরুর জন্য স্পাই হিসেবে কাজ করবে, আর এদের লিড করবে শোলে। অ্যান্ড কোনো কারণে যে মেইন রিজার্ভমেন্ট গেল ছিল এরা পুরো মানুষদের মতো দেখতে হয়ে গেছে। আর গাবিরু আর তার যে সঙ্গীরা আছে এরা সবাই ভ্যালডোরা কেবে থাকবে, বিকজ এটা এখন পুরো খালি আর ওদের থাকার জন্য একদম পারফেক্ট হবে। আর এই কেবের মধ্যে বেস্টটা তার যেসব বৈজ্ঞানিক কাজ আছে, যেসব রিসার্চ আছে এগুলো চালিয়ে যাবে। এদিকে আমরা ডিমেন লর্ডের একটি মিটিং দেখি, যেখানে একটি মেয়ে ডিমেন লর্ডের রিমুরুর উপর অনেক ইন্টারেস্ট জাগে, আর সে ডিরেক্ট রিমুরুর গ্রামে পৌঁছে যায়। অ্যান্ড রিমুরু আর মেয়েটি যখন একে অপরের সামনে হয়, রিমুরু একে দেখেই বুঝে যায় এর পাওয়ার লেভেল ডিমোরার কাছাকাছি, আর এর সাথে সে কোনোভাবেই পারবে না। অ্যান্ড ডিমেন লর্ডটি এখানে হঠাৎই ঘোষণা করে সে রিমুরুর বন্ধু হতে চায়, আর এর নাম হচ্ছে মালিন। কিন্তু রিমুরু এখানে এত ভয় পেয়েছিল সে কোনো কথাই বলছিল না, বাট ডিমেন লর্ডটি বকবক করে যাচ্ছিল। সে রিমুরুকে ওই ফর্মে দেখতে চায় যেখানে ওর সিলভার রঙের চুল ছিল। আর রিমুরু ট্রান্সফর্ম হতে মেয়েটি ওকে চেক করতে শুরু করে। রিমুরু মেয়েটিকে জিজ্ঞেস করে সে কোনো বদলা টদলা নিতে এসেছে কিনা, আর সে ওই ডিমেন লর্ড কিনা যে অর্ককে কন্ট্রোল করছিল। বাট মেয়েটি জানায় এরকম কিছু না, সে শুধু রিমুরুকে দেখতে এসেছে। বাট তখনই সেখানে রিমুরুর সঙ্গীরা চলে আসে, রাঙ্গা রিমুরুকে নিয়ে পালাতে শুরু করে, আর শোলে মেয়েটির উপর অ্যাটাক করে বসে। বাট মালিম সুপার পাওয়ারফুল, সে একে একে রিমুরুর সব সঙ্গীদেরকে হারিয়ে দেয়, ওদের অ্যাটাক ওকে ছুতেও পারে না। তো রিমুরুকে মাঝখানে আসতে হয়, সে সবাইকে প্রথমে হিলিং পোশন দেয়, আর এরপর মেয়েটির সাথে কথা বলতে যায়। সিস্টেম সাথে সাথে অ্যানাউন্স করে যদি এর সাথে সে ফাইট করতে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত, আর ডিমন কিং মালিং ওর থেকে 10 গুণ বেশি পাওয়ারফুল। তো রিমুরু বলে আমার কাছে একটাই উপায় আছে। সে তার হাতে কোনো একটা স্পেল কাস্ট করে, আর যখন তারা একে অপরের উপর চার্জ করে রিমুরু কিছু একটা মেয়েটাকে খাইয়ে দেয়, যা খাওয়ার সাথে সাথে ডিমন কিংটি স্তব্ধ হয়ে যায় আর পাগলের মতো চিৎকার করতে শুরু করে এটা অনেক টেস্টি
মিষ্টি ছিল সে এটা আরো খেতে চায়। অ্যান্ড রিমুরু তখনই তার চাল চালে, যদি তুমি আমার কাছে হার মেনে নাও তাহলে আমি তোমাকে এটা যত ইচ্ছে তত খাওয়াতে পারি। আর মেয়েটি পুরো হতবাক যে এই জিনিসটা খাওয়ার জন্য তাকে ওর কাছে হার মানতে হবে, কিন্তু হার মানলে ওর ডিমন লর্ড কিভাবে থাকবে, এটা তো ওর জন্য অপমানজনক। বাট মেয়েটি রাজি হয়ে যায়, তার লোভ তাকে হারিয়ে দেয়, কিন্তু সে জানায় সে হার মানতে পারবে না। ডিমন কিং যদি কারোর কাছে হারে তাহলে সেও ডিমন কিং হয়ে যাবে, তো সে চায় এটাকে ড্র ঘোষণা করতে। অ্যান্ড রিমুরুর প্ল্যান ওইটা ছিল। অ্যান্ড মেয়েটিকে সে যা খাইয়েছে এটা আসলে মধু। রিমুরু একটু ভাব দেখায়, সে এটা মানতে চায় না, তার শুধু হার মানাতে হবে না। অ্যান্ড মালিম নার্ভাস হয়ে বলে সে তাকে প্রমিস করছে যদি সে তাকে এটা খাওয়ায় তাহলে সে তার ভিলেজের উপর আর কখনো এটা করবে না, আর উল্টো যতটা পারে প্রোটেক্ট করবে। আর রিমুরুকে সে তার বন্ধু হিসেবে ঘোষণা করছে। অ্যান্ড রিমুরু রাজি হয়ে যায় আর মেয়েটিকে অনেকগুলো মধু খেতে দেয়। হঠাৎই মেয়েটি রিমুরুকে জিজ্ঞেস করে ওঠে সে কি কোনো ডিমন লর্ড হতে চায় কিনা। অ্যান্ড রিমুরু জিজ্ঞেস করে ডিমন লর্ড হলে কি হবে, শুনে মনে হয় তার স্লাইমে ব্যথা হবে। আর মালিম অবাক যে তুমি ডিমন লর্ড হতে চাও না। অ্যান্ড রিমুরু জিজ্ঞেস করে কিন্তু ডিমন লর্ড হলে স্পেশাল কি পাবো আমি। অ্যান্ড মালিম বলে তোমাকে শক্তিশালী লোকরা চ্যালেঞ্জ করবে, ওদের সাথে তুমি ফাইট করতে পারবো, এটাই শুধু তোমাদের মজা। অ্যান্ড মালিম রিমুরুকে জিজ্ঞেস করে সে ডিমন কিং না হয়ে কি মজা করছে। আর রিমুরু সব বর্ণনা দিতে শুরু করে, তার দিন বিজি থাকে। অ্যান্ড মেয়েটি এক্সাইটেড হয়ে বলে সে অনেক মাজিনদেরকে ভয় দেখায়, তুমি সবাইকে অর্ডার দিতে পারবে, তাহলে তুমি বলছো তোমার জীবন অনেক বোরিং। আর মেয়েটি ঝটকায় খায়। অ্যান্ড রিমুরু কনফার্ম হয়ে যায় এই দুনিয়ার ডিমন কিংরা বসিং করা আর মারামারি করা ছাড়া আর কিচ্ছু করে না। তো রিমুরু মেয়েটিকে বিয়ে দিয়ে এখান থেকে যেতে শুরু করে, কিন্তু মেয়েটিকে ধরে বসে। সে দেখতে চায় রিমুরু সারাদিন কি করে যে সে এত খুশি, আর না করার ক্ষমতা রিমুরুর নেই। তো সে সত্য দেয় সে ওর গ্রামে ঢোকার পর কোনো প্রকার ধ্বংস মারামারি কিচ্ছু করতে পারবে না। কিন্তু হঠাৎই কোর্ট থেকে গাবিরু এসে বলে ওঠে তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, আর সাথে সাথে মারিরে ঘুষি খায়। রিমুরু মারিনকে শান্ত করে। এদিকে হুঁশ ফিরে পাওয়ার পর গাবিরু আবারও বলে ওঠে রিমুরু স্যার এ পিচ্চি মেয়েটিকে। ওর চেহারা দেখে হঠাৎই বলে ওঠে এ বড় মেয়েটিকে। আর রিমুরু মালিনের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় এ হচ্ছে একজন ডিমন লর্ড, আর এখন সে ওর বন্ধু, এর নাম মালিন। অ্যান্ড গ্রামের সবাই অনেক অবাক আর খুশি যে একজন ডিমন লর্ড তাদের লর্ডের বন্ধু। আর কোনো কারণে রিমুরুর গ্রামের সবাই মালিনকে দেখে অনেক এক্সাইটেড হয়ে ওঠে, বিকজ মালিনকে সবাই চেনে, সে ডিস্ট্রাকশনের জন্য ফেমাস। অ্যান্ড হঠাৎই মালিন বলে ওঠে সে এখন থেকে রিমুরুর গ্রামে থাকতে চায়। সারাদিন মালিন ওদের সাথে কাটায়, আর রাতে রিমুরুর সব অফিসাররা ওকে নিয়ে একটি মিটিং এ বসে, যেখানে কথা চলছিল যে মালিন যদি ওদের গ্রামে থাকে সব ডিমন লর্ডের নজর ওদের গ্রামের উপরে এসে পড়বে, অ্যান্ড তখন অনেক খারাপ হতে পারে। আর রিমুরুর মাথা দিয়ে বুলেট বের হতে শুরু করে। কিন্তু এটাও সত্যি স্যার যে আমরা মালিনকে এখান থেকে বের করতে পারবো না, ওকে এখান থেকে তাড়ানোর মতো শক্তি আমাদের কারণেই, তো আমাদের ওনাকে খুশি রাখাটাই ভালো। আর শেষে সবকিছু তারা রিমুরুর উপর ছেড়ে দেয়, তাদের বসই সবকিছু সামলে নেবে, আমাদের আপনার উপর বিশ্বাস আছে। আর এভাবে শেষ হয় এপিসোড 16। তো অনেক অ্যানিমেতে দেখা যায় যে 12-13টা এপিসোড পরে ইন্টারেস্ট চলে যায় আমাদের, বাট এই দিক দিয়ে অ্যানিমেটা অনেক ভালো। এটা সিজন 3 অবধি আছে, আমি 4 এর জন্য অবধি ওয়েট করতেছি, বাট আমরা মাত্র 15টা এপিসোড কভার করেছি। আর অন্য অ্যানিমের মতো তুমি এটার উপর ইন্টারেস্ট হারাবে না, এটার আরো অনেক স্টোরি বাকি আছে। এখনো মেন বিস্টরা মানে যে ডিমন লর্ড আছে ওদের সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। আর রিমুরুর গ্রামের পর নেশন তৈরি করাও আছে। তো আই থিঙ্ক আমি স্টোরি 20% কভার করে নিয়েছি। আর হ্যাঁ, যদি এখানে 1000 লাইক কমপ্লিট হয় তাহলে আমি এটা নেক্সট পার্ট নিয়ে আসবো, নয়তো আমার ড্রপ করার ইচ্ছে আছে। আর হ্যাঁ, এরপরে স্টোরিটা হবে মানুষদের সাথে ওদের ব্যাটেল, যেটা আরো অনেক কমপ্লিকেটেড। ভুলে যেও না রিমুরুরা আসলে মনস্টারদের একটি নেশন চালাচ্ছে, আর এতক্ষণ ধরে স্টোরিতে 3টা মানুষ ছাড়া আর বেশি মানুষও তো আমরা দেখিনি। সো ভালো লাগলে নেক্সট পার্টের জন্য 1K লাইক কমপ্লিট করে দিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার।